তাইলে আমি শুরু করতেছি। হ্যাঁ, চলো। প্রথম হচ্ছে ঢাকা বোর্ড, অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে শুরু করি। তো দেখো শুরুতেই ঘাস ফড়িং এর প্রশ্ন, এবং দেখবা যে ঘাস ফড়িং থেকে বেশ ভালো সংখ্যকই প্রশ্ন আসছে। দেখবা এমসিকিউতে ঘাস ফড়িং ফ্রিকোয়েন্টলি আসতেছে, এবং ঘাস ফড়িং এর ক্ষেত্রে মাথার যে অংশগুলা, পায়ের অংশ, উদরের অংশ, উদরের কোন খণ্ডকে কি থাকে, বক্ষের কোন খণ্ডকে কি থাকে, এই টাইপের প্রশ্নই আসছে। অর্থাৎ ঘাস ফড়িং এর স্ট্রাকচারটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে, ঘাস ফড়িং এর মস্তকের আয়তাকার প্লেটটির নাম কোনটা? এখন তুমি যদি চিন্তা করো ঘাস ফড়িং এর মাথার কোন পার্টের কি আকার, হাবি যাবে, এত কিছু মনে রাখা যাবে? অবশ্যই। মাত্র 4টা অংশ, 4টা জিনিস কি মনে রাখা যাবে না? 4টা অংশ। কি কি বলতো? প্রথমে হচ্ছে দেখো, একটাকে আমরা বলি ভার্টেক্স। আমি একটু অল্প জিনিস বলে দেই। একটা হচ্ছে ভার্টেক্স, দেন একটা জেনা, একটা হচ্ছে ফ্রন্স, আর একটা ক্লাইপিয়াস। 4টা অংশ থাকে। তো এই 4টা অংশের মধ্যে অল্প কিছু কিছু জিনিস তুমি যদি মনে রাখতে চাও, তাহলে প্রথমে যেটা মনে রাখতে হবে এদের আকার কিরকম। তো ভার্টেক্স যেটা আছে এটা ট্রায়াঙ্গুলার, ত্রিকোণাকার। আচ্ছা, তোমাদের বইগুলোতে কিন্তু প্রশ্নগুলো আছে, একটু বই নিয়ে বসো, তাইলে পাশাপাশি ছোট করে টুকে রাখতে পারবা। এবং এই জিনিসগুলোর গুরুত্ব কি দেখবা যে এই প্রশ্ন আবার রিপিট হয়েছে সামনে। সো টপিক যেহেতু প্রচুর রিপিট হয়, এই প্রশ্ন না আসুক, এই রিলেটেড প্রশ্ন কিন্তু আসতে পারে। সো বইটা খুলে বসো একটু। তাহলে ভার্টেক্স প্রথমত ত্রিকোণাকার, ওকে। এরপর দেখো ক্লাইপিয়াস যেটা, এটা হচ্ছে আয়তাকার। এই দুইটা শেপ আগে মনে রাখো, ঠিক আছে? জেনা এবং ফ্রন্সের আলাদা কোনো আকার দেওয়া হয় নাই। এখন হচ্ছে এদের যে অবস্থান সেটা আমাদের জানতে হবে। তো প্রথম ভার্টেক্স যেটা জানো, ভার্টেক্স মানে কি? সর্বোচ্চ বিন্দু। তো ঘাস ফড়িংয়ের মাথার উপরের এই যে অংশটা সব থেকে উঁচু পয়েন্ট, এটাকে ভার্টেক্স বলে। এরপর একটু নিচে নামতেছো, নামতে নামতে দেখবা আমাদের যে চোয়াল, দুই পাশে যে চোয়াল, এই চোয়াল দুটাকে ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে কি বলে? জেনা বলে। এরপর নাকের যে অংশটা, জাস্ট দুইটা চোয়ালের মাঝখানের অংশটাকে কি বলে? জাস্ট এইটুকু, যেটুকু আমি মুঠো দিয়ে ঢাকলাম, এটাকে কি বলা হয় বলতো? এটাকে ফ্রন্স বলা হয়। এবং ফ্রন্টে আছে, সামনে আছে, এই জন্য এটাকে ফ্রন্স বলে। আর নিচের এই যে অংশ, নিচের ম্যান্ডিবল যেটা হিসেবে চিনো ম্যান্ডিবলকে, সেটা হচ্ছে ক্লাইপিয়াস। এবং এটা কিরকম দেখো? আয়তাকার। তাইলে অবস্থানগুলো জানতে হবে কোনটা কোথায় থাকে। ভার্টেক্স, জেনা, ক্লাইপিয়াস, এবং ফ্রন্স এন্ড ক্লাইপিয়াস। এবং আকৃতি কিরকম? জাস্ট দুইটা, একটা ভার্টেক্স ত্রিকোণাকার এন্ড ক্লাইপিয়াস এটা আয়তাকার। তাহলে আয়তাকার প্লেটটার নাম কি? ভার্টেক্স। তাহলে এখানে উত্তর কিন্তু ক হবে। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং বারবার দেখবা যে এই টাইপের প্রশ্ন রিপিট হচ্ছে। সো যেহেতু রিপিট হচ্ছে, তাহলে জিনিসগুলো কিন্তু দেখতে হবে। আচ্ছা দাঁড়াও একটু, সাউন্ড ঠিক আছে তাই না? সাউন্ডের প্রবলেম যদি হয় একটু জীবনকে মেনশন দিও, জীবনকে মেনশন দিলে ও ঠিক করে দিবে। আচ্ছা এরপর আসো আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন কি বলছে, হিমোগ্লোবিনের কোন অংশে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়? তো হিমোগ্লোবিন টপিকটাও কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। হিমোগ্লোবিন দেন হচ্ছে এটা ব্লাড চ্যাপ্টারের ক্ষেত্রে, আবার শ্বসনের ক্ষেত্রে যদি তুমি বলো, তাহলে সেখানেও কিন্তু হিমোগ্লোবিনের একটা ব্যাপার আছে। তো তোমরা এখানে যেটা বলছে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড কার সাথে যুক্ত হয়? এটা কার্বন ডাই অক্সাইড পরিবহনের অংশ থেকে আসছে। তো তোমরা জানো যে কার্বন ডাই অক্সাইড 3 ভাবে পরিবাহিত হয়। কিভাবে? প্রথমে ভৌত দ্রবণ রূপে, যেটা রক্ত রসের সাথে জাস্ট দ্রবণ রূপে মিক্সচার অবস্থায় থাকে, এটা একটা। তারপরে হচ্ছে প্রোটিন অংশে যে অ্যামোনিয়া গ্রুপ থাকে তার সাথে যুক্ত হয়ে। তো প্রোটিন ব্লাডে বেসিক্যালি দুই রকম থাকে, একটা হচ্ছে প্লাজমা প্রোটিন, আর একটা হচ্ছে হিমোগ্লোবিন। নিজেও কিন্তু হিমোগ্লোবিন একটা প্রোটিন, এখানে রঞ্জক থাকে এবং প্রোটিন থাকে। তাইলে এই একটা অংশ, আর আরেকটা হচ্ছে কার্বনের যৌগরূপে, বাইকার্বনেট যৌগরূপে। তো এখানে এই যেটা বলছে এটা কিন্তু প্রোটিন অংশের সাথে কিভাবে যুক্ত হয়ে পরিবাহিত হয় সেটার অংশ। তো আমরা এই ক্ষেত্রে মনে রাখবো কার্বন ডাই অক্সাইড প্রোটিনের সাথে দুই ভাবে পরিবাহিত হয়, একটা হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে আর একটা প্লাজমা প্রোটিনের সাথে যুক্ত হয়ে। এখন এইখানে যখন হিমোগ্লোবিনের সাথে সে যুক্ত হবে তখন তার নামকে তুমি কি বলবা? তখন সেটা হবে কার্বো। এই কার্বন ডাই অক্সাইড থেকে কার্বো, এবং আমরা প্রোটিনের অ্যামোনিয়া গ্রুপ যেটা বা অ্যামাইনো গ্রুপ NH2 এর সাথে যুক্ত হয়, তাইলে কার্বো। তারপরে এই NH2 থেকে আসে অ্যামিনো, কার্বামিনো। আর যদি হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয় তাহলে বলবা কার্বামিনো হিমোগ্লোবিন, আর যদি প্রোটিনের সাথে যুক্ত হয় তাহলে বলবা কার্বামিনো প্রোটিন। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট। কিন্তু তাহলে প্রশ্ন যেটা বলছে যে কার্বন ডাই অক্সাইড কোথার সাথে কিসের সাথে যুক্ত হচ্ছে, স্পেসিফিক্যালি প্রোটিনের কোন পার্ট, হিমোগ্লোবিনের কোন পার্ট, বা প্লাজমা প্রোটিনের কোন পার্ট, NH2 যে অংশটা দেখতেছো না এখানে যুক্ত হয়। NH2 এর এভাবে হাতে দুইটা হাইড্রোজেন ছিল, একটা হাতে হাইড্রোজেন থাকে, আরেকটা হাত ফাঁকা হয়ে যায়, সেখানে COOH যুক্ত হয়। এখান থেকে একটা হাইড্রোজেন নেই আর CO2, এই যে CO2, তাহলে এভাবে করে যুক্ত হয়ে যায়। তাইলে কার সাথে যুক্ত হয়? NH2+। এটা একটু দেখো। এরপর আসো পরের কোশ্চেনে। আচ্ছা লাল কালার দিয়ে দাগাইলে মনে হয় একটু দেখতে প্রবলেম হচ্ছে। ব্লুটা কি ভিজিবল হয় দেখো তো, ব্লু কালার, ব্লু দিয়ে লিখে দেয় না। আচ্ছা এরপর দেখো
খুবই ইম্পর্টেন্ট, প্রচুর প্রশ্ন আসছে হিমোফিলিয়া থেকে, বর্ণান্ধতা থেকে। তো এখানে কি বলছে, নিম্নের কোন ধরনের মিলনে সকল পুত্র সন্তান বর্ণান্ধ হবে? তো সব পুত্র বর্ণান্ধ হবে। তাহলে চিন্তা করো পুত্রের যে জিনোটাইপ সেটা কি হবে। মনে করো অ্যাফেক্টেড জিন বা রোগবাহিত জিন হচ্ছে এক্স ড্যাশ, আর সাধারণত পুরুষের ক্ষেত্রে অবশ্যই ওয়াই থাকবে। তাহলে পুরুষের যে জিনোটাইপ সেটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই এমন দেখতে। এখন এইরকম একটা ক্রাইটেরিয়া তৈরি হতে কোন কোন বাবা মা হইতে পারে চিন্তা করো তো। তো তুমি জানো যে এটা অবশ্যই বাবা থেকে আসছে, ওয়াই বাবা থেকে ছাড়া আসার সুযোগ নাই। সো এই ক্ষেত্রে তুমি বাবার একটা ওয়াই দিলা, এবং এই ক্ষেত্রে দেখো তুমি যদি চিন্তা করো বাবা এক্স ড্যাশ হোক বা এক্স হোক, সেটা তোমার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ না। কেন গুরুত্বপূর্ণ না? কারণ পুত্র সন্তান কখনো এক্স পায় না বাবার থেকে। তাহলে এই ক্ষেত্রে কি হবে বলতো, তুমি এক্স ড্যাশও ধরতে পারো, এক্স ধরতে পারো। এখন হুদায় একজন মানুষকে কেন অসুস্থ ধরবো, তুমি সুস্থই ধরো। ওকে, এরপর দেখো সকল পুত্র সন্তান বর্ণান্ধ বলছে, সকল পুত্র, অর্থাৎ এই যে এক্স ড্যাশ পোর্শনটা মায়ের কাছ থেকে যে পাচ্ছে, চিন্তা করো মায়ের একটা এক্স আর একটা এক্স, দুইটা এক্স থাকে। যদি একটা এক্স ড্যাশ অর্থাৎ অ্যাফেক্টেড হইতো আর একটা সুস্থ থাকতো, তখন 50% এক্স পাইতো, সুস্থ পাইতো, আর 50% অসুস্থ জিন পাইতো। সেক্ষেত্রে অর্ধেক সন্তান ভালো হইতো, অর্ধেক ছেলে ভালো হইতো, অর্ধেক কিন্তু অসুস্থ হইতো। কিন্তু এখানে বলছে 100% অসুস্থ হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, অ্যাকচুয়ালি দুইটাই অ্যাফেক্টেড। তাইলে এই ক্ষেত্রে সকল পুত্র বর্ণান্ধ হবে। কোন ক্ষেত্রে বলতো, যদি মা এক্স ড্যাশ অর্থাৎ মার টোটালি বর্ণান্ধ, মার যদি একটা ভালো হইতো সে কিন্তু বর্ণান্ধ হইতো না, ক্যারিয়ার হইতো। তাই এক্ষেত্রে মার টোটালি বর্ণান্ধ এবং বাবা সুস্থ হইতে পারে, আবার এফেক্টেডও হইতে পারে। ওকে, তাহলে দেখো তো মা বর্ণান্ধ, অবশ্যই মা বর্ণান্ধ অপশনটা নিতে হবে। আর কোথাও দেখো তুমি মা বর্ণান্ধ অপশন নেই, সো এখানে আমাদের কয় দেখাইতে হবে, ঠিক আছে। আর পিতার কিন্তু স্বাভাবিক হওয়ার সুযোগ আছে, আবার অসুস্থ হওয়ার সুযোগ আছে, দুইটা সুযোগ এখানে আছে। ওকে, তাইলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট, একটু চিন্তা করতে হবে। এখানে রেট্রোগ্রেড চিন্তা করতে হবে, অর্থাৎ সন্তান থেকে কখনো পিতা মাতায় যেতে হবে, কখনো পিতা মাতা থেকে সন্তানে আসতে হবে। জিনিসগুলো একটু প্র্যাকটিসের মাধ্যমে আত্মস্থ করতে হবে। এরপর 4 নম্বর প্রশ্নে আসো, কিউবয়েড অস্থি কোন অংশে দেখা যায়? ভেরি মাচ ইম্পর্টেন্ট। কবজির যে অস্থিগুলো সেগুলোকে আমরা কি দিয়ে মনে রাখতাম? শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। আর পায়ের যে টার্সাসের যে অস্থিগুলা, বা এখানটাতে যে অস্থিটার নাম বলছে কিউবয়েডে, আমরা বাংলাতে কি বলি বলতো? গোড়ালির অস্থি। ইংরেজি বাংলা দুইটা একটু মিক্সচার করে দেখবা, বিশেষ করে যে টপিক গুলা তোমার পরবর্তীতে তোমার মনে হবে যে চিকিৎসাবিদের কাজে লাগবে, তোমাদের কোশ্চেন করবে ডাক্তাররা, তারা কিন্তু সব ইংরেজিতে পড়ে। সো ইংলিশ টার্ম গুলো একটু জানতে হবে, বোথ এইচএস এর মেডিকেল দুই জায়গার ক্ষেত্রে। তো কিউবয়েড যে অস্থিটা বলছে, এটা নিউমোনিকের মধ্যে আমরা পড়েছিলাম ক্যাটরিনা কিনে ইউনিফর্ম। গোড়ালির যে অস্থিগুলো আছে কোন নিউমোনিক দিয়ে পড়েছিলাম? ক্যাটরিনা বা ক্যাট কিনে, কি কিনে? 3টা ইউনিফর্ম কিনে, 3টা ইউনিফর্ম। তো এখানে ক্যা দিয়ে কি? ক্যা দিয়ে ক্যালকেনিয়াস, ট দিয়ে কি? ক্যালাস, দেন নে দিয়ে কি? নেভিকুলার। আর দেখো আর কি বলছিলাম, এই কি দিয়ে হচ্ছে? কিউবয়েড। তো এখানে কি লিখবো আমি? দেখো প্রথমে ক্যালকেনিয়াস, আমি বলতেছি লেখার অত টাইম নাই। ক্যালকেনিয়াস, ক্যালাস, কিউবয়েড, নেভিকুলার, আর 3টা ইউনিফর্ম। তাইলে 3, 4, 5, 6, 7 এই 7টা অস্থি নিয়ে কিন্তু গোড়ালি গঠিত। তাহলে কিউবয়েড কোথার অস্থি? অবশ্যই কিন্তু গোড়ালির অস্থি হবে। এবং এই জিনিসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, যে তুমি যদি মনে করো আমি নেমোনিক মনে রাখবো না, ঠিক আছে, নেমোনিকের উপর নেমোনিক মনে রাখার জন্য নেমোনিক লাগে, এরকম হয়। বাট কিছু ক্ষেত্রে নেমোনিক এক্সট্রিমলি হেল্পফুল হয়। যেমন এই যে জিনিসগুলো আমার নিজেরই, এখনো আমি ফার্স্ট ইয়ার ধরে এই জিনিস পড়ে আসছি মেডিকেলে এসেও, তারপরে গুলাই যাই। কিছু জায়গাতে নেমোনিক মনে রাখা দরকার। শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার, সারা দুনিয়ায় নেমোনিক ব্যবহার করে, তুমি কেন করবা না? ঠিক আছে, তাহলে কবজের যে অস্থিগুলো এগুলোর নাম বলো তো একটু দেখি। ওই যে আমি নেমোনিক বলে দিচ্ছি, শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। নেমোনিক যদি এটা হয় তাহলে আচ্ছা বলো তো, তাহলে অস্থিগুলোর নাম কি হবে? কে কে আছো? আচ্ছা, আবার রেড কালার চলে আসছে না, কালারের জন্য বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আমি এটা মুছে দেই, এরপর আর কালার চেঞ্জ হবে না ইনশাল্লাহ। আমি ভুলে যাচ্ছি, বারবার ইজেড নিয়ে চলে আসছে। আচ্ছা, ব্লু কালারে কি দেখা যাচ্ছিল আমি যখন ব্লু নিছিলাম? লাইট ব্লু বা স্কাই ব্লু? হ্যাঁ, স্কাই ব্লু তো বুঝে যাচ্ছে। আমি কি স্কাই ব্লু ইউজ করতে পারি? তাইলে স্কাই ব্লু ইউজ করি। আচ্ছা বলো তো, ইয়েলো কালি ইউজ করেন আপু? অন্য কালার ইউজ করেন? ইয়েলো ইউজ করবো? ইয়েলো কি দেখবা? ইয়েলো কি আছে আদৌ? এই যে ইয়েলো, ইয়েলো দেখো, ইয়েলো দেখতে পাও কি? আচ্ছা, ইয়েলো দিয়ে লিখতেছি, একটু মোটা করে নিই।
তোমরা আমাকে এখন বলো যে তাহলে she looks too pretty, try to catch her এটা কি? আচ্ছা, জান্নাতুল আসলো নয়ন, সানিয়া, নিসরাত, জান্নাতুল আদনিন, সুমাইয়া, রাহিয়া, আফজাল, অনেকে আছো। হ্যাঁ, ক্লাসগুলো ইউটিউবে দেওয়া হবে, বাট এখনই না, তোমরা হয়তো এইচএসসি এর আগে পাবা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ইয়েলো কালার ইউজ করতেছি, বাট আমার প্রশ্নের উত্তর দিবা না তোমরা। এই যে কবজির যে অস্থিগুলো, ওগুলোর নাম বলো। আচ্ছা, টাইম দিলাম তোমাদের 10 পর্যন্ত যাওয়ার মধ্যে বললেই হবে। 5 নম্বর কোশ্চেন দেখো, কোন ক্ষেত্রে ক্যারোলাস লিনিয়াসের অবদান সব থেকে বেশি? ক্যারোলাস লিনিয়াস, মনে আছে ওনার নাম? ক্যারোলাস লিনিয়াসকে কি বলা হয়? শ্রেণী বিন্যাস বিদ্যার জনক। সো ক্যারোলাস লিনিয়াস কিসের জন্য বিখ্যাত হবে? অবশ্যই শ্রেণী বিন্যাসের জন্য বা শ্রেণী তত্ত্বের জন্য। অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টারটা কার জন্য ডেডিকেট করে দেয়া যায়? ক্যারোলাস লিনিয়াসের জন্য, কারণ ওই শ্রেণী বিন্যাস ওনার হাত ধরেই আসছে। তাইলে তিনি কিসের জন্য বিখ্যাত? শ্রেণী তত্ত্ব, মনে রাখিও। আচ্ছা, পরের পেজে আসো। অডিও ক্লিভেজ দেখা যায় কোন পর্বে? অডিও ক্লিভেজ, তো তোমাদের এখানে ক্লিভেজ টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ক্লিভেজ, দেন হচ্ছে তোমাদের আরো কিছু টপিক এখানে আছে, প্রতিসাম্যতা, এই জিনিসগুলো ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। বিশেষ করে এখানের যে উদাহরণগুলো আছে, উদাহরণগুলো। তো এখানে অডিও ক্লিভেজ, 3 টাইপের ক্লিভেজ আমরা দেখবো। একটা অডিও, তোমাকে অলরেডি বলে দিছে। দেন আরেকটা হচ্ছে দ্বিপার্শ্বীয় বা বাইল্যাটেরাল, আরেকটা হচ্ছে স্পাইরাল বা সর্পিল, স্পাইরাল। এই 3 প্রকার ক্লিভেজের এক্সাম্পল জানতে হবে। দেখবে এই কোশ্চেন 2-3 বার রিপিট হচ্ছে। তো অডিও ক্লিভেজ দেখা যায়, মনে রাখবা একটাই আছে, অডিও আর্থ্রোপোডা। নামের সাথে মিল আছে না? অডিও আর্থ্রোপোডা। এখন তোমাকে এখানে আর্থ্রোপোডা পুরো পর্বটা না বলে কিন্তু বলতে পারতো যে ঘাস ফড়িং, বলতে পারতো তেলাপোকা, আরশোলা, এভাবে বলতে পারতো। সো এই জিনিসটা তুমি অবশ্যই এই সেন্সটা যেন কাজ করে যে ডিরেক্ট একটা পর্ব না দিয়ে আমাকে একটা এক্সাম্পল দিতে পারে ফিক্সড। সো মনে রাখি অডিওর ক্ষেত্রে আর্থ্রোপোডা এবং এক্সাম্পল। বাইল্যাটারাল কাদের ক্ষেত্রে দেখা যায় বলতো? দ্বিপার্শ্বীয়, মানুষকে 2 ভাগে ভাগ করে, এই পাশে হচ্ছে এই পাশে হতা। তাহলে মনে রাখবা কর্ডেটার ক্ষেত্রে বাইল্যাটারাল ক্লিভেজ দেখা যায়। তাহলে এটা কিসের ক্ষেত্রে? কর্ডাটা। ওকে, স্পাইরাল কাদের ক্ষেত্রে দেখা যায়? স্পাইরাল সাধারণত অ্যানেলিডা এবং মলাস্কা, এএমএম। স্পাইরাল কোথায় দেখা যায়? তাহলে এএম এ দেখা যায়, অর্থাৎ অ্যানেলিডা এবং মলাস্কা। ঠিক আছে, এই দুটো মনে রাখবা। তাহলে এই 3টা এক্সাম্পল যদি মনে রাখতে পারো, 3টার ক্ষেত্রে অনেক কোশ্চেন সলভ করে ফেলতে পারবা। 2-3 বার তো এখানেই আসছে, আর তো আমি বাদ দিয়েছি রিপিট কোশ্চেন। ওকে, তাহলে এখানে উত্তর কি হবে? আর্থ্রোপোডা। আচ্ছা, পরের পেজে আসো। রুই মাছের ফুলকা আর্চের সংখ্যা কত? এখান থেকে 3 টাইপের প্রশ্ন আছে, যে রুই মাছের ফুলকা ছিদ্রের সংখ্যা কত, ফুলকা আর্চের সংখ্যা কত, এবং ফুলকার সংখ্যা কত। তো ফুলকা আর্চ এবং ফুলকা ছিদ্র একই সংখ্যক, কিন্তু ফুলকার সংখ্যা একটা কম। মনে করো 1, 2, 3, 4, 5টা ফুলকা ছিদ্র আছে এবং এর প্রত্যেকটার সাথে একটা করে আর্চ যুক্ত আছে, এইভাবে ফুলকাকে হোল্ড করার জন্য। ঠিক আছে, তো এখানে দেখা যায় প্রথমটাতে একটা ফুলকা আছে, দ্বিতীয়টাতে একটা ফুলকা আছে, তৃতীয়টাতে একটা আছে, চতুর্থটাতে আছে, পঞ্চমটা যে এরকম একটা কি যেন পাখার মতো কি দেখা যায়। তাইলে ফুলকা ছিদ্র কয়টা দেখো তো? 5টা, বা হচ্ছে 2 সাইডে তুমি একসাথে যদি হিসাব করো তাহলে কিন্তু 5 জোড়া। আর দেখো ফুলকা আর্চ কয়টা? 1, 2, 3, 4, 5, 5টা। তাহলে আর্চও 5টা বা 2 সাইডে 5 জোড়া। আর লাস্টে যদি যে ফুলকাটা তুমি দেখতে পাচ্ছ, বা তুমি যদি ফুলকা হিসেবে চিন্তা করো, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফুলকা না। তো ফুলকা প্রথম 4টা, ঠিক আছে, ফুলকা 4টা। আর লাস্টে রিডিউসড যে অংশটা দেখতে পাচ্ছ হাতের মতো, এটাকে আমরা সিউডো ব্রাঙ্ক বলি, বা সিউডো ফুলকা, নকল ফুলকা। তাহলে এটা কিন্তু সিউডো ব্রাঙ্ক, ইটস নট রিয়েল ফুলকা, সিউডো ব্রাঙ্ক বলা হয়। ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখবা। তাহলে ফুলকা আর্চ কত জিজ্ঞেস করলে কি হবে বলো তো? 10টি বা 5 জোড়া বা 5টা, অন সাইডেড অনেক সময় 5টাই জিজ্ঞেস করে তোমাকে। আচ্ছা, এখানে জোড়া শব্দটা সম্ভবত উঠে গেছে। ফুলকা ছিদ্র আর আর্চ সমান, বাট ফুলকা একটা করে কম। কেন কম? তার কারণ লাস্টে যেটা আর্চের সাথে লাস্টে যেটা যুক্ত থাকে সেটা নট ফুলকা, এটা সিউডো ব্রাঙ্ক। তাইলে ফুলকা আর্চের সংখ্যা কত? 5 টাকা, বা এখানে জোড়া শব্দটা উঠে গেছে মোস্ট প্রবাবলি। ওকে, বুঝছো? এই যে দেখো একজন লিখে দিয়েছে, থাক তাইলে আর কারোর লিখতে হবে না। নিসরাত জাহান, তোমাকে ধন্যবাদ। স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিসিফর্ম, হ্যামেট, ক্যাপিটেট, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড। ওকে, থ্যাংক ইউ। এখন আমাকে বলো যে এর মধ্যে একটা বোনস আছে যেটা টেন্ডন থেকে তৈরি হয়, বলো তো
টেন্ডন থেকে কোনটা তৈরি হয় এবং আমাদের আরো একটা বোন আছে যেটা টেন্ডন থেকে তৈরি হয়, বাচ্চাকালে থাকে না। এই যে আরো অনেকেই বলছে, সুমাইয়া ইসলাম মেঘলা বলছে থ্যাংক ইউ, সুমাইয়া ইয়াসমিন বলছে থ্যাংক ইউ, জান্নাতুল আদনিন বলছে থ্যাংক ইউ, যারা যারা বলছো অনেক অনেক থ্যাঙ্কস। আচ্ছা এখন আশা করি হলুদ দিয়ে দেখতে পাচ্ছ, বোর্ড ব্ল্যাক করা সম্ভব না, স্লাইডের কালারই এরকম, বুঝছো? ওকে থ্যাংক ইউ। ওকে তাহলে পরের প্রশ্নে আসি আমরা। ওকে এবার দেখো হাইড্রোজেন নাইট্রোজেন ঘটিত বর্জ্য থেকে শৈবালের কিসের চাহিদা পূরণ হয়? তো দেখবো শৈবাল এবং হাইড্রা যখন সিম্বায়োসিস করে একসাথে বাস করতেছে, হাইড্রার কিছু উপাদান দিয়ে শৈবাল উপকৃত হয়, শৈবালের কিছু উপাদান দিয়ে হাইড্রা উপকৃত হয়। কোন উপাদান কিভাবে কার কাজে লাগতেছে সেটা একটু দেখতে হবে। তো চিন্তা করো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ কাদের তৈরি হয় বলতো? আমরা জানি যে সমস্ত প্রাণীর ক্ষেত্রেই কিন্তু মেটাবলিক প্রসেসে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি হয়। যেমন আমাদের বডিতে ইউরিয়া হয়, ইউরিক অ্যাসিড হয়, তেমনি হাইড্রা যেহেতু প্রাণী তাইলে ওরও সেরকম নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ হবে। তাহলে হাইড্রার জন্য নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ কিন্তু এটা দূষক পদার্থ হিসেবে কাজ করবে। বাট যে শৈবালকে উদ্ভিদের মতো কাজ করে, এবং জানো তুমি উদ্ভিদের পুষ্টির জন্য অবশ্যই নাইট্রোজেন দরকার, এবং নাইট্রোজেন থেকে ফাইনালি কি তৈরি হয় বলতো? নাইট্রোজেন কিসের ইন্টিগ্রাল পার্ট? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সব টাইপের খাদ্যবস্তুতে থাকে, নাইট্রোজেন স্পেসিফিক্যালি কিন্তু শুধু প্রোটিনেই থাকে। তাহলে নাইট্রোজেন যদি স্পেসিফিক করে বলে যে কিসের চাহিদা পূরণ করে, কিসের চাহিদা পূরণ করবে? অবশ্যই প্রোটিনের চাহিদা, এবং এটা কার প্রোটিনের চাহিদা? শৈবালের। ঠিক আছে, খেয়াল করি ওইটা। নাইট্রোজেন বর্জ্য কার জন্য? হাইড্রার জন্য। উপকারী কার জন্য? শৈবালের জন্য। শৈবাল কি করে? এটা দিয়ে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থকে সে মডিফাই করে ওই নাইট্রোজেনকে কাজে লাগায় দেন প্রোটিন তৈরি করে। ঠিক আছে, আচ্ছা এরপর আসো পতঙ্গের পায়ের কক্সা পরবর্তী অংশ কোনটা? দেখছো আবার ঘাসফড়িং এর দেহ অংশ থেকে প্রশ্ন চলে আসছে একটা বোর্ডের মধ্যেই। তো এইখানে একটু আমাদের জানতে হবে যে পায়ের অংশগুলা কি কি, জাস্ট একে টানে কবিতার মতো পড়ে যাবা। তো আমি যেভাবে মনে রাখতাম, দেখো কক্সা, ট্রোক্যান্টার, ট্রো লিখলাম শুধু, কক্সা, ট্রোক্যান্টার, ফিমার, টিবিয়া আর টার্সাস। কক্সা, ট্রোক্যান্টার, ফিমার, টিবিয়া, টার্সাস, এই পাঁচটা অংশ পরপর। প্রথমে কক্সা আসে, দেন ট্রোক্যান্টার, দেন ফিমার, দেন টিবিয়া, দেন টার্সাস। তাহলে এইটা পরপর আসবে। বলছে কক্সা পরবর্তী অংশ কোনটা? কক্সার পরেই আছে ট্রোক্যান্টার। তাহলে উত্তর কি হবে? ট্রোক্যান্টার। এবং এখান থেকে একটা মজার জিনিস দেখছো, মানুষের পায়ের ক্ষেত্রে কি থাকে চিন্তা করো, উরুর নিচেই ফিমার থাকে, দেন টিবিয়া এন্ড ফিবুলা থাকে। এখানে কোনো ফিবুলা আছে? নাই। তো অনেক সময় বলে দেয় যে পতঙ্গের পায়ের অংশ নয় কোনটা, অপশনের মধ্যে ফিমার থাকবে, ট্রোক্যান্টার থাকবে, টিবিয়া থাকবে, ফিবুলা থাকবে, কোনটা হবে? ফিবুলা হবে। এটাও একটু দেখবা। এগুলো হচ্ছে খেয়াল করার প্রশ্ন, বুঝছো? নিজের মাথা ঠান্ডা রাখলে এগুলো খুব ইজিলি দেখায় আসা যায়, কারণ তুমি তো জানো। ওকে এরপর হচ্ছে ইওসিনোফিল, এর ক্ষেত্রে কোনটা সঠিক? তো ইওসিনোফিল প্রথমেই যে চিন্তাটা তোমার মাথায় আসবে সেটা হচ্ছে যে এটা দেখতে কেমন হবে। তো ইওসিনোফিল এটার মধ্যে দেখবা যে মাইক্রোস্কোপে যখন দেখতেছো বা ছবিতে দেখলেও গোলাপি বর্ণের হয়। তাহলে প্রথমে যেটা মনে রাখবা, ইওসিনোফিল গোলাপি বা বেগুনি বর্ণের হয়। ইওসিনোফিল কি বর্ণের হয়? গোলাপি বা বেগুনি। গোলাপি বা বেগুনি কেন হয়? কেউ যদি অ্যাসিডকে ভালোবেসে ফেলে তাহলে তার কালার হয় গোলাপি বা বেগুনি। ঠিক আছে, আর অন্য ক্ষেত্রে বেজোফিল, যেটা বেজোফিল দেখতে কেমন হয় বলতো? এটা ব্লু কালারের হয়, নীল হয়। কেউ যদি অ্যালকালিকে বা ক্ষারকে ভালোবাসে তাহলেই তার কালার ব্লু হয়। তাহলে এই দুটো মনে রাখবা যে অ্যাসিডকে ভালোবাসে সে গোলাপি হয়, তার নাম কি? ইওসিনোফিল। ইউ তুমি গোলাপি, গোলাপি সুন্দরী, তুমি ভালোবাসো অ্যাসিডকে। আর বেজোফিল যেটা কালার হয় ব্লু এবং এ অ্যালকালি বা ক্ষারকে ভালোবাসে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখতে হবে। এখন অপশন দেখো, এটা বর্ণ নিরপেক্ষ না, তো গোলাপি কালার নেই। অম্লধর্মী, এটা আসলে অপশনটা একটু ভুল লিখছে, অম্ল আসক্ত ছিল অপশনটা। সো অম্ল আসক্ত মানে কি? ওই যে অ্যাসিডকে ভালোবাসে এই জন্য তার উপর আসক্ত, তাহলে এটা কিন্তু হয়। বাকিটা দেখো হিস্টামিন ক্ষরণ করে না, আমরা জানি হিস্টামিন ক্ষরণ করে ভেজোফিল। ভেরি মাচ ইম্পর্টেন্ট যে হিস্টামিন কে ক্ষরণ করে বলতো? হিস্টামিন কিন্তু ক্ষরণ করে ভেজোফিল নামক যে ডাব্লিউবিসি আছে সেটা। এরপর দেখো সংখ্যায় সবচেয়ে কম, সংখ্যায় সব থেকে কম কোনটা? বেজোফিল। বেজোফিল মানে আমি যত সিবিসি রিপোর্ট দেখছি কখনো কোথাও বেজোফিল দেখিনি। এক সিনিয়র ডক্টর বলছিলেন যে তার জীবনে দেখা 40 বা 50 বছরের লাইফে সে জীবনে একবার একটা বেজোফিল দেখতে পাইছে, বুঝছো? তো যাই হোক, এটা খুবই রেয়ার এবং সব থেকে কম থাকে। তুমি আমার কথা শুনে নিশ্চয়ই বুঝছো, সিবিসি রিপোর্ট কম করে হলে 100 বা 150 দেখছি, তার মধ্যে কখনোই বেজোফিল দেখি নাই।
আর হচ্ছে একজন ক্লিনিশিয়ানের 40 বছরের লাইফে সে যদি একটা দেখে তাহলে বুঝতে পারছো কত রেয়ার। তাহলে এখানে উত্তর কি হবে? অম্লধর্মী। অম্লধর্মী, ধর্মী না অ্যাকচুয়ালি, অম্ল আসক্ত। নাহলে তো সে আর অম্লকে ভালোবাসতো না, খারই অম্লকে ভালোবাসবে, কারণ বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। বুঝছেন? আচ্ছা, এরপর হচ্ছে রুই মাছের বায়ুথলিতে রক্ত সরবরাহ করে কোন ধমনী? এটাও খুব ইম্পর্টেন্ট যে কোন ধমনী কাকে রক্ত সরবরাহ করছে। প্রথম হচ্ছে প্যারাইটাল ধমনী। প্যারাইটাল মানে কি বলতো? পার্শ্বীয় প্রাচীর। প্যারাইটাল মানে পার্শ্বীয় প্রাচীর বা বহিস্থ অংশ বোঝায়। তো এটা অ্যাকচুয়ালি দেহ প্রাচীরকে রক্ত সরবরাহ করে, দেহ প্রাচীরকে। ইলিয়াক কোন অংশের সাথে বলি বলতো আমরা? দেখো, যখন আমরা এই আমাদের ইসের হিব্বনের অংশের কথা চিন্তা করব, ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। তো ইলিয়াম থেকে ইলিয়াক শব্দটা আসছে। ইলিয়াক মানে হচ্ছে শ্রোণী, তাহলে ইলিয়াক মানে কি? শ্রোণী। এটা শ্রোণী পাখনাই রক্ত দিবে। ঠিক আছে? এরপর দেখো সিলিয়াকো মেসেন্টারিক। মেসেন্টার মানে হচ্ছে, মেসেন্টারি মানেই অন্ত্র বোঝায়। তো সিলিয়াকো মেসেন্টারিক পেটের মধ্যে রুই মাছের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেটা লিভার, কিডনি, দেন হচ্ছে বায়ুথলি, তারপরে অন্য যে কোনো অংশ, সবকিছুকে রক্ত সরবরাহ করবে। তাইলে এইটা সমস্ত অন্ত্রকে রক্ত দেয়। এবং তোমরা জানো যে বায়ুথলি অন্ত্রের মধ্যেই থাকে এবং এটা পৌষ্টিকনালীর একটা প্রজেকশন থেকে তৈরি হয়। সো এটাও আসলে সেই বায়ুথলিকে রক্ত দিবে। এরপর থেকে সাবক্লাভিয়ান, এটা বক্ষ। সাবক্লাভিয়ান, সাব মানে কি? নিচে, ক্লাভিয়ান মানে ক্লাভিকলের নিচে। তো ক্লাভিকল এই দুইটা যদি হয়, এর নিচে কি আছে? এই যে বক্ষ অঞ্চল। তাইলে বক্ষ অঞ্চলে কি দিবে? সাবক্লাভিয়ান ধমনী। বক্ষ অঞ্চল এবং বক্ষ পাখনা, বক্ষ আর বক্ষ পাখনা, এটা একটু মনে রাখিও। ঠিক আছে? তাহলে এখানে উত্তর কি হবে? গ হবে। এবং এগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট যে কোথায় কে কাকে ব্লাড দিবে। আচ্ছা, 1 সি বলতেছো, ওকে, সরি 11 সি বলতেছো, থ্যাংক ইউ। খালি চোখে যা দেখি আমি। আচ্ছা, এরপর আসো এই আরেকটা জিনিস, মজার জিনিস, তারপরে মাঝে মধ্যে গুলে যায়। ঘাস ফড়িংয়ের স্তিমিত আলোকে দর্শনের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? স্তিমিত আলো মানে অল্প আলো। তো অল্প আলোর ক্ষেত্রে আমরা কি করি? তুমি চিন্তা করো, যখন রুমে প্রচন্ড আলো, এই চোখ ছোট ছোট করে নেই, বা তুমি লাইটের দিকে তাকাও, চোখ অটোমেটিক ছোট হয়ে যাবে। যখন অল্প আলোতে তাকাবা, চোখ কিন্তু বড় বড় করে তাকাবা। তো এই ক্ষেত্রে কি হয়? চোখের যে লাইট ঢোকার ক্যাপাবিলিটি, অল্প আলোতে বেশি বেশি লাইট ঢুকতে পারে, প্রপারলি দেখতে পাবা। তো ঘাস ফড়িং এর ক্ষেত্রে এরকম হয়, তুমি যদি ওমাটেরিয়ামের এরকম সেকশন আঁকো, তাহলে দেখবা এখানে কালো আইরিশ মেমব্রেন থাকে। তো যখনই কম আলো হবে, এই মেমব্রেন গুলা ছুটে এরকম নিচে চলে আসবে, ছোট হয়ে যাবে, এরকম অল্প জায়গাতে চলে আসবে অল্প আলোতে। যাতে করে গেট খুলে দিলাম আমি, এখন ইচ্ছা মতো আলো ঢুকো। তাহলে গেট আগে আটকানো ছিল, এখন গেট খুলে দিলাম, চারিদিক থেকে ইচ্ছা মতো আলো ঢুকতেছে এখন। তাইলে প্রথমে যেটা মনে রাখবা, অল্প আলোতে আইরিশ আবরণ বা রঞ্জক আবরণ যেটা, সেটা সংকুচিত হয়ে পথটা বড় করে দিব। গেট যদি সংকুচিত হয় তবেই না পথটা বড় হবে। প্রথম কথা হচ্ছে এইটা। আর এখানে দেখো সেকেন্ড যে কাজ হলো, এলো পাথারে সব টাইপের আলো ঢুকতে পারে, খাড়া উলম্ব আলো ঢুকতে পারে, আবার তির্যক ভাবে আসা আলো ঢুকতে পারে, সব টাইপের আলো ঢুকতে পারে। ঠিক আছে? এবার দ্বিতীয় ক্ষেত্রে যেটা গেল, এর পরের যেটা আসবে সেটা হচ্ছে যে এখানে যেহেতু সব আলো, চারিদিকে আলো ঢুকতেছে, তাহলে সামগ্রিক একটা ছবি তৈরি হবে, বিশাল বড় একটা ইমেজ। ঘাসফড়িং যদি তোমার দিকে তাকায়, তোমার পা থেকে মাথা পর্যন্ত দেখতে পাবে। ঠিক আছে? পুরো তোমাকে দেখতে পাবে। বাট প্রবলেম হচ্ছে যে ওই যে অল্প আলো, ওই কারণে জিনিসটা ঝাপসা হবে। সামগ্রিক কিন্তু বিম্বটা ঝাপসা দেখতে হয়। ঠিক আছে? ওকে। তো এই যে দেখার জন্য, অন্ধকারে দেখার জন্য তার বিরাট একটা এনার্জি নষ্ট হয়ে গেল না? খুব শক্তি নিয়ে খুব কষ্ট করে দেখতে হয়েছে। তাহলে এটাকে সুপার এনার্জির একটা প্রতিফলন। সো এই বিম্বটাকে সুপার পজিশন ইমেজ বলে, সুপার পজিশন ইমেজ বলে। ঠিক আছে? এই জিনিসগুলো মনে থাকবে। এটা গেল অল্প আলোর ক্ষেত্রে। তাইলে অতিরিক্ত আলোর ক্ষেত্রে সবই উল্টা, রঞ্জক আবরণী প্রসারিত হবে, শুধুমাত্র উলম্ব আলো প্রবেশ করবে, এখানে খুব স্পষ্ট একটা বিম্ব তৈরি হবে, কিন্তু ও তোমাকে চোখ বড় বড় পুরো অংশ দেখতে পাচ্ছিল, সেখানে অল্প অল্প হয়তো তোমার চোখ দূরে দেখতে পাবে বা তোমার ফেসটা দেখতে পাবে, বাট স্পষ্ট দেখবে। তাহলে ওখানে কিন্তু খন্ড খন্ড ছবি তৈরি হয়। এবং এটাকে আমরা সুপার পজিশন বলতেছি অল্প আলো, ওটাকে অ্যাপোজিশন বলি। এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে দেখতে হবে, বুঝছো আশা করি। তাহলে স্পষ্ট বিম্ব তৈরি হয় অল্প আলোতে? না, স্পষ্ট না, ঝাপসা তৈরি হয়। অ্যাপোজিশন না, সুপার পজিশন। উভয় আলোক রশ্মি গ্রহণ করে, অর্থাৎ উলম্ব তির্যক দুটাই গ্রহণ করে, এটা সত্য। রঞ্জক আবরণে প্রসারিত হয়। প্রসারিত হয়েছিল নাকি সংকুচিত হয়ে গেটটা বড় করে দিছিল? সংকুচিত হয়েছিল না? তাহলে আসলে কিন্তু উত্তর শুধু গই হবে। ওকে, বুঝছেন? এটা কি বুঝছেন বলেন? এটা কি বুঝেছেন? আচ্ছা, আফরিদা জাহান ঋতু, তানভীর আছে, সি বলতেছে, বি সি।
আফ্রিদা বি বললো অ্যাপোজিশন বিম্ব কেন হবে রে? অল্প আলো স্তিমিত আলোতে দেখতেছো বিরাট শক্তি লাগতেছে, সো সুপার পজিশন ইমেজ হবে ক্ষেত্রে। হ্যাঁ, ইওসিনোফিল রেড এন্ড বেসোফিল ব্লু, ট্রু। নিসরাত জাহান বলতেছে বুঝতে পারছি। ওকে, তোমার নামটা খুবই অদ্ভুত, নিশাত না নুসরাত না নিসরাত, নামটা ভালো লাগছে। আচ্ছা, এরপর আসো, বক্ষপিঞ্জরের অস্থিগুলোর প্রান্তভাগে কোন ধরনের তরুণাস্থি থাকে? বক্ষপিঞ্জর মানে হচ্ছে আমাদের বুকের যে খাঁচা যেটাকে আমরা বলি, এই বক্ষপিঞ্জরে দেখবা এই পর্যন্ত মোটামুটি এরকম অর্ধেক পর্যন্ত অস্থি আসে, তারপর সামনের যে অংশটা স্টার্নামের সাথে যুক্ত থাকে সেটা তরুণাস্থি দিয়ে যুক্ত থাকে। ওই তরুণাস্থিটা কি টাইপের সেটা জানতে চাইছে। তো সেটা অ্যাকচুয়ালি হায়ালিন টাইপের তরুণাস্থি, হায়ালিন বা স্বচ্ছ তরুণাস্থি। এখন জানতে হবে হায়ালিন তরুণাস্থি তাহলে কই কই থাকে? একটা তো দেখলাই পরশুকার প্রান্তভাগে। এরপর কি কি দেখবা? অস্থি সন্ধিতে, অস্থি সন্ধিতে তুমি এটা দেখতে পাও। অস্থি সন্ধি মানে কি? এই যে এখানটাতে উপরে রেডিয়াস আর নিচে হচ্ছে উপরে হিউমেরাস, নিচে রেডিয়াস আলনা, এর মাঝখানে যে জয়েন্ট তৈরি হয়েছে, অবশ্যই দুইটা বোন পরপর যখন যুক্ত হয়, ডিরেক্ট বনে বনে যুক্ত হতে পারে না, তাদের ঘষা লেগে বোন ক্ষয়ে যাবে, তাহলে অবশ্যই সেখানে একটা ক্যাপসুল থাকে উপরের দিকে যেটা তরুণাস্থি দিয়ে গঠিত হয়, তাহলে অস্থি সন্ধিতে তুমি পাবা। তারপর দেখো নাকে পাবা, নাসিকা, নাকের এই সামনের পোর্শনটা নরম অংশটা এটা কিন্তু তরুণাস্থি দিয়ে গঠিত, নাসিকার মধ্যে পাবা। এরপর নাকে পাইলা, কানে পাবা না? কানে পাবা, কর্ণকুহরে পাবা, ঠিক আছে, কর্ণকুহরে পাবা আর শ্বাসনালীর মধ্যে পাবা। তাইলে এই কয়েকটা জিনিস একটু দেখতে হবে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখানে উত্তর কি হবে? ক, হায়ালিন তরুণাস্থি। এরপর আসো আমরা পরের কোশ্চেনে যাই। ময়মনসিংহ বোর্ডে চলে আসলাম। 14 নম্বর প্রশ্ন, স্নেহকলা লাইপেসকে ভেঙে পি আর কিউ তৈরি করতেছে। প্রশ্ন হচ্ছে যে উদ্দীপকের বিক্রিয়াটা কোথায় সংঘটিত হয়? তো ইজিলি মনে রাখবা যে তোমার পরিপাকের সূচনা কোথায় হচ্ছে? স্টমাকে। পরিপাকের সূচনা শুরু হয় কোথায়? স্টমাক, এবং পরে ডিওডেনামে যে আলটিমেটলি অন্য পরিপাকগুলো হবে। ডিওডেনাম থেকে পুরো ক্ষুদ্রান্তর জুড়ে ম্যাসিভ যে পরিপাক বা মূল পরিপাকটা হয়ে থাকে, এবং বৃহদন্ত্রে যখন বেটা পৌঁছায়, বৃহদন্ত্রে কিন্তু অ্যাকচুয়ালি পরিপাকের মতো আর কিছু অবশিষ্ট থাকে না। বৃহদন্ত্রের মধ্যে কি হয়? জাস্ট যে পুষ্টি উপাদানগুলো আছে সেটা অ্যাবজর্পশন হয়, পানি অ্যাবজর্পশন হয়, খনিজ উপাদান অ্যাবজর্পশন হয়, অর্থাৎ শোষণ হয়। তাহলে মূল পরিপাক কোথায় হচ্ছে? ক্ষুদ্রান্ত্রের মধ্যে। আর মনে রাখবা যে তাহলে বৃহদন্ত্রে কোনো পরিপাক নাই, অ্যাজ এ হোল নাই, ক্ষুদ্রান্ত্রের ম্যাক্সিমাম পরিপাক হচ্ছে, স্টমাকে অল্প একটু পরিপাক হচ্ছে। স্টমাকের পরিপাকটা খুবই অ্যাটিপিক্যাল এবং গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে স্টমাকের মধ্যে কোন রকম কার্বোহাইড্রেটের পরিপাক হয় না, তাইলে নো কার্বোহাইড্রেট, কার্বের পরিপাক কোনোভাবেই হবে না। লিপিডের ক্ষেত্রে লিপিড পরিপাকের জন্য একটু অ্যালকালাইন মিডিয়া বা নিউট্রাল মিডিয়া লাগে, বাট এখানে এত বেশি অ্যাসিডিক যে লিপিডে পরিপাক হতে পারে না। কেবলমাত্র বাচ্চাদের স্টমাক একটু অ্যাসিডিটি কম থাকে বলে দেখা যায় যে ওখানে সামান্য লিপিড পরিপাক হচ্ছে, দুধে থাকা লিপিড। আর স্টমাকের মধ্যে আসলে প্রোটিনটাই পরিপাক হয়, বুঝছো? স্টমাকে প্রোটিনটা পরিপাক হয়। তাইলে মনে রাখিও যে পরিপাকের জায়গা বেসিক্যালি দুইটা, একটা স্টমাক আর একটা কোনটা? ক্ষুদ্রান্ত, পুরো ক্ষুদ্রান্ত জুড়ে পরিপাক হয়। তো স্টমাকে শুধু প্রোটিন পরিপাক হয়, বাকিগুলো তো হচ্ছে না, তাইলে স্মল ইন্টেস্টাইনে বাকি বিক্রিয়াগুলো হচ্ছে, ঠিক আছে? আর একটা অ্যাটিপিক্যাল সাইট আছে পরিপাকের, কোনটা বলতো? মুখমণ্ডল, যেখানে শুধুমাত্র মলটুস গুলো ভাঙে, আর কিছুই ভাঙে না। তাহলে এই জিনিসগুলো যদি একটু দেখো তাহলে বিক্রিয়াটা পেয়ে যাবে। স্নেহকলা ভেঙে লাইপেজ দিয়ে পিকিউতে পরিণত হচ্ছে। তাহলে স্নেহকলা বা লিপিড কোথায় ভাঙবে বলতো? মুখে ভাঙতেছিল না, মুখে শুধু শর্করা ভাঙতেছিল, এখানে শুধু প্রোটিন ভাঙতেছিল। লিপিড যে বেটা ও এতক্ষণ বেল পাই নাই, এখন বেল পাইলো স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্রে এসে। তাহলে অ্যাকচুয়ালি স্নেহকলা ভাঙে কেবলমাত্র ক্ষুদ্রান্ত্রে। ওকে, উত্তর কি হবে? গ হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সারা জীবন লাগবে। তুমি মেডিকেল অ্যাডমিশনে যাও, ভার্সিটিতে যাও, এইচএসসি ক্যান্ডিডেট হও বা পরবর্তীতে মেডিকেলে পড়ো, সব ক্ষেত্রে লাগবে। এরপর আসো 15 নম্বর প্রশ্ন, ফুসফুসের দ্বিস্তরী প্লিউরাল পর্দার অংশ কোনগুলো? তো তোমরা জানো যে পেরিকার্ডিয়াম অর্থাৎ হৃৎপিণ্ডের প্রাচীর, তারপরে ফুসফুসের প্রাচীর যেগুলো আছে সবই 2 পর্দা বিশিষ্ট। তো এটা যদি তুমি একটা ফুসফুস হিসেবে চিন্তা করো, এটাকে মনে করো এটা একটা ফুসফুস, এই এসে সেই ব্রঙ্কাস ঢুকলো, এপাশে একটা ফুসফুস আছে। তো এখানে এই যে ফুসফুস, এটা কিন্তু বাইরে একটা পর্দা দিয়ে ভাবে আবৃত থাকে, এবং এই পর্দার 2টা লেয়ার থাকে। কয়টা লেয়ার? 2টা। এটা হচ্ছে ভেতরের লেয়ার আর এটা হচ্ছে বাইরের লেয়ার। তাহলে ভেতরের যে অঞ্চল, ভেতর মানেই ভিসেরা, ভেতরের অঞ্চলটাকে বলা হয়, ভেতরের পর্দাটা ভিসেরাল লেয়ার, আর বাইরেটা একটু আগে বললাম না যে বাইরের আবরণ দেহ প্রাচীর, এটাকে প্যারাইটাল বলা হয়। তাহলে বাইরেটা হচ্ছে প্যারাইটাল লেয়ার। তাহলে 2টা স্তর থাকে, ভিসেরাল লেয়ার আর প্যারাইটাল লেয়ার।
এবং এই দুইটা পর্দার মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকছে, দেখছো? এই যে ফাঁকা জায়গাটা, এটাকে কি বলা হয়? এটাকে প্লিউরাল স্পেস বলা হয়, বা প্লিউরাল ক্যাভিটি বলা হয়, বা প্লিউরাল মধ্যবর্তী ফাঁক বলা হয়, ফাঁকা জায়গা বলা হয়। ঠিক আছে, এই জায়গাটার গুরুত্বকে অনেকে দেখবা যে বলতেছে যে ফুসফুসে পানি জমছে। ফুসফুসের এই জায়গাতে, ফুসফুসের কলা যেটা মেইন টিস্যু যেটা, এখানে কিন্তু খুব রেয়ারলি পানি জমে, খুব রেয়ারলি পানি জমে। ঠিক আছে, খুব ইনফেক্টিভ কন্ডিশন ছাড়া পানি জমে না। কিন্তু এই যে ফ্লোরাল স্পেস, এখানে অল্প একটু পানি থাকে, 15 ml এর মতো পানি থাকে, এবং একটু ইনফেকশন, একটু হার্টের সমস্যা, কিডনির সমস্যা হলে এখানে পানি জমে যায়। তো ফুসফুসে পানি জমা বলতে কিন্তু আমরা প্লুরাল স্পেসে পানি জমাকে বুঝি। এই জন্য এই দুইটা পর্দার মাঝখানে ফাঁকা জায়গাটা গুরুত্বপূর্ণ। এবং অনেক সময় দেখবা যে যাদের সিভিয়ার কন্ডিশন, অনেক বেশি ফুলে যায়, তাহলে নিডল পাংচার করে ওই ফ্লুইডটা টেনে বের করে নিয়ে আসে। যাই হোক, তাহলে দ্বিস্তরী পর্দার দুইটা অংশের নাম কি? একটা হচ্ছে ভিসেরাল লেয়ার, আর একটা এই যে ভিসেরাল এন্ড প্যারাইটাল লেয়ার, ঘ। ঠিক আছে, এবং এর মাঝখানে প্লিউরাল যে ফাঁক, অন্তঃপ্লিউরাল ফাঁক, এখানে কি থাকবে? প্লিউরাল ফ্লুইড থাকবে। স্বাভাবিক অবস্থায় কি থাকে? অবশ্যই থাকে 15 ml এর মতো, বা অনেকে 50 ml, হাইস্ট 50 ml পর্যন্ত হতে পারে, বাট এর থেকে বেশি হলে তখন সেটা নর্মাল না, অ্যাবনর্মাল, এবং তখন শ্বাসকষ্ট শুরু হয়, নিউমোনিয়াতে হইতে পারে। এরপর আসো, যকৃতের সাইনোসয়েড গুলো কোন ধরনের কোষ দিয়ে আবৃত থাকে? এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। যকৃতের যে সাইনোসয়েড, যকৃতের গঠন দেখছো না তোমরা? সাইনোসয়েড কিরকম ছিল? সাইনাসের মতো, এরকম মাঝখানে একটা ভেইন ছিল, এবং এরকম সাইকেলের চাকার স্পোকের মতো কি যেন বের হয়ে গেছিল, ষড়ভুজাকার গঠন ছিল এরকম। এগুলো হচ্ছে সাইনোসয়েড, মাঝখানে ফাঁকা জায়গা হচ্ছে সাইনোসয়েড। তো এই সাইনোসয়েডে কোন ধরনের কোষ থাকে? সাইনোসয়েডের সাইডে, এর মধ্যে সাইনোসয়েড মানে সাইনোসয়েডে ব্লাড থাকবে সবসময়, এর সাইডে এরকম স্পেশাল কিছু কোষ থাকে, যেটা কিনা ব্লাডের মধ্যে যত জীবাণু আসবে তাকে মেরে ফেলবে। তাইলে সাইনোসয়েড কি জিনিস? যেখানে ব্লাড থাকে, সাইনোসয়েডের পাশে যে কোষগুলো স্পেশালি থাকবে, তার কাজ কি? ব্লাডের সমস্ত জীবাণুকে মেরে ফেলবে। তাহলে এই জীবাণু মারার কাজ কে করে? ফ্যাগোসাইট কোষ, ফ্যাগোসাইটিক কোষ। তাইলে যকৃতের যে ফ্যাগোসাইটিক কোষ, সেটাই ওখানে থাকবে। যকৃতের ফ্যাগোসাইটিকের নাম মনে আছে? কুফফার সেল বা কাফফার সেল। তাইলে আসলে সাইনোসয়েডে কিন্তু কাফফার বা কুফফার সেল থাকবে। ঠিক আছে, ওকে। এবং বিভিন্ন জায়গার যে ফ্যাগোসাইটিক কোষ, তাদের নাম জানতে হয়। যেমন মস্তিষ্কের ক্ষেত্রে সেটাকে বলা হয় মাইক্রোগ্লিয়া, কিডনির ক্ষেত্রে বলা হয় কি? মেসেঞ্জিয়াল সেল, অস্থির ক্ষেত্রে বলা হয় অস্টিওক্লাস্ট। এই যে জিনিসগুলো, এগুলো একটু জানতে হবে। আচ্ছা, 16C বলতেছো সবাই? 16C, ইয়েস, 16 কিন্তু সি হবে। আচ্ছা, এরপর আসো 17 নম্বর প্রশ্ন, ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় কত সেকেন্ড? এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো দেখো, একটা হচ্ছে ভেন্ট্রিকল ভি, আর একটা হচ্ছে অ্যাট্রিয়াম। ভেন্ট্রিকলের সিস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টল। একটু টাইমগুলো আমাদের জানতে হবে। তো দেখো, প্রথমে যেটা মনে রাখবা, সিস্টল চাপ দিয়ে ধরে। তো কোনো জিনিস, একটা বেলুনকে তুমি ধরে জোরে করে চাপ দাও, করে বন্ধ হয়ে যাবে। এবার ছেড়ে দিলে কিন্তু আস্তে আস্তে ফুলে মোটা হবে, ডুস করে ফুলে মোটা হবে না। বাইরে থেকে প্রেসার দিচ্ছ বলে হুট করে বন্ধ হয়ে যাচ্ছে। সিস্টল যেহেতু সংকোচনের প্রক্রিয়া, অনেক কম টাইম নেয়। তো এটা যদি অ্যাট্রিয়ামের ক্ষেত্রে হয়, অ্যাট্রিয়ামের টাইম ব্যবধান অনেক বেশি। কিরকম? সিস্টল মাত্র 0.1 সেকেন্ড সময় নেয়। তোমরা জানো যে টোটাল চক্রের টাইম কিন্তু 0.8 সেকেন্ড। ঠিক আছে, যদি 72 বার স্পন্দন হয়, তাহলে সেক্ষেত্রে সিস্টল জাস্ট 0.1 সেকেন্ড নেয়, আর ডায়াস্টল যেটা, ও 0.7 সেকেন্ড নেয়। মানে বুঝতে পারছো কত পার্সেন্ট টাইম বেশি? অনেক বেশি। তাহলে সিস্টলে অলওয়েজ কম টাইম লাগে, এটা মনে রাখবা। অ্যাট্রিয়ামের ক্ষেত্রে ডিফারেন্স আরো বেশি, 0.1 এন্ড 0.7। আর এখানে ডিফারেন্সটা একটু কম, মোটামুটি কম। সিস্টলে 0.3 সেকেন্ড সময় লাগে, আর ডায়াস্টলের সময় লাগে 0.5 সেকেন্ড। ঠিক আছে, মনে থাকবে। তাহলে ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় কত? ভেন্ট্রিকল ডায়াস্টল 0.5, উত্তর গ হবে। ঠিক আছে, 0.3 বলতেছো, 17 গ। হ্যাঁ, 17 গ। 0.3 কেন বলছো সাইফ? এটা একটু মনে রাখবা। তো সিস্টল নর্মালি চিন্তা করো, যে কোনো একটা জিনিসকে তুমি বাইরে থেকে প্রেসার দিয়ে যদি বন্ধ করো, সংকোচনের সময় দ্রুত হয়। প্রসারণ স্লোলি নিজের মতো করে হয়, তাহলে এটা সাথে টাইম বেশি লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে সিলোমের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সিলোমের এক্সাম্পল কোনটা হচ্ছে? সিলোমেট, কোনটা অ্যাসিলোমেট, কোনটা সিলোমেট। সিলোম বিহীন পর্ব কোনটা? প্রশ্ন বলছে সিলোম বিহীন পর্ব কোনটা। তাই আমি এটা মনে রাখতাম। সিলোম মানে কি? ফাঁকা জায়গা, ফাঁকা গহ্বর। তো প্লাটি হেলমেন্থিস একটা পর্ব আছে, যেখানে এটা প্লেটি হেলমেন্থিস কেন বলে? প্লেটের মতো চ্যাপটা বলে। আমি বলতাম যে প্লেটের মতো চ্যাপটা, এই জন্য প্লাটি হেলমেন্থিস। অ্যাকচুয়ালি প্ল্যানেটার এরকম চ্যাপটাই হয়, চ্যাপটাই হয়। তাহলে যে জিনিস চ্যাপটা একবার প্লেটের মতো, প্লেটের দুই স্তরের মাঝখানে, প্লেটে কোনো ফাঁকা জায়গা থাকে? থাকে না। জগের মধ্যে ফাঁকা একটা হলো থাকে, গ্লাসের মধ্যে ফাঁকা জায়গা থাকে। প্লেটের মধ্যে কোনো ফাঁকা জায়গা দেখছো? মানে প্লেটের যে, তুমি সিরামিকের কথাই চিন্তা করো, কোনো ফাঁকা স্পেস কিন্তু নেই, খুবই কম্প্যাক্ট একটা জিনিস। তো ওরকমই প্লাটিহেলমিনথিস
দুইটা চিপা জিনিস, মাঝখানে কোনো ফাঁকা জায়গা নেই, এবং এই প্ল্যাটিহেলমিনথেস হইতেছে সিলোমবিহীন বা অ্যাসিলোমেট। কোন শব্দের সাথে এ থাকা, শুরুতে এ থাকা মানে এ ফর অ্যাবসেন্ট, প্লাস সিলোমেট মানে অ্যাবসেন্স অফ সিলোম, তাইলে সিলোমবিহীন বুঝাই। শব্দগুলো একটু দেখবা, এটার উত্তর কি হবে? প্ল্যাটিহেলমিনথেস। ওকে, এখন আমি তোমাকে যদি বলি, বলো তো নিডারিয়া। নিডারিয়া এটা অ্যাসিলোমেট, সিলোমেট নাকি সিডোসিলোমেট? কি হবে? দ্রুত বলো। নিডারিয়া কি হবে? দ্রুত 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 উত্তর করেন। নিডারিয়া কি টাইপের হবে? বলো। বলো বলো দ্রুত বলো। সিলোম নাই, অ্যাসিলোমেট। সাউন্ড প্রবলেম। আবার কি সাউন্ড প্রবলেম হচ্ছে? আচ্ছা, আবার সাউন্ড প্রবলেম হচ্ছে। আগে বলো নিডারিয়া কি? একজন বলে সিলোম নাই, অ্যাসিলোমেট বলতে চাচ্ছ? আচ্ছা, এখন কি ঠিক আছে? ডিপ্লোব্লাস্টিক ছিল না। এই যে দেখো একজন ঠিক কথা বলছে। এখন সাউন্ড ঠিক আছে? আচ্ছা, এখন ঠিক আছে, শেষ করি। ওই যে দেখো একজন বলছে ডিপ্লোব্লাস্টিক, সো সিলোম নাই। সো সিলোমের প্রশ্ন তখনই আসবে যখনই সেটা ট্রিপ্লোব্লাস্টিক হবে। তো ট্রিপ্লোব্লাস্টিক শুরু হয়েছে কোথা থেকে? প্ল্যাটিহেলমিনথেস থেকে। প্ল্যাটিহেলমিনথেসের আগে পরিফেরা নিডারিয়া। এরা কিন্তু আসলে পরিফেরার ক্ষেত্রে এরকম কোনো অর্গানিজম মানে কোনো স্ট্রাকচারাল গঠনই নাই, আলাদা সিকোয়েন্সিয়াল। আর নিডারিয়ার ক্ষেত্রে তো দুইটা স্তর। সো সিলোমের প্রশ্ন ওখানে আসবেই না। ওকে, আচ্ছা ঠিক আছে বলতেছো। ঠিক আছে, তাহলে পরের প্রশ্ন আসো। 19 নম্বর প্রশ্ন, কোন ধরনের চলন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে? এই প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট, যে হাইড্রার লম্বা দূরত্ব কিভাবে যায়, কিভাবে শর্ট দূরত্ব যায়, দ্রুত যায় কিভাবে, কিভাবে স্লো যায়। তো তুমি চিন্তা করো যে একটা মানুষ নর্মালি হেঁটে যাচ্ছে, তো হেঁটে গেলে তুমি কিন্তু চাইলে এইখান থেকে 5-7 কিলোমিটারও হেঁটে চলে যাইতে পারবা। বাট তুমি যদি দৌড়ায় যাও, একটু দৌড়ায় কিন্তু ক্লান্ত হয়ে যাবা। তাইলে তোমাকে আমি যদি বলি বেশি দূরত্ব অতিক্রম করার জন্য, অনেক দূর যাওয়ার জন্য তুমি দৌড়াবা নাকি হাঁটবা? তাহলে এখান থেকে আমি বললাম তুমি উত্তরে যাও। তুমি দৌড়াই যাবে না হেঁটে যাবা? দৌড়াইলে অল্পতে ক্লান্ত হয়ে যাবা। ম্যারাথনের ক্ষেত্রে যেটা হয়, অনেক দূরত্বে স্লোলি হাঁটা হয়, জগিং টাইপের করা হয়। তো এই ক্ষেত্রে আমরা হাঁটতেছি স্লোলি, বাট অনেক দূরত্বে যাচ্ছি। আর যখন তোমাকে বলো দৌড়াও, তখন ফাস্ট যাবা, বাট কি হবে? দূরত্ব কিন্তু কম হয়ে যাবে। তো হাইটের ক্ষেত্রে একই রকম। ও যখন লুপিকের মাধ্যমে এভাবে শুয়োপোকা চলন, যেটা এরকম এরকম করে জাস্ট এরকম করে ভাঁজ হয়ে বডি ভাঁজ হয়ে যায়, এটা কিন্তু খুব স্লো একটা প্রসেস, এবং এই ক্ষেত্রে যায় স্লো বাট অনেক দূর যায়, যেটাকে আমরা কি বলি লুপিং, বা আগে হামাগুড়ি নাম ছিল। আর আরেকটা হচ্ছে ডিগবাজি। ডিগবাজিতে কি হয়? হাইড্রা এরকম করে এরকম ডিগবাজি দেয়, ঠিস করে ডিগবাজি দিয়ে চলে যায়। তো এটা কিন্তু ডিগবাজি দিয়ে তুমি জানো অনেক এনার্জেটিক প্রসেস, অনেক শক্তি নষ্ট হয়। তো 2-3টা ডিগবাজি দিয়ে শেষ, আর যাইতে পারতেছে না। তো এটা অনেক ফাস্ট গেছিল, ইটস ট্রু, বাট বেশি দূর যাইতে পারবে না। তাইলে লম্বা দূরত্ব অতিক্রম করবে কিভাবে? ও লুপিং এর মাধ্যমে। লুপিং বা হামাগুড়ি আর সোমারসল্টিং, যেটাকে ডিগবাজি বলতেছি, এর মাধ্যমে সে দ্রুত যাবে, বাট দূরত্ব হবে অল্প। এটা কিন্তু তোমাদের জন্য সত্য। দেখবা যে অনেকে এইচএসসি শুরুতে সেই এনার্জি নিয়ে খুব পড়া পড়ছে, সারাদিন সারা রাত পড়ছে, শেষে যে ক্লান্ত হয়ে গেছে। তো পড়াশোনা বা যে কোনো কাজ স্টেডি মোশনে রাখতে হবে, স্লো বাট বি স্টেডি, তাহলেই তুমি রেসে উইন করবা। ওকে, আচ্ছা বুঝছেন? লুপিং। ওকে, লুপিং। তাহলে 19-এর উত্তর ক। এরপর আসো রাজশাহী বোর্ডে ঢুকি আমরা। রাজশাহীর মানুষ কারা আছো?
হাইড্রাতে অন্তঃকোষীয় পরিপাক কোথায় ঘটে? তো হাইড্রার ক্ষেত্রে পরিপাক কিন্তু দুই ধরনের, একটা বহিঃকোষীয় পরিপাক, একটা অন্তঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাক কোথায় হয়? হাইড্রা খাবার খেলো, মুখ দিয়ে যখন ভেতরে ঢুকাই দিবে, মাঝখানে যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি থাকে বা সিলেন্টারন থাকে, ওর মধ্যে কিন্তু খাবারের ইনিশিয়াল পরিপাকটা শুরু হয়। মনে করো হাইড্রার দেহকে তো এরকম একটা গ্লাসের সাথে তুলনা করা যায়। তো গ্লাসের মুখ দিয়ে খাবার ঢুকলো, এর মাঝখানে যে বহিঃকোষীয় পরিপাক হয়। তো বহিঃকোষীয় পরিপাকটা দুই ভাবে হয়। একটা হচ্ছে এখানে গ্রন্থি কোষ থেকে এনজাইম খরিত হয়, এনজাইমটা এই খাবারের সাথে মিশে, তাহলে এখানে পার্শিয়াল ডাইজেশন হচ্ছে। সাথে এখানে কিছু ফ্লাজেলীয় কোষ থাকে। ফ্লাজেলা কি করে? ভেতরে খাবার আছে দেখতেছে, ফ্লাজেলা এরকম লম্বা হাতের মতো ঠোস করে একটা গুতা মারে, গুতা দিয়ে বলে খাবারকে ভেঙে দেয় এক ঘুষিতে। তাইলে ওখানে কিন্তু একটা মেকানিক্যাল পরিপাক হচ্ছে, তাহলে ফ্লাজেলা দিয়ে মেকানিক্যাল পরিপাক হচ্ছে, প্লাস কিছু এনজাইম এসে ওকে পার্শিয়াল ডাইজেস্ট করতেছে। এটাকে আমরা বহিঃকোষীয় পরিপাকের মধ্যে ফেলি। এরপর দেখো এই প্রাচীরের মধ্যে আবার আছে পুষ্টিকোষ, যেটা আসলে ইন্টারস্টিশিয়াল কোষেরই একটা রূপান্তর। তো এই পুষ্টিকোষগুলা যেগুলো আবার ক্ষণপদযুক্ত হয়, এই যে পুষ্টিকোষগুলো তুমি দেখতেছো এগুলো এরকম ক্ষণপদযুক্ত। ও কি করে? বাইরে ছোট ছোট খাবারের কণা দেখে এই দুইটা ক্ষণপদ বাড়ায়ে, এটা বাড়াইলো, এটাকেও বাড়াইলো, বাড়াইয়ে এর মধ্যে এইভাবে করে জড়াই ভেতরে ঢুকায় নেয়, নিয়ে কোষের মধ্যে ঢুকায় নিয়ে এবার কোষের ভেতরের যে এনজাইম আছে সেটা দিকে ফাইনালি ওকে ডাইজেস্ট করে ফেলে। এটাকে আমরা অন্তঃকোষীয় পরিপাক বলি। তাহলে বহিঃকোষীয় পরিপাকে কে হেল্প করতেছে? এনজাইম হেল্প করতেছে। এনজাইমটা আর গ্রন্থি কোষ থেকে আসতেছে, আর একটা আসছে ফ্লাজেলীয় কোষ, ফ্লাজেলীয় পুষ্টিকোষ অ্যাকচুয়ালি। তাইলে এইগুলা দিয়ে বহিঃকোষীয় পরিপাক হচ্ছে। আর অন্তঃকোষীয় পরিপাক কোথায় হচ্ছে? পেশি আবরণী কোষের মডিফিকেশন, যেটাকে আমরা ক্ষণপদযুক্ত কোষ বলছি, সেই ক্ষণপদযুক্ত কোষের মধ্যে অন্তঃকোষীয় পরিপাক হচ্ছে। তাইলে অন্তঃকোষীয় পরিপাক কোথায় করবে? এই যে ক্ষণপদীয় কোষ দিয়ে। ক্ষণপদীয় কোষ কিভাবে করতেছে? এইভাবে যে গ্র্যাপ করতেছে। ওকে, এরপর আসো ক্রপের বৈশিষ্ট্য কোনটা? আমার প্রচুর গুলাই। তো ক্রপের কি বৈশিষ্ট্য, গিজার্ডের কি বৈশিষ্ট্য? মনে রাখবা বইতে ক্রপে বেশি কথা লেখা নেই, জাস্ট বলছে ক্রপ। তুমি যদি একটু ফিগার চিন্তা করো, আগে ক্রপ আসে এবং এরপর যে এরকম গিজার্ড আসে, তাহলে আগে কি ক্রপ। প্রথম কথা যেটা মনে রাখবা সেটা হচ্ছে এইখানে পরিপাকের সূচনা হয়, এবং সূচনার ক্ষেত্রে কি হবে? আসলে তেমন কোনো পরিবর্তন হয় না। বড় বড় খাদ্যকণা ছিল, এটাকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে ছোট টুকরায় পরিণত করে, ঠিক আছে, চূর্ণ করে। এই দুটো কথা মনে রাখবা। ক্রপ কি করতে চাই? তাইলে প্রথমেই ডাইজেশনের সূচনা করছে এবং খাদ্যকে জাস্ট চূর্ণ বিচূর্ণ করছে, আর কিছু মনে রাখবে না ক্রপে। বাকি সব কাজ গিজার্ডে হচ্ছে। এই গিজার্ডের মধ্যে 6টা দাঁত থাকবে, আবার এর মধ্যে খাবার একদম, মানে গিজারটা কিরকম হয়? মুরগির ক্ষেত্রে তোমরা গিজার অনেকে গিলা বলে থাকে, হয়তো দেখছো, খুবই পেশিবহুল একটা জিনিস হয়। এভাবে কন্ট্রাকশন করে চাপ দিয়ে পুরো খাবারকে ছোট ছোট দানায় পরিণত করে ফেলে। তাইলে এটা কিন্তু খাদ্যের ম্যাক্সিমাম পরিপাক এখানেই হয়ে যাচ্ছে, এনজাইম থাক বা না থাক। তাইলে তুমি জাস্ট ওখানে দুইটা কথা মনে রাখবে, বাকি কথা সব নিচে। তাইলে ব্রিসল ছাঁকনির মতো কাজ করে না, ওখানে ব্রিসল থাকে না, ব্রিসল গিজার্ডে থাকবে। চূর্ণ বিচূর্ণ করে, ইয়াস, খাদ্যকে কিন্তু সে চূর্ণ বিচূর্ণ করছিল, আংশিক পরিপাক করে না, জাস্ট ভাঙছিল, পরিপাক হচ্ছিল না সেভাবে। প্রসারিত কপাটিকা বহন করে না, এখানে কিন্তু কপাটিকা নেই, কপাটিকা আছে গিজার্ডের প্রান্তে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে উত্তর কি হবে? খ। দুইটা কথা মনে রাখবো, অনেক সময় যখনই দুইটা জিনিস গুলায় যাবে দেখবো যে কোথায় কম জিনিস আছে, কম জিনিসটা মনে রাখি, তাহলে অটোমেটিক বেশি জিনিস এলিমিনেট করে আমি দাগায় আসতে পারবো। আচ্ছা, এরপর আসো, রুই মাছের গলবিলি অঞ্চলে কয়টা ফুলকা ছিদ্র থাকে? তাহলে ফুলকা ছিদ্র কি হবে? 5 জোড়া হবে, কিন্তু মনে রাখিও ফুলকা ছিদ্র, ফুলকা আর্চ, 3টা জিনিস। এরপর আসো, করটিকার কোন অস্থিটি ফোরামেন অফ ম্যাগনাম বহন করে? তো করটিকার মধ্যে 8টা অস্থি থাকে টোটাল, তার মধ্যে 4 সেট অস্থি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে ফ্রন্টাল। ফ্রন্টালের বৈশিষ্ট্য কি? এটা ঝিনুকের মতো, এই যে কপাল যেটুকু খাদ্য এইটুকু ফ্রন্টাল দিয়ে গঠিত। এটা ঝিনুকের মতো দেখতে এবং এটা কপাল গঠন করে, এটা হলো ফ্রন্টাল। এরপর প্যারাইটাল, এই যে দুই সাইডে হাত রাখলাম মাথার, এই দুইটা হয়েছে প্যারাইটাল, ঠিক আছে। এরপর কি আছে? টেম্পোরাল, এই যে কান গঠিত দুই সাইডে দুইটা, এই অংশটুকু টেম্পোরাল, ঠিক আছে। আর পেছনে যে জায়গাটা হাত দিলাম, ঘাট ব্যথা করে যে জায়গাটাতে, এই যে জয়েন্ট মুভ করতেছে, ঠিক তার উপরেই হচ্ছে কি বলবো, এটাকে আমরা বলে থাকি অক্সিপিটাল। এবং অক্সিপিটালের মধ্যে একটা বড় ফুটা থাকে, যদি কখনো বোনস দেখো দেখবো বড় একটা ফুটা থাকে, যেখান থেকে ব্রেন থেকে স্পাইনাল কর্ড নিচে নেমে যায়। তাইলে ফোরামেন অফ ম্যাগনাম, ম্যাগনাম মানে বড়, ম্যাগনাম মানে বড়, ফোরামেন মানে ফুটা। বড় ফুটা কোথায় অবস্থিত? পেছনে, মস্তিষ্কের সুষুম্না কাণ্ড নেমে যাওয়ার জন্য। তাহলে ওই বোনটার নাম কি ছিল? অক্সিপিটাল। ওকে, প্রত্যেকটা বোনের বৈশিষ্ট্য দেখবা, উত্তর কি হবে? অক্সিপিটাল হবে কিন্তু। এবং এখানে আর 2টা বোন আছে, এই তো চার সেট দেখলা, আরো 2 সেটের কথা আমি বলছিলাম, সেই 2 সেটের নাম কি মনে আছে বলো তো? যে করটিকায় আরো 2 সেট বোন থাকে, কি কি বলো তো দেখি। আচ্ছা,
ও আচ্ছা, এখানে তো একটা আছে স্ফেনয়েড আর এথময়েড, আমি একটু বলে দিই, এখানে একটু গুরুত্ব আছে। আরে বেটা যাস না কেন। আচ্ছা, আর দুইটা বলেন, একটা হচ্ছে এথময়েড আর একটা হচ্ছে স্ফেনয়েড। এথময়েডটা অতটা গুরুত্বপূর্ণ না, বাট স্ফেনয়েডটা গুরুত্বপূর্ণ। কেন? কারণ স্ফেনয়েডের মধ্যেই পিটুইটারি গ্ল্যান্ডটা ধরা থাকে, আটকানো থাকে, পিটুইটারি গ্ল্যান্ডের ধারক। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো দেখবা, ফ্রন্টাল প্যারাইটাল, ফ্রন্টাল কিন্তু সিঙ্গেল, প্যারাইটাল জোড়া, টেম্পোরাল জোড়া, অক্সিপিটাল সিঙ্গেল, স্ফেনয়েড এন্ড এথময়েড। এই ক্ষেত্রে এই দুটো কিন্তু জোড়া, সরি এটা সিঙ্গেল, স্ফেনয়েড সিঙ্গেল ও সিঙ্গেল। তো এখানে স্ফেনয়েড যেটা আছে এটা বাদুড়ের ডানার মতো দেখতে, এবং এর ঠিক মাঝখানে বাদুড়ের বডিতে যে পিটুইটারি গ্ল্যান্ড অবস্থান করে। ঠিক আছে, ওকে, এরাও কিন্তু সিঙ্গেল, মনে রাখিও। শুধুমাত্র জোড়া হচ্ছে এই যে টেম্পোরাল আর প্যারাইটাল, টুম্পার দুই পা বলি না আমরা, টেম্পোরাল প্যারাইটাল শুধু জোড়া, আর বাকি সবাই সিঙ্গেল। আচ্ছা, এরপর আসো, কোন পর্বের প্রাণীতে অর্ধমুক্ত ধরনের সংবহনতন্ত্র দেখা যায়? এটা খুবই ইম্পর্টেন্ট। কোনটা পুরো মুক্ত, কোনটা অর্ধমুক্ত, কোনটা বদ্ধ। মনে রাখবো, পুরো মুক্ত আর্থ্রোপোডে, অর্ধমুক্ত অর্থাৎ কিছু জায়গাতে ফাঁকা থাকে, কিন্তু পায়ের অঞ্চলে বা হাতের অঞ্চলে উপাঙ্গে দেখা যায় পুরো ফাঁকা না, সেখানে কিছু ভেসেল আছে। এটা কোথায় দেখা যায়? মোলাস্কাতে। আর বদ্ধ হচ্ছে সমস্ত অন্য সমস্ত প্রাণীতে এবং আপার ক্লাসের প্রাণীতে আমরা বদ্ধ রক্ত সংবহনতন্ত্র পাবো। তাহলে অর্ধমুক্ত কোথায় পাবো? মোলাস্কাতে। ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখানে মোলাস্কা না বলে তোমাকে অপশনে এক্সাম্পলও দিতে পারতো, হয়তো তোমাকে শামুক বলে দিত বা অন্য কোনো অপশন দিয়ে দিত। তো এটাও একটু দেখতে হবে। সবসময় চিন্তা করবা, মানে পরীক্ষার হলে একটা প্রশ্ন পারতেছি না, চিন্তা করবা যে আরো কত দিকে ভাবা যায়। এটা কি এক্সাম্পল দিয়ে দিল, কোরিলেট করে ইংরেজিটা কি বাংলা করে দিল, বাংলাটা কি ইংলিশ করে দিল, এভাবে চিন্তা করবা। আচ্ছা, এরপর আসো, রুই মাছের শ্রোণী পাখনায় রক্ত সংবহন করে কোনটা? অলরেডি বলছি। শ্রোণী মানে কি? শ্রোণী মানে এই যে হিপের অঞ্চল, কোমরের অঞ্চল বোঝায়। তো কোমর মানে আইলিয়াক অঞ্চল, তো আইলিয়াক ধমনী শ্রোণী অঞ্চলে রক্ত দিবে। তাহলে এখানে উত্তর কি হবে? গ হবে, আইলিয়াক ধমনী। ঠিক আছে, উত্তর কি হবে? আইলিয়াক। ওকে, এরপর আসো, ঘাস ফড়িং এর হৃদযন্ত্রে কয়টা প্রকোষ্ঠ থাকে? খুব মজার ব্যাপার, মানুষ হয়েও ঘাস ফড়িং এর মতো মহৎ হৃদয় আমরা অর্জন করতে পারলাম না। কে রে মেনশন দিচ্ছ আমাকে একটু পর পর? আবার সাউন্ডের প্রবলেম? কি হয়েছে? না, সাউন্ড তো ঠিক আছে, তাহলে মেনশন দিচ্ছ কেন? আচ্ছা, তাহলে কি বলছিলাম, যে মানুষ হয়েও ঘাস ফড়িংয়ের মতো মহৎ হৃদয় আমরা অর্জন করতে পারলাম না। আমাদের হৃদয় কয়টা প্রকোষ্ঠ? মাত্র 4টা। ঘাস ফড়িং ব্যাটার হৃদয় 7 প্রকোষ্ঠ নিয়ে গঠিত। তাও আবার দেখবে লাভের মতো, বইটা এরকম লাভের মতো আঁকানো আছে, এরকম 7টা লাভ পরস্পর যুক্ত হয়ে ঘাস ফড়িং এর হার্ট তৈরি করে। তাহলে চিন্তা করো ব্যাটার হার্ট কত মহৎ। তো যাই হোক, তাহলে ঘাস ফড়িং এর হৃদযন্ত্রের প্রকোষ্ঠ কয়টা? 7টা। এরকম 7টা হার্ট পরপর থাকবে, 7টা লাভ, এবং এখানে প্রত্যেকটা সাইডে দেখবা এরকম কিছু পেশি আছে। তো দেখো, আমি এখানে প্রকোষ্ঠ আঁকাইছি 4টা, আর পেশি কয়টা হচ্ছে? তাইলে 1 2 3, 3টা বা 3 জোড়া, 3 জোড়া। তাহলে প্রকোষ্ঠ যত, পেশি তার থেকে 1 কম হবে। তাহলে 7 জোড়া বা 7টা প্রকোষ্ঠ থাকে। আর এই যে পেশি, এগুলো একটা স্পেশাল নাম আছে অ্যালারি পেশি। অ্যালারি পেশির সংখ্যা কত? পেয়ারে থাকবে। এটা হচ্ছে একটা করে, বাট পেশি 2 পাশে করে, এই জন্য জোড়াই থাকবে, কিন্তু সংখ্যায় থাকবে 1 জোড়া কম। তাইলে 6 জোড়া অ্যালারি পেশি থাকবে। 7 প্রকোষ্ঠ, 6 জোড়া অ্যালারি পেশি। দেখিও এই জিনিসটা একটু। আচ্ছা, এরপর আসো 27-এ, মানবদেহের ট্রাকিয়ার দ্বিবিভাজনে সৃষ্ট শাখা দুটিকে কি বলে? ট্রাকিয়া মানে গলার নিচে, এই যে এখানে ষড়যন্ত্র ছিল, এই নিচ দিয়ে যেটা সোজা নেমে গেল, এখানে মনে করো এটা ষড়যন্ত্র, এখানে পার্টস গুলো সুন্দর করে আছে, এখান থেকে সোজা নেমে গেছে কি বলতো, এরকম রিং আছে তরুণাস্থির বলয়, সোজা নেমে গেছে যেটা, সেটাকে আমরা ট্রাকিয়া বলি। একটু নিচে যেই ও 2 খণ্ডে বিভক্ত হয়ে যায়। তো এই যে 2টা খণ্ড তৈরি হলো, এক পাশে একটা, এক পাশে একটা, এই খণ্ড 2টাকে কি বলে সেটাই তোমার কাছে জানতে চাইছে। তো যেটা নেমে গেল এটা ট্রাকিয়া, যেই না ভাগ হয়ে গেল ওর নাম কিন্তু ব্রঙ্কাস হয়ে গেল। কি হলো? ব্রঙ্কাস। যেটাকে আমরা এক বচনে ব্রঙ্কাস বলছি, সেটাকে আবার বহু বচনে বললে ব্রঙ্কাই বলবা, ব্রঙ্কাই। তাইলে আমরা সেগুলোকে কি বলবো? ব্রঙ্কাস। এবং এটা শুরুতেই তৈরি হয়েছে, এজন্য এটার নাম প্রাইমারি ব্রঙ্কাস। এটা আবার পরবর্তীতে যখন বিভাজন হবে গাছের শাখা প্রশাখার মতো, তখন সেটাকে আমরা কি বলবো? সেকেন্ডারি ব্রঙ্কাস। তাইলে প্রথমেই যেটা তৈরি হলো ট্রাকিয়ার বিভাজনে, সেটাকে আমরা প্রাইমারি ব্রঙ্কাস বলবো। ঠিক আছে, ব্রঙ্কাস বা ব্রঙ্কাই।
এবং একটা মজার ব্যাপার হচ্ছে এই টাইপের গ্রিক টাইপের বা ল্যাটিন টাইপের শব্দ দেখবা এস থাকা মানে সিঙ্গুলার। আমাদের ইংলিশের ক্ষেত্রে এস বা এস যোগ করলে প্লুরাল হয়ে যায়, যেমন রেডিয়াস সিঙ্গুলার, রেডি প্লুরাল। তাইলে ল্যাটিন বা গ্রিক টাইপের শব্দে এই একটা ঝামেলা আছে। এরপর আসো, নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী ভিন্ন পরিবেশে বসবাসের ফলে তাদের মধ্যে যে বিবর্তন ঘটে তাকে কি বলা হয়? তো নিকট সম্পর্ক মানে মনে করো যে আমরা দুই বোন, আমি নিশাত, আরেকজন আছে ইসরাত, দুই বোন মনে করো আমরা ছিলাম ছোটবেলাতে। আমার কিন্তু ভাই বোন নাই, আবার ভুল বুঝো না। তাইলে এটা হলো নিশাত আর এটা হচ্ছে ইসরাত। জন্মালো কোথায়? সাতক্ষীরার একটা গ্রামে। এখন ছোটবেলায় দুজনের চেহারা একরকম, স্কিন টোন একরকম, মনে করো আমরা জমজি হয়েছি, সবকিছু একরকম। তাইলে এই যে ক্লোজ রিলেশনে বলছে কি নিকট সম্পর্কিত জীব, তাইলে দুইজন নিকট সম্পর্ক মিলে গেছে। এখন মনে করো যে আমি যখন একটু বড় হলাম, আমার ইচ্ছা হইলো যে আমি একটু ঢাকায় যেয়ে পড়াশোনা করবো। তো এরকম 10-12 বছরে আমি ঢাকাতে চলে আসলাম, ও গ্রামে থেকে গেল। ঢাকাতে এসে আমি কি করি, আমি মনে করো যে খুব ভালো একটা কলেজে ভর্তি হয়েছি, সেই কলেজের মধ্যে এসি রুমে পড়াশোনা করি, বাইরে রোদে যাওয়া লাগে না খুব একটা, সেই লাক্সারিয়াস লাইফ লিড করি। আর ও কি করে, ও বাবা মার সাথে মাঠে যে রোদের মধ্যে খেলা করতেছে, সে ঘুরে বেড়াচ্ছে, গরু পালতেছে, ছাগল পালতেছে। এগুলো খারাপ হিসেবে বলতেছি না, আমার বাবা মা আসলে এগুলো এখনো চাষবাস করে। তো মনে করো সে আবার বাবার ফুল বাগান দেখতেছে, এই এরকম কাজ করতেছে। তো রোদে পোড়ার ফলে, বৃষ্টিতে ভেজার ফলে, বা আমাদের এলাকায় একটু লবণাক্ত বাতাসে দেখবে চুলটাও একটু কেমন যেন হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, হলুদ হয়ে যায়, স্কিনটাও একটু কালো কালো হয়ে যায়, তামাটে হয়ে যায়, ওরকম হয়ে গেল। আমার চেহারা একরকম হয়ে গেছে, ওর চেহারা একরকম হয়ে গেছে, বাট প্রথমে কিন্তু আমরা একরকম ছিলাম। তাইলে এই যে নিকট সম্পর্কিত দুইটা জীব ভিন্ন পরিবেশে বসবাসের ফলে দেখা যাচ্ছে যে একজন একরকম হচ্ছে, আরেকজন আরেক রকম হয়ে যাচ্ছে। তাহলে এই পরিবর্তনটাকে আমরা কি বলি? আলোর ক্ষেত্রে মনে আছে, একটা আলো অল্প জায়গা থেকে চারদিকে ছড়ায় যাওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলি? অপসারণ। আর অভিসারণ কাকে বলে? অভিসারণ মানে হচ্ছে ছড়ানো আলো এক জায়গায় আসা। ঠিক আছে, এই প্রসেসটার কথা তো নিশ্চয়ই মনে আছে। এটা উত্তল লেন্স করে থাকে, এটা অবতল লেন্স করে থাকে। তাহলে এই যে কাছ থেকে দূরে চলে যাওয়ার যে প্রক্রিয়া, এটাকে কি ধরনের বিবর্তন বলে? অপসারী বিবর্তন। বুঝছো? তাইলে এটাকে আমরা কি বলবো? অপসারী বিবর্তন। আর যদি ঘটনা এরকম হইতো, মনে করো যে উত্তর অঞ্চলের একটা মেয়ে, যার ছোটবেলায় হয়তো আয়োডিনের ঘাটতি ছিল, তার গলাটা একটু ফোলা ছিল, চেহারা একটু অন্যরকম ছিল, একটু ভাল বলা টাইপের ছিল। কিন্তু আমি আসছি সেই দক্ষিণ থেকে, আমার চেহারা একরকম ছিল, ও ছিল ফর্সা, নোনা পানির বা লবণাক্ত পরিবেশের কন্ট্যাক্টে আসে না, আমি ছিলাম কাইলা। ঢাকায় আসছি, একই পরিবেশ পেয়ে দুইজন একই রকম হয়ে যাচ্ছে। তো পরস্পর সম্পর্ক নাই, এখানে থাকবে যে দূর সম্পর্কেও জীবগোষ্ঠী থেকে একই পরিবেশে বসবাসের ফলে তাদের মধ্যে যে বিবর্তন ঘটে, তাদের মধ্যে যে সামঞ্জস্য দেখা যায় পরবর্তীকালে, সেটাকে বলা হয় অভিসারী বিবর্তন। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের আজমল স্যারের বইতে ছিল না, এখন আছে কিনা আমি জানি না, এটা একটু দেখবা। ঠিক আছে, এই জিনিসটা বুঝছো? এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, ডাইভারজেন্ট ইভলিউশন হবে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের ম্যাথে কি যেন একটা ঝামেলা করছিল নিয়ে। আচ্ছা, আমরা আসলে আনপ্রেডিক্টেড ম্যাথ দিয়েছি, কখনো বলছে ফুল সিলেবাস, কখনো বলছে শর্ট সিলেবাস, আলটিমেটলি বায়োলজি ফুল সিলেবাসে নিয়েছিল। আচ্ছা, এরপর আসলে যকৃৎ আবৃতকারী পর্দার নামকে কি বলে? তো যকৃতের ক্ষেত্রে দুইটা জিনিসের নাম স্পেসিফিক্যালি মনে রাখতে হয়, একটা হচ্ছে গ্লিজন্স ক্যাপসুল, আরেকটা কি বলতো, আরেকটা ফ্যালসিফর্ম লিগামেন্ট। তাইলে গ্লিজন্স ক্যাপসুল আর ফ্যালসিফর্ম লিগামেন্ট, কথা হচ্ছে কোনটা কি? লিগামেন্ট মানে বুঝতে পারছো, এটা দড়ির মতো কিছু একটা। তো যদি গরুর লিভারে কখনো দেখবা যে উপরে খুবই চকচকে একটা পর্দার মতো থাকে, অনেক সময় টান দিলে ওটা উঠে যায়, সিদ্ধ করার পর স্পেসিফিক্যালি সুন্দর করে উঠে যায়। উপর যে পাতলা পর্দাটা, ওটা অ্যাকচুয়ালি গ্লিজন্স ক্যাপসুল। তাহলে আবৃতকারী পর্দাকে গ্লিজন্স ক্যাপসুল। আর ফ্যালসিফর্ম লিগামেন্টটা কি? দেখো, যকৃৎকে তুমি যদি ভাগ করো, এভাবে করে দুইটা খণ্ডে কিন্তু ভাগ করা যায়, বাম খণ্ড ডান খণ্ড। তো এই ক্ষেত্রে এই দুইটা খণ্ডের মাঝখানে যে ভাগ, ওখানে দেখবা একটা দড়ির মতো সাদা কর্ডের মতো কিছু একটা যুক্ত হয় এবং টান দিয়ে লম্বা হয়ে থাকে, ওটাকেই বলা হয় ফ্যালসিফর্ম লিগামেন্ট। তাহলে এটা একটা লিগামেন্ট যেটা ফ্যালসিফর্ম, মানে কি? ফ্যালসি মানে কাঁচি, এটা কাঁচির মতো দেখতে। ঠিক আছে, তাহলে একটা লিগামেন্ট এবং একটা পর্দা মনে রাখতে হবে। ওকে, পরের পেজে যাই। এগুলো আসলে এইচএসসি অ্যাডমিশন দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর হচ্ছে মানুষের কোন ব্লাড গ্রুপ সর্বজনীন গ্রহিতা? সবাই জানো, সবকিছু গ্রহণ করতে পারে কে? কিপটা মানুষ, সেটাকে এবি ব্লাড গ্রুপ। আর সবাইকে দিতে পারে কে? ও ব্লাড গ্রুপ, এটা হচ্ছে সর্বজনীন দাতা। আমি কোন গ্রুপে পড়ি বলতো? আমি কিন্তু ও গ্রুপে, আমার মন সেই উদার, যাকে ইচ্ছা তাকে ব্লাড দিতে পারি। তাইলে ও গ্রুপ সর্বজনীন দাতা, এবি গ্রুপ সর্বজনীন গ্রহিতা। আমার কথা মনে রাখবা, আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ। তাইলে সে চাইলে বা আমি চাইলে যে কাউকে ব্লাড দিতে পারবো, আমি উদার মানুষ। এরপর আসো দিনাজপুর বোর্ডে যাই। 31 নম্বর,
কোন পর্বের প্রাণীর দেহে দেহ প্রাচীরে অস্ট্রিয়া নামক ছিদ্র বিদ্যমান? তো অস্ট্রিয়া মানে কি বলেই দিচ্ছে, অস্ট্রিয়া নামক ছিদ্র, এটা একটা ছিদ্র। বলতো পোর মানে কি? পোর মানে কিন্তু ছিদ্র। তো পরিফেরা যে গ্রুপটা আসছে ওর নাম কিন্তু পোর বা ছিদ্র শব্দ থেকেই আসছে। তো সেটাকে আর গ্রিকে পোর না বলে অস্ট্রিয়া বলা হয়। তাইলে পোর যুক্ত প্রাণী বা অস্ট্রিয়া যুক্ত প্রাণী বা ছিদ্রযুক্ত প্রাণীকে পরিফেরাই, তো তার নামের মানে ছিদ্রাল। দেখবে বাংলাতে লেখা আছে পরিফেরা ছিদ্রাল প্রাণী। তাহলে অস্ট্রিয়া বা ছিদ্র কই থাকবে? পরিফেরাতে থাকবে। ঠিক আছে, এরপর আসো, নিচের কোনটি রুই মাছের যুগ্ম পাখনা? যুগ্ম পাখনা আছে হচ্ছে 2 জোড়া, একটা হচ্ছে বক্ষ পাখনা আর একটা শ্রোণী পাখনা। বস দিয়ে মনে রাখবা, বস জোড়ায় জোড়ায় বসে থাকে, বস, বক্ষ, হ্যান্ড, শ্রোণী, এই 2টা জোড়ায় থাকে, বাকিগুলো সব সিঙ্গেল। ঠিক আছে, তাহলে এখানে উত্তর কি হবে? বক্ষ পাখনা। এগুলো আসলে বুঝানো তেমন কিছু নাই, মাছটা হাতে ধরে দেখলেই তুমি বুঝতে পারবা। এরপর আসো, লাইপোলাইটিক এনজাইম কোনটা? লাইপোলাইটিক, লাইসিস মানে ভাঙা, লাইটিক মানে ভঙ্গনকারী, আর লাইপো মানে লিপিড বুঝাইছে, অর্থাৎ লিপিড ভাঙার এনজাইম কোনটা? অ্যামাইলেজ। অ্যামাইলেজ কি বলতো? এটা কিন্তু কার্বোহাইড্রেট। সো অ্যামাইলেজ কাকে ভাঙবে? কার্বোহাইড্রেটকে ভাঙবে। কোলাজেন এটা কিন্তু একটা প্রোটিন, সো প্রোটিনকে ভাঙবে। ইলাস্টেজ এটাও কিন্তু একটা প্রোটিন, এবং কোলাজেন, ইলাস্টিন এগুলোর স্কিন কেয়ার প্রোডাক্টে প্রচুর এখন নাম শোনা যায়। কি যে একটা অবস্থা ফেসবুকের এগুলা দিয়ে, তাহলে এটাও কিন্তু অ্যাকচুয়ালি প্রোটিনই। আর লেসিথিনেস যেটা আছে, লেসিথিন এটা একটা লিপিড, এবং লেসিথিন খুব ইম্পর্টেন্ট একটা লিপিড, কারণ লেসিথিনের মধ্যে অ্যাসিটাইল কোলিন থাকে। অ্যাসিটাইল কোলিনের নাম শোনো নাই এমন কেউ মনে হয় নাই। অ্যাসিটাইল কোলিন থাকে, ঠিক আছে। লেসিথিন এটা একটা এনজাইম, এবং এর মধ্যে কি থাকে? অ্যাসিটাইল কোলিন, এবং তাকে কি ভাঙে? লেসিথিনেস, এবং এটা কিন্তু একটা লিপিড। এরপরে আসো, মায়োজেনিক নিয়ন্ত্রণের গতিপথ কোনটা? মায়োজেনিক নিয়ন্ত্রণ, মায়ো মানে মাসল, জেনিক মানে জেনারেট হওয়া, তৈরি হওয়া। তো মাসল থেকে তৈরি উদ্দীপনা মাসলকে নিয়ন্ত্রণ করছে বলে এটাকে আমরা মায়োজেনিক কন্ট্রোল বা মায়োজেনিক নিয়ন্ত্রণ বলি। তো এখানে আসলে সিকোয়েন্সটা কিরকম হয় হার্টের ক্ষেত্রে বলতো? প্রথমে কি থাকে? সাইনোয়াট্রিয়াল নোড, সান। এরপরে ওই যে উপরে অ্যাট্রিয়াম থেকে নিচে নেমে আসলো এভিএন থাকে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এরপর টুপুস করে নিচে নেমে যায়। টুপুস করে, তুমি যদি হার্টের ফিগারটা আমি একটু দেখাই, এখানে থাকে এসএন, এটা হচ্ছে সাইনোয়াট্রিয়াল নোড। এরপরে নিচের দিকে এখানে থাকে এভিএন। এরপরে টুপুস করে দেখো এখান থেকে পথ চলে এখানে চলে আসলো, এটাকে আমরা কি বলে? বান্ডেল অফ হিচ। বান্ডেল অফ হিচ কিন্তু এইটা, বান্ডেল ব্রাঞ্চ এন্ড বান্ডেল অফ হিচ দুইটা আলাদা জিনিস। এখানে এভিএন থেকে লাভ দিয়ে এই যে একটু গিটলের মতো ছোট্ট একটা জিনিস যেটা থাকে, এটা হচ্ছে বান্ডেল অফ হিচ। মানে এখান থেকে দেখবা ডানে একটা খন্ড, বামে একটা খন্ড, দুই দিকে দুইটা হাতের মতো প্রসারিত হয়েছে। এটাকে বলা হয় রাইট বান্ডেল ব্রাঞ্চ, এটাকে বলা হয় লেফট বান্ডেল ব্রাঞ্চ। সো বান্ডেল অফ হিচ এন্ড বান্ডেল ব্রাঞ্চ এই দুইটা কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। তাহলে এই দুইটা গেল। এরপর হচ্ছে এইখান থেকে যে ভেন্ট্রিকুলার প্রাচীরে এরকম শিকড়ের মতো একটা জিনিস বিস্তৃত হয়, যেটাকে কি বলা হয় বলতো? এটাকে কি বলে? বলেন, এটাকে কি বলে? এটাকে পার্কেনজি ফাইবার বলে। তাহলে এই সিকোয়েন্সটা একটু জানতে হবে। বান্ডেল অফ হিচ এন্ড রাইট এন্ড লেফট বান্ডেল ব্রাঞ্চ, দুইটা নাম একটু আলাদা করে দেখতে পারলে ভালো হয়। ওকে, এখন কথা হইলো যে সিকোয়েন্সটা তুমি পারবা, সান, এভিএন, বান্ডেল অফ হিচ, পার্কেনজি ফাইবার, এই যে এটা। কথা হচ্ছে যে এখান থেকে একটা প্রশ্ন, যে এই যে বান্ডেল গুলা এর মধ্যে সব থেকে দ্রুত গতিতে উদ্দীপনা পরিবাহিত হয় কোনটা দিয়ে? আমাকে এটা একটু জানো। সব থেকে দ্রুত গতিতে উদ্দীপনা পরিবহন করে কে? জানো, দ্রুত জানো। ওয়ালাইকুম আসসালাম। এবং তোমরা তো এটা জানোই যে এইচএসসি বা এই টাইপের এক্সামে, এসএসসি, এইচএসসি বোর্ড এক্সাম, ইভেন সমস্ত এক্সামই প্রচুর কোশ্চেন কিন্তু রিপিট হয়। আমরা টেস্ট পেপার নিয়ে এত মাতামাতি কেন করি? কারণ আসলে প্রশ্ন রিপিট হয়। তো এই জিনিসগুলো অবশ্যই কিন্তু দেখে যাইতে হবে। বলো, সব থেকে দ্রুত গতিতে উদ্দীপনা পরিবাহিত হয় কোন অংশ দিয়ে? স্যান, এসএন বলতেছো? না রে, সব থেকে দ্রুত গতিতে যায় পথের হিসাবে এই যে বান্ডেল অফ হিজ না, এই পার্কিনজি ফাইবার দেখতেছো এইটা। তুমি চিন্তা করো, স্যান দিয়ে তুমি বলতেছো এসএন দিয়ে সব থেকে দ্রুত আসতেছে, পথ যে অল্প,
বাট এখানে অনেক পথ, সব থেকে ভেলোসিটি বেশি থাকে এই অঞ্চলটাতে, বুঝছো? এবং এই জন্য কেন এখানে এত দ্রুত হওয়া উচিত, কারণ যদি এমন হয়তো এখানে একটা স্পন্দন আসছে, আস্তে আস্তে এদিকে যাচ্ছে, এই অংশটা সংকুচিত হইলেও উপরেগুলো তো হইতে পারবে না, বাট অবশ্যই ভেন্ট্রিকল পুরো অংশটা একসাথে সংকুচিত হইতে হবে। সো সব থেকে বেশি ভেলোসিটি হয় এই যে পার্কিনসি ফাইবার আছে এই অঞ্চলটাতে। আচ্ছা, এরপর আসো 35 নম্বর প্রশ্ন, কোন সাইনাসের প্রদাহের কারণে মানুষের গালেও দাঁতে ব্যথা হয়? সাইনাসের প্রদাহ খুব একটা কমন জিনিস, আমারও মেবি এখন একটু প্রবলেম হচ্ছে। তো দেখবা যে অনেক সময় ঠান্ডা বা সর্দি লাগার পর কিছুদিন মাথার মধ্যে সবসময় ব্যথা করতে থাকে, এটা কিন্তু সাইনাসের কারণে হয়। সর্দি সেরে গেছে বাট ব্যথা আছে। তো এই ক্ষেত্রে আমরা জানি সাইনাস কয়টা, সাইনাস কিন্তু 4টা। এই যে অঞ্চলটাতে এইখানে জাস্ট এই দুই ভ্রুর উপরে এই দুই জায়গাতে কি থাকে, ফ্রন্টাল এয়ার সাইনাস কি থাকে, এখানটাতে ফ্রন্টাল এয়ার সাইনাস। এবং ফ্রন্টাল এয়ার সাইনাসে যদি ইনফেকশন হয় তাহলে ব্যথা হয় কপালে, ঠিক আছে? এরপর দেখো ম্যাক্সিলা, ম্যাক্সিলারি সাইনাস কোথায়, এই যে এই জায়গাতে হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। তো ম্যাক্সিলারি সাইনাসে যদি কখনো ইনফেকশন হয় ব্যথা হবে পুরো দাঁত পাটি জুড়ে, উপরের দাঁতের পাটি নিচের দাঁতের পাটি, পুরো এই অংশের জন্য ব্যথা হয়, মনে হয় যে দাঁতে ব্যথা হয়েছে, দাঁতে যন্ত্রণা হচ্ছে। তাহলে এই দুটো মনে রাখবা। আর স্ফেনয়েডালে ব্যথা হইলে মনে হয় মাথার এই টান দিতে এইখানে ব্যথা হইতেছে, ঠিক আছে? ফ্রন্টালি কপালে ব্যথা হয়, ম্যাক্সিলারিতে পুরো দাঁত কপাটি সব একসাথে খুব বেশি ব্যথা করে, এবং স্ফেনয়েডালে মাথার উপরে এই টাঙ্কিতে ব্যথা হয়, ঠিক আছে? ওকে, তাইলে মানুষের গালেও দাঁতে ব্যথা হয় কোথায়, এটা কিন্তু অবশ্যই ম্যাক্সিলারি হবে। আচ্ছা, এরপর আসো 36-এ, শ্রোণী চক্রের অস্থি কোনটা? শ্রোণী চক্র, শ্রোণী চক্র মানে আমাদের এই উরুকে বুঝাই, উরুর নিচের যে অংশ, অর্থাৎ পুরো পেলভিসটাকে। পেলভিসের কয়টা অংশ মনে আছে? পেলভিসের আরেকটা নাম কি, ইনোমিনেট বোন, এবং এর অংশ হচ্ছে 3টা, ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। তো এর অংশ কোনটা? কক্সিস, স্ক্যাপুলা, পিউবিস, স্ক্যালপেল, এই যে পিউবিস। তাহলে এখানে উত্তর কি হবে? শ্রোণী চক্রের 3টা অংশের মধ্যে একটা কিন্তু পিউবিস, তো এখানে উত্তর পিউবিস। ওকে, গেল আমার পিউবিস। আচ্ছা, ওকে, এই প্রশ্নটার উত্তর তোমরা আমাকে দিবা। হিমেল ও তার স্ত্রী স্বাভাবিক বর্ণদর্শনে সক্ষম। এখন এখান থেকে একটা কথা খুব ইজিলি বলতে পারো যে হিমেল ছেলে এবং তার স্ত্রী মহিলা। তাহলে হিমেল যদি স্বাভাবিক বর্ণদর্শনে সক্ষম হয় তাহলে সে পুরোপুরি সুস্থ, কারণ পুরুষ কখনো ক্যারিয়ার হইতে পারে না, হয় সুস্থ নাইলে অসুস্থ, এর মাঝে কোনো অবস্থা নেই। তাহলে হিমেলের যদি ক্রোমোজোমাল টাইপ দেখো তাহলে এক্স এন্ড ওয়াই হবে, এবং এক্সটা সুস্থ হবে। মনে করো আমি সুস্থ এক্স কে এক্স ক্যাপিটাল বি দিয়ে প্রকাশ করলাম, তাহলে এই যে এক্স ওয়াই, এই হিমেল কিন্তু সুস্থ। এরপর দেখো বলছে তার স্ত্রীও স্বাভাবিক বর্ণদর্শনে সক্ষম, তাদের এক পুত্র বর্ণান্ধ কিন্তু কন্যা স্বাভাবিক। এখন কথা হচ্ছে যে পুত্র বর্ণান্ধ হচ্ছে, কন্যা স্বাভাবিক হচ্ছে। এখন একজন বর্ণান্ধ যদি জন্মাইতে হয় বা কোনো একজন সন্তানকে বর্ণান্ধ হইতে গেলে অবশ্যই একটা জিন থাকা লাগবে। কিন্তু স্ত্রী দেখো একই সাথে স্বাভাবিক বর্ণ দেখতে পাচ্ছে, কিন্তু এও আবার পুরো জিন সুস্থ, তাহলে একটা জিন অবশ্যই স্ত্রীর মধ্যে থাকবে, অর্থাৎ সে ক্যারিয়ার হবে। তাহলে স্ত্রীর ক্ষেত্রে যেটা কাজ করবে যে সে স্বাভাবিক দেখতেছে মানে একটা জিন সুস্থ, আরেকটা জিন, যেহেতু একটা বাচ্চা অসুস্থ হইতে হবে তাহলে একটা হচ্ছে অসুস্থ জিন অর্থাৎ স্মল বি ক্যারি করবে, বুঝছো? আর কিছু দেখার দরকার নেই। হিমেল সুস্থ মানে পুরুষ সুস্থ অসুস্থ দুইটা কন্ডিশন হইতে পারে। যদি সুস্থ হয় তাহলে ক্যাপিটাল বি বা যেটাকে তোমার বুঝাবে যেটা দিয়ে সুস্থ এবং ওয়াই, আর যদি অসুস্থ হয় অসুস্থ এক্স এবং ওয়াই। আর স্ত্রীর ক্ষেত্রে কি বললাম যে যেহেতু স্বাভাবিক দেখতেছে সে হয় ক্যারিয়ার হবে নাইলে সুস্থ হবে পুরোপুরি। এখানে যেহেতু একটা বাচ্চা অসুস্থ হয়েছে অবশ্যই তাহলে মাকে ক্যারিয়ার হইতে হবে, এজন্যই একটা জিন সুস্থ হবে তার একটা অসুস্থ হবে, ঠিক আছে? তাহলে এখানে উত্তর কি হবে দেখো, এক্স ক্যাপিটাল বি ওয়াই সুস্থ আর এক্স ক্যাপিটাল বি স্মল বি, একটা সুস্থ একটা অসুস্থ, ঠিক আছে? উত্তর কিন্তু ক হবে। এবং এখন তুমি যদি জিনোটাইপিক হিসাব করো এক পুত্রকে বর্ণান্ধ পাবা, যে পুত্র ওয়াই এর সাথে এই এক্সটা পাবে সে অসুস্থ হবে, আবার একটা ছেলে হইলে সে যদি এইটা পায় সুস্থ হবে। আর মেয়ে যদি জন্মায় সে মেয়ে যদি এক্স বি এর সাথে এইটা পায় তাহলে ক্যারিয়ার হবে বাট অসুস্থ হবে না, আর যদি এটার সাথে এইটা পায় পুরোপুরি সুস্থ হবে, ঠিক আছে? এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, একটু নিজে করতে হবে না কিন্তু বুঝে যাবে না। এরপর আসলে মানুষের বহিঃশ্বসনের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক? বহিঃশ্বসন মানে কি, এই যে শ্বাস নিলাম বের করে দিলাম, এই যে ফিজিক্যাল প্রসেস এইটাই বহিঃশ্বসন। এখানে কিন্তু আমরা শ্বসন দেখবা একটা পড়ছি বোটানির 9th চ্যাপ্টারে, ওই শ্বসন পুরোটাই অন্তঃস্থ শ্বসন, যেখানে বিভিন্ন বিক্রিয়া হয়, অক্সিজেনের উপস্থিতিতে শক্তি তৈরি হয়, ওইটা অন্তঃশ্বসন। আর জুওলজিতে যেটা করি এটা বহিঃশ্বসন। তাইলে বহিঃশ্বসন এনজাইমের ভূমিকা আছে না, এনজাইমের ভূমিকা কি আছে না, সেটা আছে ওই বোটানির শ্বসনে, দ্যাট ইজ অন্তঃশ্বসন। প্রধান উপপর্যায় ক্রেস্ট চক্র না, এটাও তো অন্তঃশ্বসনের পার্ট, কোষের অভ্যন্তরে সংঘটিত হয়। বহিঃশ্বসন কি কোষের অভ্যন্তরে হয় না, এই যে পরিবেশ এবং আমার ফুসফুসের মধ্যে শক্তি উৎপন্ন হয় না। তাইলে কেবলমাত্র ট্রু কিন্তু শক্তি উৎপন্ন হয় না, আবার এই নাটা বাদ দিও না তাহলে ভুল হয়ে যাবে। তাহলে উত্তর কি ঘ। আমি একটু দ্রুত বলে যাই নাহলে শেষ হবে না।
প্রজাপতির ডানা এর সমবৃত্তীয় অঙ্গ কোনটা? সমবৃত্তীয় আর সমসংস্থ দুইটা কথা আছে, সমসংস্থ সমবৃত্তীয়। তাইলে বৃত্তীয় মানে কি বলতো? বৃত্ত মানে কিন্তু কাজ, বৃত্তি, পেশা, সংস্থ, দাঁড়াও, বৃত্তি মানে কাজ। তাহলে দুইটা অঙ্গের কাজ যদি একই হয় সেখানে আমরা সেটাকে সমবৃত্তীয় অঙ্গ বলবো, আর যদি গঠন এক হয় তাহলে সমসংস্থ অঙ্গ বলবো। সমবৃত্তীয় দেখো, তাহলে প্রজাপতির ডানা উড়তে কাজে লাগে, তিমির ফ্লিপার সাঁতার কাটার কাজে ব্যবহার করা হয়, তাহলে সে উড়ায় না। পাখির ডানা কিন্তু উড়তে কাজে লাগে, মানুষের হাত উঠতে পারে না, বিড়ালের অগ্রপাত সে উঠতে পারছে না। তাহলে কাজের ভিত্তিতে মিল আছে পাখির ডানা আর প্রজাপতির ডানা, তাহলে গঠন আলাদা হইলে তাহলে যেহেতু কাজ একই করতেছে সো এটা সমবৃত্তীয় অঙ্গ হবে। তাহলে এখানে উত্তর কি হবে? খ। আর সমসংস্থ মানে গঠন একরকম, কাজ যাই হোক গঠন একরকম। যেমন তুমি কিসের উদাহরণ দিতে পারো? বাদুড়ের ডানা এবং মানুষের হাত, গঠন কিন্তু একই রকম, বোনের স্ট্রাকচার, এবং ওরাও ম্যামাল আমরাও ম্যামাল, গঠন একই বাট কাজ ডিফারেন্ট। তো সেটাকে কাজ যদি ডিফারেন্ট হলে গঠন একরকম হয় সেটাকে আমরা সমসংস্থ বলি। আবার কিছু অঙ্গ একই সাথে সমবৃত্তীয় হইতে পারে, সমসংস্থ হইতে পারে। এরকম একটা এক্সাম্পল দাও তো, যেখানে একই সাথে যেটা সমসংস্থের উদাহরণ আবার সমবৃত্তীয় উদাহরণ, একটা এক্সাম্পল দাও। আচ্ছা, এরপর আসো পরের কোশ্চেন, অণুচক্রিকার কাজ কোনটা? তো তোমরা এটা অ্যাজ এ হোল জানো, আরবিসির কাজ কি? অক্সিজেন পরিবহন করা। ডাব্লিউবিসির কাজ কি? রোগ প্রতিরোধ করা। আর প্লেটলেট যেটা বা অণুচক্রিকা যেটা, এটার কাজ কি? রক্ত জমাট বাঁধা, এটা সবাই জানো। অণুচক্রিকার কাজ রক্ত জমাট বাঁধানো। উত্তর কি হবে? ঘ হবে কিন্তু। ঠিক আছে, ওকে। এরপর আসেন পরের পেজে যাই। গ্লিনয়েড গহ্বর কোথায় থাকে? তো খুব ইম্পর্টেন্ট দুইটা গহ্বর আছে আমাদের বডিতে, যেখানে বড় বড় দুইটা লং বোন যুক্ত হয়। একটা হচ্ছে এই যে হাতের হিউমেরাস, এটা এখানে স্ক্যাপুলাতে একটা ফাঁকা জায়গা থাকে, এরকম সকেটের মতো থাকে, তার মধ্যে হিউমেরাসের মাথা ঢুকে যায়, এই একটা ক্যাভিটি, এটার নাম হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি বা গ্লিনয়েড গহ্বর। গ্লিনয়েড ক্যাভিটি বা গ্লিনয়েড গহ্বর কাকে বলতেছি? এই যে এই হিউমেরাস যার সাথে আটকাচ্ছে, আরেকটা হচ্ছে পায়ের ফিমার, ফিমার হিপবোনের যার সাথে যুক্ত হয় সেটাকে কি বলা হয়? তোমরা একটু আমাকে বলো তো। এখন তাহলে গ্লিনয়েড গহ্বর কোথায় থাকে? দেখো, মানুষের হাত এবং পা বলতেছি মানুষের ক্ষেত্রে, কুকুর বা বিড়ালের ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রাণী তো 4 পায়ে দিয়ে হাঁটে, সেই ক্ষেত্রে সামনের দুইটাকে অগ্রপদ বলা হয় আর পেছনের দুইটাকে পশ্চাৎপদ। ঠিক একইভাবে আমাদের এই দুইটা হচ্ছে অগ্রপদ আর নিচের দুইটা হচ্ছে পশ্চাৎপদ, যেটা পা অ্যাকচুয়ালি হচ্ছে পশ্চাৎপদ আর হাতটা অগ্রপদ। তাইলে গ্লিনয়েড গহ্বর কই ছিল? অগ্রপদেই কিন্তু ছিল। ঠিক আছে, মানুষের জন্য হাত হয়ে যাচ্ছে, বাট ম্যাক্সিমাম প্রাণীর ক্ষেত্রে কিন্তু সেটা পদই বলা হয় বা পাই বলা হয়। আচ্ছা, এখন আমাকে বলো যে এই হিপবোনে যে সকেটটা ছিল তার নাম কি? তার নাম কিন্তু অ্যাসিটাবুলাম বা অ্যাসিটাবুলার ক্যাভিটি। এটা দেখিও, অ্যাসিটাবুলাম। আচ্ছা, কই রে আর উত্তর কই? বক্ষাস্থি চক্রে, ইয়েস, বক্ষাস্থি চক্রে দেখা যায়। এরপরে আসো নিচের, আচ্ছা এখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তো হাতের কথা বললাম, জয়েন্টটা হাতের মধ্যে ছিল না। ও সরি, গ্লিনয়েড গহ্বর এখানে যেটা আছে এটা তো হাতের অংশ না, হাতের শেষ প্রান্তের অংশ। তাইলে এটা কিন্তু অ্যাকচুয়ালি বক্ষস্থি চক্র গঠন করে। গহ্বর বক্ষস্থি চক্র কি কি দিয়ে গঠিত হয় বলতো? এখানে কিন্তু স্ক্যাপুলা থাকে এবং ক্লাভিকল থাকে। তাহলে গর্তটা অ্যাকচুয়ালি কিসের মধ্যে থাকে? মাথাটা থাকে হিউমেরাসের আর গর্তটা থাকে স্ক্যাপুলার। তাইলে স্ক্যাপুলা কিসের অংশ? বক্ষস্থি চক্রে। তাইলে এটা উত্তর কিন্তু বক্ষস্থি চক্র হবে। সরি, আমার একটু ঝামেলা লেগে গেছে। তাহলে উত্তর কি হবে? বক্ষস্থি চক্র। ঠিক আছে, এটা একটু দেখিও। দেখো তাড়াহুড়াই আমি যে ভুল করছি, আমি এই কোশ্চেন দেখে আসছি একবার, তারপর ভুল বলছি। তার কারণ কি? যে তাড়াহুড়া লেগে গেছে এখন মাত্র 42-এ। এরপর আসলে নিচের কোন এনজাইমটি অ্যামাইলোলাইটিক? অ্যামাইলেজ, একটু আগেই বলছিলাম কি অ্যামাইলেজ এটা কিন্তু একটা কার্বোহাইড্রেট, শর্করা। তো অ্যামাইলোলাইটিক মানে যে শর্করাকে ভাঙবে। তাহলে পেপটাইডেজ, পেপটাইড বা প্রোটিনকে ভাঙে, এটা কিন্তু প্রোটিনের জন্য। লাইপেজ কিসের জন্য? লিপিডের জন্য। মল্টেজ, তোমরা জানো যে মল্টোজ একটা কার্বোহাইড্রেট এবং একে ভাঙে মল্টেজ। তো যেহেতু মল্টোজ কার্বোহাইড্রেট তাহলে কিন্তু অবশ্যই এইটা আমি বলতে পারি অ্যামাইলোলাইটিক। আর ট্রিপসিন যেটা আছে, তুমি জানো যে পেপসিন এন্ড ট্রিপসিন দুইটাই প্রোটিন পরিপাককারী এনজাইম। পেপসিন ট্রিপসিন দুইটাতে গুলায় মাঝে মধ্যে, দুইটা পেপসিন ট্রিপসিন দুইটাই প্রোটিন পরিপাককারী, কিন্তু পেপসিন পেপসিন পাকস্থলী প্রোটিন, মনে রাখবে পেপসিন পাকস্থলীতে আসে এবং সে প্রোটিন পরিপাক করে, আর ট্রিপসিন ও অগ্নাশয় থেকে আসে এবং কি পরিপাক করে? প্রোটিনই পরিপাক করে। তাইলে এই দুইটা একটু আলাদা করে দেখবা। যাই হোক, এটাও তাহলে প্রোটিন। তাহলে উত্তর কি হবে? মল্টেজ, নট মল্টোজ। মল্টোজ কার্বোহাইড্রেটটার নাম মল্টোজ এবং এনজাইমটার নাম মল্টেজ বা ম্যালটেজও বলে অনেকে।
আচ্ছা, এরপর কাফফার সেল কই পাওয়া যায়, এটা অলরেডি আমরা পড়ছি, যকৃতের মধ্যে কাফফার সেল পাওয়া যায়। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ক, যকৃত। ঠিক আছে, এরপর আসো, নিচের কোন আয়নটি রক্ত জমাট বাঁধাতে সহায়তা করে? এটা খুব ইম্পর্টেন্ট। আয়নের মধ্যে দেখবা ক্লটিং ফ্যাক্টর মোট যে 13টা আছে, তার মধ্যে আয়ন আছে বেসিক্যালি একটাই, 4 নম্বর ফ্যাক্টর হিসেবে, সেটা কি? ক্যালসিয়াম আয়ন। তাইলে কোনটা রক্ত জমাটে হেল্প করে? কোন আয়ন? ক্যালসিয়াম আয়ন। এবং যেটাকে আমরা কিসের মধ্যে ফেলি? ফ্যাক্টর 4। ফ্যাক্টর 4 কিন্তু এটা আসলে। ওকে, দেখবা খুবই গুরুত্বপূর্ণ ক্লটিং ফ্যাক্টর গুলোর কিছু নাম অবশ্যই জানা লাগবে। সবগুলো যদি নাও জানো, ইম্পর্টেন্ট যেগুলো, যেমন 8, 9, 1, 2, 3, 4 তো সবারই লাগবে, 1, 2, 3, 4, 8, 9, 13, এই ফ্যাক্টর গুলো অবশ্যই জানতে হবে। 45 দেখো, মানবদেহের কোনটি সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে? এখন সেরোটোনিনের কাজ যদি তুমি জানো, তাইলে কোথা থেকে আসে জানবা। সেরোটোনিন কি করে? এটা রক্তে তৈরি একটা উপাদান, যেটা রক্তনালীর সংকোচন করে। কি করে সে? রক্ত নালীর সংকোচন। তো রক্তনালীর সংকোচন কেন করা দরকার? মনে করো কোনো একটা জায়গাতে কেটে গেছে, প্রচুর ব্লিডিং হচ্ছে, তখন কিন্তু রক্তনালী যদি প্রসারিত থাকে অনেক ব্লাড বের হয়ে যাবে, সংকুচিত হয়ে রক্তটা কম বের হইতে সহায়তা করে। তো এখানে তাহলে রক্ত বের হইতে বাধা দেওয়া বা রক্ত জমাট বাঁধার কাজ কি করে? অনুচক্রিকা। তো অনুচক্রিকা এসেই তো যখন দেখে প্রচুর ব্লিডিং হচ্ছে, হুট করে এসে রক্ত জমাট বাঁধাইতে পারে না, তাহলে অনুচক্রিকা প্রথমে আসে, এসে কি করে? সেরোটোনিন ক্ষরণ করে। সেরোটোনিন ক্ষরণের ফলে ব্লাড ভেসেলটা একটু সংকুচিত হয়, যখন ব্লাড ফ্লোটা কমে যায়, সে তখন ওখানে একটা ক্লট বা রক্তের দলা তৈরি করে এবং রক্ত আর বেরোতে পারে না। তাহলে সেরোটোনিন কে ক্ষরণ করতেছিল? অনুচক্রিকা। ঠিক আছে, মেকানিজম সহ বলে দিলাম। এরপরে আসো, করটিকার অস্থি সংখ্যা কয়টা? এটা অলরেডি আমরা বলে ফেলছি, 6 সেটের অস্থি থাকে, 6 সেট। কি কি? এই যে এখানে 4টা ছিল, দেখো গুনি আমরা, 1 প্যারাইটাল, 2, 3, 4, 5, পেছনে একটা 6, আর এথময়েড স্পিনয়েড 7, 8। তাহলে করটিকা, এখানে কিন্তু 8টা অস্থি থাকে। করটি এবং করটিকা গুলো না, কোন শব্দের শেষে টিকা থাকে মানে টিকা মানে ছোট, আর করটি মানে ওভারঅল সবকিছু, মুখমণ্ডলীয় অস্থি ওগুলা, তার কর্ণাস্থি, এগুলো সব মিলেই কিন্তু আমাদের করটি, আর টিকা মানে ছোট অংশ। আচ্ছা, এরপর আসো 47-এ, মানবদেহের মস্তিষ্কের কোন অংশ শ্বসন কেন্দ্র নিয়ন্ত্রণ করে? এত প্রশ্ন কেন ভাই? তো মানবদেহের কোন অংশ শ্বসন কেন্দ্র নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের, বলতো? এখানে মনে রাখবা যে তুমি যখন নর্মালি সুস্থ মানুষ, আমি এখন দাঁড়ায় ক্লাস নিচ্ছি, এখন আমার সমস্ত শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করতেছে কে? পন্স। আর যদি এমন হয় যে আমি দৌড়াইতেছি, রাস্তায় এক্সারসাইজ করছি, যখন খুব কষ্ট হয়ে যায়, কষ্ট করে নিঃশ্বাস নিতে হয়, শ্বাসকষ্টের রোগী, তাদের ক্ষেত্রে কিন্তু নিয়ন্ত্রণটা আর পন্সের উপর থাকে না, তখনই নিয়ন্ত্রণ মেডুলাতে চলে যায়। তাইলে যদি তোমাকে বলে যে বলো তো শ্বাসক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তো তোমাকে চিন্তা করতে হবে যে নরমালি যেহেতু কিছু উল্লেখ করে না, তাহলে সুস্থ মানুষের কথা জানতে চাইছে, তুমি পন্সের কথা বলবা। আর যদি বলে যে এক্সারসাইজের সময় বা অনেক কষ্টের সময় কে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে, তখন মেডালা বলবা। ঠিক আছে, আর অপশনে যে কোনো একটা থাকলে একটাই লাগাবা। তাইলে দেখো কোন অঙ্গ নিয়ন্ত্রণ করে বলছে, অপশনে কেবল পন্সি আছে, পন্স লাগাবা। এখন আমি দুইটা কথা কেন বললাম, তার কারণ একবারই প্রশ্নটা আসছিল এবং পন্স মেডালা দুইটাই অপশনে ছিল। এখন স্বাভাবিক মানুষের ক্ষেত্রে তুমি যদি কখনো এক্সারসাইজ না করো, কখনোই তোমার নিয়ন্ত্রণ মেডালা নিবে না, পন্সই সারা জীবন নিয়ন্ত্রণ করে যাবে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা? অবশ্যই পন্স, কারণ ভাইটাল কাজটা সেই সবসময় করে যাচ্ছে। মেডালা পন্স একসাথে থাকলে পন্স লাগাবা। আচ্ছা, এরপর আসো 48-এ, কোনটি হেপারিন নিঃসরণ করে? তো এটাও সবাই জানো, হিস্টামিন আর হেপারিন কে নিঃসরণ করে? খুব ইজি এবং খুব ইম্পর্টেন্ট, বেজোফিল। অলরেডি এটা বলে ফেলেছি যে হেপারিন হিস্টামিন কে নিঃসরণ করবে? বেজোফিল। এবং বেজোফিল কিন্তু খুব কম পরিমাণে থাকে, এটাও বলছি। এখানে উত্তর কি হবে? বেজোফিল হবে। এবং এখানে আরো ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হচ্ছে যে এই যে হেপারিন, এটার একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে। কি কাজ বলো তো? হেপারিনের কাজ কি বলো দেখি? 8:30 বাজে, আমাকে বলো যে এই হেপারিনের কাজ কি? আমাকে ঘোলা লাগতেছে কেন? বোর্ডটা অনেক ক্লিয়ার, স্টিল আমাকে ঘোলা লাগতেছে। দাঁড়াও একটু, বলো। বেজোফিল বুঝছি, এখন আমাকে বলো যে হেপারিনের কাজ কি? খুবই গুরুত্বপূর্ণ। চলে আসছে, দেখবা এবার চলে আসছে পরীক্ষায়, তখন আমার কথা মনে হবে।
আর কেউ কিছু কয় না, রক্ত জমাট বাঁধতে দেয় না। ইয়েস, এটা অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, বা ভেসেলের মধ্যে, আমাদের শরীরের মধ্যে রক্ত জমাট বাঁধতে দেয় না। একটু এখানে কাটো বা একটা পিন ফুটায় 1-2 ফোঁটা রক্ত যদি বের করো, দেখবো যে একটু পর জমে গেছে, বাট ভেসেলের মধ্যে জমতেছে না, কারণ সেখানে হেপারিন আছে এবং আরো কিছু ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলো একটু পরেই আমরা দেখবো। ঠিক আছে, তাহলে এটা কিন্তু রক্তনালীর মধ্যে রক্তকে জমাট বাঁধতে দেয় না। 49 দেখো, হাইড্রার কোন ধরনের কোষ বা কোন ধরনের নেমাটোসিস থেকে হিপনোটক্সিন খরিত হয়? তো হিপনোটক্সিন এটা একটা বিষাক্ত পদার্থ যার মধ্যে ফেনল থাকে এবং এটা হাইড্রার প্রতিরক্ষাতে কাজে লাগে। তো এই হিপনোটক্সিন হিপনোটক্সিন কোন কোষের মধ্যে থাকে? তোমরা জানো নেমাটোসিস 4 প্রকার হয়। একটা হচ্ছে পেনিট্রান্ট, ভলভেন্ট, স্ট্রেপ্টোলিন গ্লুটিন্যান্ট আর স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। জাস্ট 4টার কাজ লাগবে। পেনিট্রান্ট, এটার কাজ কি? এখানে হিপনোটক্সিন থাকে এবং ওই হিপনোটক্সিন বিষাক্ত পদার্থটা যখনই শিকার বা অন্য কিছু কাছে আসবে ফুটা করে ঢুকাই দেবে, ভেতরে বিষ ঢুকাই যাবে, শিকার অজ্ঞান হয়ে যাবে। তাহলে পেনিট্রান্টের কাজ এই পেনিট্রেশন করে শিকারকে মেরে ফেলা। ভলভেন্ট, এটা কক স্ক্রুর মতো কাজ করে, এরকম স্ক্রুর মতো থাকে, কাছে যেই আসে সেই স্ক্রুটা লম্বা করে খুলে দেয় এবং শিকারকে পেঁচায় ধরে কাছে নিয়ে আসে, এটা ভলভেন্টের কাজ। আর স্ট্রেপ্টোলিন গ্লুটিন্যান্ট, স্টেরিলিন গ্লুটিন্যান্ট, এখান থেকে মিউকাস জাতীয় পদার্থ খরিত হয় এবং হাইড্রাকে বিভিন্ন জায়গায় আটকে থাকতে সহায়তা করে। ঠিক আছে, এই দুইটার কাজ একই, কিন্তু এর মধ্যে একটা ইনফরমেশন আছে, মনে রাখবা, স্টেরিওলিন গ্লুটিন্যান্ট যেটা, এটা কিন্তু ক্ষুদ্রতম। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো মনে রাখবা। তাহলে কোনটা হিপনোটক্সিন ক্ষরণ করতেছে? পেনিট্রান্টটা। ওকে, পরের কোশ্চেনে আসো। 50, ঘাস ফড়িং এর ওমাটিডিয়ামে কোন অংশটি লেন্সের মতো কাজ করে? তো যখনই দেখবা যে একটা ওমাটিডিয়ামের স্ট্রাকচার শুরুতেই এরকম একটা কোষ আছে, এরকম করে পরবর্তীতে অন্য অংশ প্রবর্তিত হবে, শুরুর যে কোষটা এটাকে তুমি কি বলবা? কর্নিয়া বা কর্নিয়াল সেল। তো এই অংশটাই দেখো লেন্সের মতো আছে এবং এটা স্বচ্ছ হয় লেন্সের মতো, আলো ঢোকার পথে এতেই সামান্য পরিমাণে প্রতিসরিত হয়। তাইলে এই যে অংশটা এটাই কিন্তু লেন্সের মতো কাজ করে, এটাকে আমরা কি বলতেছি? কর্নিয়া বা কর্নিয়াল সেল, নট কর্নিয়াজেন সেল। দুইটা বলে যায়, কর্নিয়াজেন সেল এবং কর্নিয়া সেল। কর্নিয়াজেন মানে কি? কর্নিয়া জেনারেট করে যে কোষ, সেটাকে কর্নিয়াজেন সেল বলি। কর্নিয়াজেন সেল মনে করো এখানে দুই পাশে দুটো আছে, এখন এই কোষের নিজস্ব কোনো কাজ নেই, ও কর্নিয়া সেক্রেশন করে কর্নিয়া তৈরি করে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু কর্নিয়াজেন সেল হবে না, কর্নিয়া হবে। এটা ইনঅ্যাক্টিভ সেল, বা সে আসলে ডিরেক্ট কোনো কাজ করে না, বরং কর্নিয়া তৈরি হতে সহায়তা করে। এরপর নিচের কোন প্রাণীতে প্লাকোয়েট আইস বিদ্যমান? প্লাকোয়েট আইস কোথায় বিদ্যমান? তরুণাস্থিমার যে মাছগুলো আছে, সামুদ্রিক মাছ। তো এখানে যদি খেয়াল করো, মিক্সিনি, পেট্রোমাইজিনটিড, এগুলো তো মাছের মধ্যেই পড়ে না, ব্রাঙ্কিওস্টোমা মাছের মধ্যে পড়ে না, কেবলমাত্র এসকলিডন, যার পুরো নাম এসকলিডন ল্যাটিকডাস, এসকলিডন ল্যাটিকডাস, এটা থুট্টি হাঙ্গরের আরেক নাম। তো যে কোনো হাঙ্গরই তুমি জানো যে তরুণাস্থিমাই মাছ, এই থুট্টি হাঙ্গরের মধ্যে কেবল তুমি প্লাকোয়েট আইস পাবা। প্লাকোয়েট আইস তরুণাস্থিমাই মাছের, যার একটা উদাহরণ হচ্ছে স্কলিডন ল্যাটিকডাস বা থুট্টি হাঙ্গর। উত্তর কিন্তু গ হবে। কোথায় প্লাকোয়েট, কোথায় তোমার টিনয়েড, এই আইসের নামগুলো অবশ্যই জানতে হবে। এরপর আসো, কোনটি করটিকার অস্থি? অলরেডি আমরা এটা দেখে ফেলছি, প্যারাইটাল, প্যালাটাইন, জাইগোমেটিক ল্যাক্সিমাল। এই যে প্যারাইটাল প্রথমে করটিকায় ছিল, তাহলে এখানে উত্তর কি হবে? প্যারাইটাল। দেখছো রিপিট কোশ্চেন আসতেছে। পরে যাই, আমি আর এখানে টাইম দিচ্ছি না। ভলবক্সের ক্ষেত্রে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? খুব ইম্পর্টেন্ট, অরীয় প্রতিসাম্যতা, গলীয় প্রতিসাম্যতা, দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। গলীয় প্রতিসাম্যতা ভোর হলো দিয়ে মনে রাখতাম আমরা, ভোর হলো। কোথায় কোথায় দেখা যায় গলীয় প্রতিসাম্যতা? ভোর হলোতে। তো ভো দিয়ে হচ্ছে ভলভক্স, র দিয়ে হচ্ছে রেডিওল্যারিয়া, রেডিওল্যারিয়া, আর হলো দিয়ে হচ্ছে হেলিওজোয়া। এই 3 ক্ষেত্রে আমরা কি পাবো বলতো? গলীয় প্রতিসাম্য। ঠিক আছে, তাহলে ভলভক্স যেহেতু ওই ভোরের প্রথমেই আসছে, তাহলে এটাই গলীয় প্রতিসাম্য দেখবো। আর অরীয় প্রতিসাম্যতা কোথায় দেখা যায় বলতো? অরীয় হাইড্রাতে দেখা যায়, আরো কিছু কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়াতে দেখা যায়। হাইড্রাটা খুব ইম্পর্টেন্ট, হাইড্রাটা মনে রাখতেই হবে। বিশেষ করে দেখো, তুমি অ্যাজ হোল ফার্স্ট চ্যাপ্টারে কিছু প্রাণীর নাম পড়তেছো, সেটা সেকেন্ড চ্যাপ্টারে যখন ডিটেলসে পড়ছো, কখনোই প্রথম চ্যাপ্টারের কোন একটা প্রশ্ন আসলে সেটার ভুল আর মানা যায় না। হাইড্রা থেকে যদি একটা প্রশ্ন আসে, ঘাসফড়িং থেকে বা আর্থ্রোপোডা থেকে একটা প্রশ্ন আসে, মাছ থেকে একটা প্রশ্ন আসে, মানা যাবে? তুমি ডিটেলসে পড়ছো জিনিসগুলো পরে। আচ্ছা, 53 মাত্র। এরপর আসো, ঘাসফড়িং নিম থেকে পূর্ণাঙ্গ অবস্থায় পরিণত হতে কয়বার খোলস ত্যাগ করে? এটা ইম্পর্টেন্ট। ঘাসফড়িং তোমরা জানো যে প্রথমে নিম ছোট তৈরি হয়, বা তেলাপোকার ক্ষেত্রেও দেখবা পরবর্তীতে খোলস ত্যাগ করতে করতে বড় হয়।
তো এখানে খোলস কয়বার ত্যাগ করে সেটাই জানতে চাইছে। পরিণত হতে তারা কিন্তু 5 বার খোলস তৈরি করে, ত্যাগ করে। এটা আর কি বুঝাবো, ওদের লাইফ সাইকেল ওভাবেই তৈরি, 5 বার কেন করে তার কোনো উত্তর নাই। সো 5 বার খোলস ত্যাগ করে একটা ঘাসফড়িং নিম থেকে পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ে পরিণত হয়। ওকে, এরপর আসো অ্যালভিওলাসের প্রাচীর কি দিয়ে কি তৈরি বলো তো? অ্যালভিওলাসের প্রাচীরে আমরা সাধারণত টাইপ 1 সেল এন্ড টাইপ 2 সেল থাকে, যেখানে টাইপ 1 সেল এপিথেলিয়ামটা তৈরি করে, পর্দা তৈরি করে, টাইপ 2 সেল থেকে সারফেক্টেন্ট খরিত হয়। আর দুইটা অ্যালভিওলাই, মনে করো এই একটা, আর বলিও না, একটা অ্যালভিওলাই আর একটা অ্যালভিওলাই, এর মাঝখানে যে পর্দাটা, এইখানে স্পেসিফিক কোষগুলোকে আমরা সেপ্টাল কোষ বলি। ঠিক আছে, তাহলে 3 টাইপের কোষ দেখলাম, একটা এপিথেলিয়াম, একটা সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষ আর একটা সেপ্টাল কোষ। তাহলে অ্যালভিওলাসের প্রাচীরে স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ থাকে, সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষ থাকে, সেপ্টাল কোষ থাকে। উত্তর কিন্তু ঘ হবে। ঠিক আছে, এবং এপিথেলিয়াম যেটা ছিল এটা কিন্তু স্কোয়ামাস টাইপের, সিঙ্গেল একটা কোষ থাকে। নাইলে এখানে যদি অনেকগুলো কোষ থাকতো, বাতাস তো এক্সচেঞ্জ হইতে পারতো না, ভেতরে ঢুকতে বা বাইরে বেরোতে পারতো না, এবং এই কোষগুলো ডিম পোচার মতো দেখতে। যাক, পরে শিখবা, এত কিছু এখন না বলি। এরপর দেখো কোনটি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমের উদাহরণ। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমের এক্সাম্পল কি কি ছিল বলতো? আল্লাহ, চার্জ নাই আমার ডিভাইসে, দাঁড়াও একটু, কোথায় পাঠাবো? খুবই দুঃখজনক ঘটনা। এই যে চার্জ দিব, একটা পোর্টও নাই। আরে কয়জন আছো তোমরা দেখি তো একটু। দাঁড়াও একটু, আমি শুরু করতেছি, আমার ফোনটা অফ হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, 33 জন আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলছিল, কোনটি মেন্ডেলের সূত্রের প্রথম সূত্রের ব্যতিক্রম। প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলো মনে রাখতে হবে। প্রথম সূত্রটা মনে রাখলে দ্বিতীয়গুলো অটোমেটিক হয়ে যায়। তো প্রথম সূত্রে 3টা ব্যতিক্রম আছে, সমপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা আর লিথাল জিন বা মারণ জিন। তাহলে দেখো তো 3টার মধ্যে কোনটা আসছে? এই যে দেখো, অসম্পূর্ণ প্রকটতা চলে আসছে। তাহলে উত্তর কি হবে? 56 ক হবে। অসম্পূর্ণ প্রকটতা, এটা কিন্তু প্রথম সূত্রের ব্যতিক্রম। অসম্পূর্ণভাবে প্রকট বৈশিষ্ট্য পুরোপুরি আসতে পারছে না। সমপ্রকট মানে দুইটাই সমানভাবে আসবে। আর লিথাল জিন মানে এখানে দেখা যায় যে 1/4 জেনারেশন মারাই যায়। এরপর আসো, দেহের কোন অংশকে উপরে উঠাতে সহায়তা করে কোন পেশি? দেহের অংশ। আচ্ছা, এখানে দেখো বিভিন্ন টাইপের পেশির নাম আছে, কোনটাকে অ্যাডাক্টর, কোনটাকে লিভেটর, কোনটাকে ডিপ্রেসর বলা হয়। এখানে এক্সাম্পলটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই কোনটার কাজ কি সেটা গুরুত্বপূর্ণ। এখন কাজকে আলাদা মনে রাখার দরকার আছে, অর্ডের মধ্যেই তো মিনিং আছে। যেমন দেখো অ্যাবডাক্টর, অ্যাডাক্টর এবং অ্যাবডাক্টর। অ্যাড মানে কি? যুক্ত করা। তো অ্যাড মানেই কাছে চলে আসা। তো যে পেশিগুলা কোন একটা অঙ্গকে কাছে নিয়ে আসবে সেটাকে আমরা কি বলবো? অ্যাডাক্টর পেশি। ঠিক আছে, যেটা দূরে নিয়ে যাবে, যেমন ডেল্টয়েড, ও দূরে নিয়ে যায়। এই বাইরের পেশিটা হচ্ছে ডেল্টয়েড, দূরে নিয়ে উপরে তুলতেছে, বডি থেকে হাতকে দূরে নিয়ে যাচ্ছে, এটাকে আমরা অ্যাবডাক্টর বলবো। তাহলে অ্যাডাক্টর অ্যাড করে কাছে নিয়ে আসে, অ্যাবডাক্টর দূরে নিয়ে যায়। লিভেট, ইলিভেট মানে কি? তোলা। তাহলে লিভেটর কি করে? এই পেশিকে উপরে নিয়ে যায়। এখানে স্পাইনেটর আছে, স্পাইনেটর হাতকে আরো উপরে নিয়ে যায়, এটাকে লিভেটর বলবো। ডিপ্রেসর কি আছে দেখো, এই যে এটার নিচের ম্যান্ডিবলের কথা চিন্তা করলে, হ্যাঁ একবার এটা নামতেছে উঠতেছে, তো যে উঠাবে সে লিভেটর, যে নামাবে সে ডিপ্রেসর। আর একটা হচ্ছে রোটেটর, এই যে হাতকে ঘুরাইতে যে হেল্প করে সেটা হচ্ছে রোটেটর। এখানে 4টা মাসেলের সমন্বয়ে রোটেটর কাফ তৈরি হয় এবং ওটাই হাতকে ঘুরাইতে, এবং পায়ের ক্ষেত্রে এরকম আছে, হাতকে ঘুরাইতে হেল্প করে। সো এখানে অর্থগুলো দেখবা এবং একটু মাসেল গুলো দেখবা, হ্যাঁ কোন কোন মাসেল কোন ক্ষেত্রে ভূমিকা রাখে। তাইলে উপরে উঠাইতে লিভেটর। এরপর আসো,
দেখবা যে এই যে মাত্র কয়টা কোশ্চেন করাচ্ছে এখান থেকে 3-4টা কমন চলে আসছে। এরপর ব্যক্তিজনিত জাতিজনিত পুনরাবৃত্তি ঘটায় এই মতবাদের জনককে। এটা তোমরা দেখছো যে কিভাবে ব্যক্তিজনিত জাতিজনিত পুনরাবৃত্তি ঘটায়। তো যখন তুমি চিন্তা করবা মানব জাতির সৃষ্টি কিভাবে হইলো, আসলে বলা ঠিক না, আবার শেখার জন্য বলতেছি যে প্রথমে মাছ থেকে উভচর, সেখান থেকে সরীসৃপ, এভাবে করে করে উন্নত হইতে হইতে মানুষ তৈরি হয়েছে। তো তুমি যদি এটাকে আমরা জাতিজনী বলতেছি, একটা জাতি কিভাবে তৈরি হচ্ছে। আর ব্যক্তিজনী মানে কি, একটা ব্যক্তি মা কনসেপ্ট করার পর ছোট থেকে যেভাবে বড় হচ্ছে, ভ্রূণের দিকে তাকালে দেখা যায় একদম ছোটবেলায় সেটা মাছের ভ্রূণের মতো দেখতে, একটু বড় হইলে সরীসৃপের ভ্রূণের মতো, তারপর আবার তোমার উভচরের মতো, পাখির মতো, এভাবে সিকোয়েন্সিয়ালি পরিবর্তন হয়। এজন্য বলা হয় যে ব্যক্তিজনী দেখেই বোঝা যায় যে সে জাতিজনীকে ফুটায় তুলতেছে। ঠিক তার পূর্বপুরুষ যেভাবে তৈরি হয়েছিল ছোটবেলায় মায়ের পেটে, সেই একই ঘটনা সে নিজে প্রকাশ করে। এটাকেই বলা হয় যে ব্যক্তিজনী জাতিজনী পুনরাবৃত্তি ঘটায়। তো এই যে থিওরি, এটার জনককে আর্নেস্ট হেকেল, মনে রাখিও, আর্নেস্ট হেকেল। ঠিক আছে, এর একটা ইংরেজির সেন্টেন্স আছে, এটা মনে রাখবা যে অন্তোজেনি রিক্যাপিচুলেটস ফাইলোজেনি, অন্তোজেনি রিক্যাপিচুলেটস ফাইলোজেনি। অন্তোজেনি মানে হচ্ছে জাতিজনী, ফাইলোজেনি অন্তোজেনি মানে হচ্ছে ব্যক্তিজনী, আর ফাইলোজেনি মানে হচ্ছে জাতিজনী। আচ্ছা, এরপরে আসো, রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধে না কেন? তোমরা জমাট না বাঁধার অনেক কারণ আছে, তার মধ্যে প্রথমত হেপারিনের কথা তোমরা বলছো। এরপর দেখো রক্তনালীর প্রাচীর মসৃণ। তো রক্তনালীর প্রাচীর খুবই স্মুথ, যদি এরকম এবড়ো থেবড়ো হইতো, ধাক্কা খাইতো, যে ঠুস করে ধাক্কা খাইলো, ধাক্কা খেয়ে কিছু ব্লাড কণিকা যেগুলো আছে রক্তের সেল, সেগুলো ভেঙে গেল, তখন সেখানে রক্ত জমাট বেঁধে যেত। যে কোনো ইনজুরিতে রক্ত জমাট বাঁধে, তাইলে মসৃণ বলেই রক্ত জমাট বাঁধতেছে না। আবার রক্তের দ্রুত গতি, দেখবা জীবিত এবং মৃত মানুষের পার্থক্য কি? সেখানে জীবিত মানুষের ক্ষেত্রে হার্ট পাম্প করতেছে, সবসময় রক্ত সার্কুলেট করছে। মৃত মানুষের ক্ষেত্রে যখনই হার্ট কাজ করা বন্ধ করে দেবে, রক্তগুলো স্থির হয়ে থাকবে, রক্ত জমাট বেঁধে যাবে। কিন্তু তো শুধুমাত্র মোশনের কারণে মৃত মানুষের রক্ত জমাট বেঁধে যায়, এবং পোস্টমর্টম এই জন্য খুব বেশি ব্লিডিং হয় না। তাহলে রক্তের দ্রুত গতি, এই কারণে রক্ত জমাট বাঁধে না। তাহলে এখানে উত্তর কি হবে? অবশ্যই ঘ হবে। ঠিক আছে, এরপর আসো 60, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচনাঙ্গ কোনটা? এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর্থ্রোপোডা এবং অ্যানিলিডের প্রধান রেচনাঙ্গ কোনটা? আর্থ্রোপোডার রেচনাঙ্গের নাম জানেন এমন কেউ আছো? আর্থ্রোপোডার প্রধান নালিকা বা প্রধান রেচনাঙ্গ মালপিজিয়ান নালিকা। যদি না পারো ভাই মাইর আছে, কারণ ঘাস ফড়িং এই জিনিস ডিটেলসে পড়ছো। মালপিজিয়ান নালিকার দৈর্ঘ্য, দেন কি কাজ করে, কই থাকে, কোন জাংশনে কয়টা, সবকিছু পড়ছো। 100টার মতো থাকে, দেন হচ্ছে 25 মিলিমিটার দৈর্ঘ্য হয়, এগুলো তো পড়ছো না? তাহলে এই জিনিস ভুল করলে মাইর আছে। আর্থ্রোপোডার প্রধান রেচনাঙ্গ কোনটা? মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান বডি না কিন্তু, অপশনে মালপিজিয়ান বডি দিয়ে তোমাকে কনফিউজ করে দেবে। মালপিজিয়ান বডি কই থাকে? স্তন্যপায়ীতে থাকে। মানুষের যে কিডনি, সেখানে নেফ্রনের স্ট্রাকচারে থাকে। তাহলে মালপিজিয়ান নালিকা এবং মালপিজিয়ান বডি কিন্তু এক না। আচ্ছা, এরপর আসো পরের প্রশ্নে, কোন নেমাটোসিস্ট হিপনোটক্সিন থাকে? এটা অলরেডি আমরা বলছি পেনিট্রান্টের ক্ষেত্রে। এরপরে আসো সিলেট বোর্ডে আসো, প্রশ্বাসের সময় অ্যালভিওলাসের অক্সিজেন চাপ কত থাকে? তো এই জিনিসটা ইম্পর্টেন্ট। প্রশ্বাস মানে এই যে ভেতরে ঢুকলো, এটা হচ্ছে প্রশ্বাস, আর নিঃশ্বাস মানে বের হয়ে গেল, এটা হচ্ছে নিঃশ্বাস। এখন তুমি প্রশ্বাস নিচ্ছ, অ্যালভিওলাসের মধ্যে চিন্তা করো, ভেতরে বাতাস ঢুকলো, তো বাইরে কিন্তু অক্সিজেন বেশ বেশি ছিল, এবং এ কারণে যখনই কিনা রক্তে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল, অক্সিজেন কমে গেল, তখনই তোমার বাইরে থেকে আবার অক্সিজেন দরকার হইলো। তাইলে যখন তুমি প্রশ্বাসের সময় ভেতরে বাতাস ঢুকাইলা, এই সময় বাইরে অক্সিজেন বেশি থাকবে, এবং সেটার মান কত? 104 মিলিমিটার অফ মার্কারি। ঠিক আছে, আর ভেতরের যে অক্সিজেন ভেসেলে বা রক্তের মধ্যে, সেটা হচ্ছে 40 মিলিমিটার মার্কারি। ওকে, এটা মনে রাখবা। আর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে মানটা কত? একটা 40 থাকবে আর এটা 46। তো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, রক্তের মধ্যে CO2 থাকে, কি হবে বলো তো? এই ক্ষেত্রে বেশি হবে না কম হবে? কার্বন ডাইঅক্সাইড বাইরে বেশি থাকবে নাকি ভেতরে বেশি থাকবে? এটা আমাকে বলো। প্রশ্বাসের বায়ু নিচ্ছ, ভেতরে বেশি নাকি বাইরে বেশি বলো? অবশ্যই ভেতরে ঢুকাচ্ছ। তো শ্বসনের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হলো, সেটা ব্লাডে আছে। তাহলে ব্লাডে কার্বন ডাইঅক্সাইড বেশি, পরিবেশের তুলনামূলক কম থাকবে। তাহলে এখানে বেশি থাকবে, ব্লাডে থাকবে 46 আর বাইরে থাকবে 40 মিলিমিটার মার্কারি। কত? 40। ঠিক আছে, 40 মিলেছে, কিন্তু ব্লাডে অক্সিজেন 40 আর ফুসফুসের বা অ্যালভিওলাসের বায়ুতে কার্বন ডাইঅক্সাইড 40, আর বাকি দুইটা তো উল্টাই। তাইলে প্রশ্বাসের সময় অ্যালভিওলাসে অক্সিজেন চাপ কত? 104 মিলিমিটার মার্কারি। খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা। এবং এই কার্বন ডাইঅক্সাইডের দুইটা মান কিন্তু আজমল স্যারের ছিল না, এই দুইটা একটু লিখে রাখো। 63তে আসো, মেরুদণ্ডের কোন অংশে 7টি কশেরুকা থাকে? এটা সবাই জানো যে কশেরুকা কয় টাইপের হয়? C, T,
এল এস সি 7 12 5 5 4 7 12 5 5 4। তো এই 5টা মিলে আবার একটা ফিউজড হয়ে একটা তৈরি হয়, এই 4টা মিলে আবার একটা হয়ে যায়। দেখো সি মানে সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরুকা, সংখ্যা কত 7। টি ফর থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা, সংখ্যা কত 12। এল ফর লাম্বার বা কোটিদেশীয় বা কোমরের কশেরুকা, সংখ্যা কত 5। আর এস ফর স্যাক্রাল, সি ফর ককিজিয়াল। স্যাক্রাল সেটা 5টা একসাথে মিলে স্যাক্রাম গঠন করে একটা হয়ে যায়, আর ককিজিয়ালও 4টা মিলে একটা হয়ে যায়। তাহলে 7টা কশেরুকা কই থাকে? এই যে সি বা সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় অঞ্চলে। তাহলে উত্তর কি হবে? ক হবে। ওকে, এরপর আসো পরের কোশ্চেনে। জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে কি বলে? বাহ্যিক যে বৈশিষ্ট্য তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ, এই যে আমাকে দেখতে পাচ্ছ, আমার হাইট, আমার চেহারা, যেটা দেখলে তুমি পরে আবার চিনতে পারবা, এই যে বৈশিষ্ট্য, এটাকে কি বলি? ফিনোটাইপ। আর আমার জিনের মধ্যে যেখানে লেখা আছে যে আমার চুল এরকম হবে, স্কিন টোন এরকম হবে, হাইট এমন হবে, জিন ডিটারমাইন, জিনের যে স্ট্রাকচার সেটাকে আমরা জিনোটাইপ বলি। তাহলে জিনের বৈশিষ্ট্য জিনোটাইপ, বাইরে থেকে যেটা দেখতে পাও সেটা ফিনোটাইপ। তাহলে বাহ্যিক বৈশিষ্ট্য কি হবে বলতো? ফিনোটাইপ হবে। কিন্তু উত্তর এখানে গ হবে। ঠিক আছে, ফিনোটাইপ। ওকে, পরের পেজে আসো। মানবদেহের নিষ্ক্রিয় অঙ্গ কোনটা? নিষ্ক্রিয় অঙ্গের সংজ্ঞা জানতে হবে আমাদের আগে। নিষ্ক্রিয় অঙ্গের সংজ্ঞা কি? কয়জন আছেন আপনারা? 36। ওকে, হ্যাঁ। থোরাসিক 12টা থাকে রে, থোরাসিক 7টা থাকে না। থোরাসিক এই বুকের বক্ষপিঞ্জরের সাথে যুক্ত থাকে এবং তার সংখ্যা কত বলতো? 12টা। আচ্ছা, আমাদের পাঁজর কয়টা থাকে? 12 জোড়া। তো 12 জোড়া পেছনে একটা একটা কশেরুকার সাথে যুক্ত হয়, এই জন্য 12টা থাকে। আচ্ছা, ফিনোটাইপ বলতেছো। এরপর হচ্ছে দেখো নিষ্ক্রিয় অঙ্গের সংজ্ঞা কি? নিষ্ক্রিয় অঙ্গ মানে হচ্ছে যে জিনিসটা আছে বাট কোনো কাজে লাগে না। এমন না যে জিনিসটা হারাই গেছে তাই নিষ্ক্রিয় বলতেছি, জিনিসটা আছে বাট কাজে লাগে না। যেমন হচ্ছে অ্যাপেন্ডিক্সের কথা বলতে পারো, যদিও অ্যাপেন্ডিক্সের কাজ আছে, পরবর্তীতে বিজ্ঞানীরা আবিষ্কার করছে, বাট একটা টাইমে বলা হইতো যে অ্যাপেন্ডিক্স একটা নিষ্ক্রিয় অঙ্গ। কেন? কারণ অ্যাপারেন্টলি মনে হইতো যে ওর কোনো কাজ নাই। তাহলে যে অঙ্গ আছে বাট কাজ নাই, সেই অঙ্গকে আমরা কি বলি? নিষ্ক্রিয় অঙ্গ। তো এরকম কোন অঙ্গ আমাদের আছে বলতো? কানের পেশি। তুমি কান নাড়াইতে পারো? পারো না, সেই ম্যাসেলের কোনো কাজ নাই। তো একটা হচ্ছে কানের পেশি, আর একটা দেখো লোম। আমাদের গায়ের লোমের কোনো কাজ আছে? বিড়াল, কুকুর, ওদের লোম ধুলাবালি থেকে ওদেরকে রক্ষা করে, ঠান্ডা থেকে রক্ষা করে। বাট মানুষের ক্ষেত্রে গায়ের লোম দিয়ে কোনো কাজ হয়? কাজ হয় না। এখন সে ছোট হয়ে গেছে এবং কাজের নাই। তাহলে গায়ের লোম একটা। আক্কেল দাঁত, আমাদের আক্কেল দাঁতের কোনো কাজ আছে? কোনো কাজ নেই। খাবার যত চিবাইতে চাও আক্কেল দাঁত পর্যন্ত পৌঁছায় না। বাইট করে দেখো, ওই পেছনে আক্কেল দাঁতের দুইটার মাঝখানে ফাঁকা জায়গা থাকে। সো আক্কেল দাঁতের কোনো কাজ নেই। কানের পেশি তো অলরেডি বললাম। অ্যাপেন্ডিক্স আছে, চোখের নিকটিটেটিং মেমব্রেন আছে। তাহলে নিষ্ক্রিয় অঙ্গ কোনটা হবে? সবগুলোই কিন্তু হবে। ঠিক আছে, আছে বাট কাজ নেই, সেগুলো নিষ্ক্রিয় অঙ্গ। এরপর দেখো অ্যানেলিডার রেচন অঙ্গ কোনটা? আর্থ্রোপোডা অলরেডি বলছি, মালপিজিয়ান নালিকা। অ্যানেলিডার ক্ষেত্রে কি হবে বলতো? এটা অ্যানেলিডার ক্ষেত্রে কিন্তু নেফ্রিডিয়া। এটাও কিন্তু দেখো মিল আছে। মানুষের রেচন অঙ্গের এককে নেফ্রন বলা হয়, আর এটা হচ্ছে নেফ্রিডিয়া, লাইক নেফ্রন বাট নট নেফ্রন। তাইলে অ্যানেলিডার নেফ্রিডিয়া নামে মিল আছে না? অ্যানেলিডা নেফ্রিডিয়া। আচ্ছা, এরপর আসো 67তে। পেরিহিমাল তন্ত্র কোন পর্বে প্রাণীতে দেখা যায়? একটা পর্ব আছে খুবই অদ্ভুত, যার কোনো রক্ত সংবহন তন্ত্র নাই, আলাদা রেচন তন্ত্র নাই। তাইলে চলে কি দিয়ে? তার চলে হচ্ছে পানি সংবহন তন্ত্র, হিমাল ও পেরিহিমাল তন্ত্র দিয়ে। সেটা কি বলতো? পানির মধ্যে কে থাকে? সবাই সামুদ্রিক। এরকম একটা পর্ব আছে একাইনোডারমাটা। তাহলে একাইনোডারমাটার ক্ষেত্রে রক্ত সংবহন তন্ত্র নাই, পানি সংবহন তন্ত্র আছে, এবং সেখানটাতে রক্ত সংবহন তন্ত্রের বিকল্প হিসেবে পানি সংবহন তন্ত্র, হিমাল আর পেরিহিমাল তন্ত্র এগুলা কাজ করে। তাহলে হিমাল এবং পেরিহিমাল কাদের ক্ষেত্রে আছে? একাইনোডারমাটা। একাইনোডারমাটা মানে কি বলতো? একাইনোস মানে কাঁটা, আর ডারমা মানে স্কিন। যার স্কিনে প্রচুর কাঁটা থাকে তাকে একাইনোডারমাটা বলে। এবং তারা মাছ, দেন হচ্ছে ওই গোত্রের অন্য কোনো প্রাণী যদি দেখো তাহলে বুঝবা কাঁটাটা কত বেশি থাকে। তারা মাছ এবার ধরে নিয়ে আসছিল কারা জানি অনেকগুলা। ও, আমরা যে ট্যুরে গেলাম অনেকগুলা তারা মাছ ধরে নিয়ে আসছিল, যদি ওটা রেখে দেওয়া যায় না পচে গন্ধ হয়ে যায়। এবার দেখো হাইড্রার দ্রুতগতির চলনের নামকে অলরেডি বললাম। দ্রুতগতিতে কিভাবে চলবে? দৌড়ায়। হ্যাঁ, এবং হাইড্রার ক্ষেত্রে দৌড়ানোকে আমরা ডিগবাজি বলবো। দ্রুত যাবে বাট পথ কম। তাহলে দ্রুতগতির চলনের নাম কি হবে? সমারসল্টিং বা ডিগবাজি। এটা কিন্তু সমারসল্টিং হবে। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো নিম্নের কোনটি ঘাসফড়িংয়ের মস্তকের অংশটা অলরেডি আমরা বলে ফেলছি। মস্তকের মধ্যে ল্যাসেনিয়া, জেনা, কক্সা, ট্রোকেন্টার কোনটা ছিল? জেনা ছিল। এই যে দুই পাশে জেনা ছিল, আর বাকিগুলো দেখো পায়ের অংশ। ল্যাসেনিয়া এটা হচ্ছে ম্যাক্সিলার অংশ, কক্সা পায়ের অংশ, ট্রোকেন্টার পায়ের অংশ। এখানে জেনা হবে। এরপর যশোর বোর্ডে আসো। কোন প্রাণীতে অডিও ক্লিভেজ ঘটে? এটাও অলরেডি আমরা দেখে ফেলছি। অডিও ক্লিভেজ করেছিল
মোলাস্কা এবং অ্যানিলিডাতে। তাইলে এখানে দেখো মোলাস্কা এবং অ্যানিলিডা, সরি অরিও না, সরপিল। সরপিল, এই যে দেখো এই দুটো জিনিস আমার ঝামেলা লাগে, অরিও এবং সরপিল। সরপিল মানে কিন্তু পেঁচায় পেঁচায়, আর অরিও মানে তুমি যেভাবেই কাটবা না কেন একই রকম স্লাইস, কেকের মতো হবে। তো এখানে অরিও বললে একটু আগেই আমি বলছিলাম আর্থ্রোপোডার ক্ষেত্রে দেখা যায়, তাহলে আর্থ্রোপোডার কি আছে, ঘাস ফড়িং। এখানে উত্তর কিন্তু ঘাস ফড়িং হবে। আর আমি যেটা বলছিলাম মলাস্কা অ্যানিলিডা, ওটা সরপিল ক্লিভেজ দেখা যায়। দুটো জিনিস আলাদা, আমার নিজেরই দেখো গুলাই যাচ্ছে, গুলাই ফেলতেছে। তাইলে এই জিনিসগুলো কিন্তু বেশি সাবধানতার সাথে দেখবা। আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন দেখো, উদ্দীপক কি বলছে, শফিক সাহেবের রক্তাল্পতা সমস্যার জন্য ডাক্তার রক্ত পরীক্ষা করে বললেন আপনার ভাগ্য ভালো, আপনি যে কোনো সুস্থ লোকের রক্ত নিতে পারবেন। তাহলে সবার জিনিস নিতে পারবে, দিতে পারবে না। তাহলে যে একটা কিপটা আছে বলো তো, তাহলে তার কোন গ্রুপের রক্ত ছিল বলো, এ বি, এ বি ও কোনটা? তাহলে কিপটাকে এ বি গ্রুপ, কিন্তু কিপটা। তাহলে এখানে উত্তর কি হবে, এ বি। ওকে। আর ডোনার বললে বা সবাইকে রক্ত দিতে পারবে বললে কি হইতো, ও হইতো। আর এটা ভালো কথা কি, ডাক্তার কি বলছে যে ভাগ্য ভালো যে সবার রক্ত নিতে পারবেন। নিতে পারা ভালো না দিতে পারা ভালো, যাই হোক সেটা ব্যাপার না। এরপর দেখো উদ্দীপকে উল্লেখিত সমস্যা কোন উপাদান কমে গেলে হয়, বলছে যে রক্তাল্পতা সমস্যা হয়েছে। তো রক্তাল্পতা সমস্যা কি কারণে হয়, দেখো আমরা অ্যানিমিয়া বা রক্তাল্পতা যখন বলি তখন বুঝি যে রক্ত কমে গেছে, আসলে কি রক্ত কমে না, রক্ত কমে না, রক্তের মধ্যে যে আরবিসি ছিল, হিমোগ্লোবিন ছিল, সেটা কমে যায়। হইতে পারে হিমোগ্লোবিন কমে গেছে, আরবিসির সংখ্যায় কমে গেছে, দুই কারণে হইতে পারে। তো এখানে উল্লেখিত সমস্যা কি জন্য হয়েছে, তাইলে লোহিত রক্তকণিকা কমে যাওয়ার কারণে। ঠিক আছে, রক্ত অল্পতা মানে এই না যে রক্তের ভলিউম কমে গেছে, রক্তের ভলিউম কমে যাওয়াকে আমরা শক বলি। শক মানে আবার কারেন্টের শক খাওয়া না, কিন্তু শক মানে ভলিউম কমে যাওয়া। আর হিমোগ্লোবিন কমে যাওয়া বা আরবিসি কমে যাওয়াকে আমরা অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা বলি। এরপর আসো কোন এনজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে, এটা খুবই ইম্পর্টেন্ট। ফেসবুকে মাঝে একটা রিল নাকি কি দেখতেছিলাম যে কাটতে কাটতে সুন্দর হন, কিভাবে? তার কারণ হচ্ছে এই যে লাইসোজাইম দেখতেছো, লাইসোজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে। এবং লাইসোজাইম কই কই থাকে, নাকের পানি, চোখের পানি, মুখের পানি, তিন জায়গাতেই লাইসোজাইম থাকে। নাকের পানি, চোখের পানি, মুখের পানি। চোখের পানি কাঁদবা, মুখ দিয়ে গড়ায় গড়ায় করবে, আবার সুন্দর করে একটু মুখে মেখে দিবা, যত ব্যাকটেরিয়া আছে মারা যাবে। তাইলে কোন এনজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে, লাইসোজাইম, মনে রাখো। ঠিক আছে, মুখে লালাও আছে, এই জন্য দেখবো যে কেটে গেলে বলি যে লালা লাগাও, মুখের মধ্যে অনেকে আবার কোথাও কেটে গেলে বা কিছু হইলে, একটু ইনফেকশন হলে লালা লাগে অনেক জায়গাতে। নাকের পানি কেউ লাগে না, যাই হোক। তাহলে নাকের পানি, চোখের পানি, মুখের পানি লাইসোজাইম আছে, এবং এই লাইসোজাইম কি করে, এনজাইম ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এরপর আসো ঘাস ফড়িং এর মধ্য অন্ত্রের অন্তঃপ্রাচীর কোনটি দ্বারা তৈরি? তো মধ্য অন্ত্রের অন্তঃপ্রাচীর কি দ্বারা তৈরি, পেরিট্রফিক পর্দা। ট্রফিক শব্দটার অর্থ তোমরা জানো, ট্রফিক মানে কিন্তু পুষ্টি, ট্রফিক লেয়ার বা ট্রফিক শব্দটা শুনছো, ট্রফিক মানে পুষ্টি, আর পেরি মানে চারদিকে, পেরিকার্ডিয়াম। পেরি শব্দের অর্থ হচ্ছে চারদিকে, তাইলে পেরিট্রফিক মানে পুষ্টির চারিদিকে। মনে করো এই মধ্য অন্ত্র, মাঝখানে পুষ্টি বা খাবার আছে, তো এর চারিদিকের যে পর্দা, এটাকেই পুষ্টির চারিদিকের পর্দা বলতে পারি বা পেরিট্রফিক পর্দা বলতে পারি। তাইলে মধ্য অন্ত্রের অন্তঃপ্রাচীর কি দিয়ে তৈরি, পেরিট্রফিক পর্দা দিয়ে তৈরি, দেখবা। এরপরে আসো 75, কোন প্রাণীতে টটিপটেন্ট ধরনের কোষ থাকে? টটিপটেন্ট মনে আছে, টটিপটেন্ট শব্দটা, টটি মানে হচ্ছে টোটাল, আর পোটেন্ট মানে শক্তিশালী, স্ট্রং। তাইলে যে কোষের সব টাইপের, টোটাল অল টাইপের কোষ তৈরি করার স্ট্রেংথ বা শক্তি আছে, তাকে আমরা টটিপটেন্ট সেল বলবো। এরকম সেলের এক্সাম্পল বলতে পারো, একটা হচ্ছে স্টেম সেল, যেটা ভ্রূণীয় কোষে থাকে, আরো কিছু কিছু জায়গাতে, যেমন হচ্ছে কিডনিতে কিছু থাকে, কিছু লিভারে থাকে, ব্রেইনে কিছু থাকে। আর যদি তুমি অন্য প্রাণীর কথা চিন্তা করো, প্রথমে কার কথা আসবে, হাইড্রার কথা, যার ইন্টারস্টিশিয়াল কোষ যেটা ছিল সেটাও কিন্তু টটিপটেন্ট ছিল। তাইলে টটিপটেন্ট কোষ আর কোথায় দেখতে পাবা, হাইড্রাতে। ঠিক আছে, তাহলে এখানে উত্তর কি হবে, গ হবে কিন্তু। ওকে, এরপর পরের কোশ্চেনে আসো, ঘাস ফড়িং এ হেপাটিক সিকা কয়টা থাকে? ঘাস ফড়িং এ হেপাটিক সিকা, এটা অন্ত্রের প্রাচীর থেকে বের হয় এবং এরকম প্রবর্ধন, এরকম দেখবো উপরের দিকে 3টা আঁকানো আছে এক সাইডে, নিচের দিকে 3টা, ঠিক অপর সাইড কিন্তু এরকম আরো 3টা আছে। তাহলে এক সাইডে 6টা, আরেক সাইডে 6টা, টোটাল 12টা থাকে বা 6 জোড়া থাকে। তাহলে হেপাটিক সিকা কয়টা, 12টা বা 6 জোড়া। ঠিক আছে, আচ্ছা। এরপর 77 আসো, প্রাণীর টিস্যু রসে কোন উপাদান থাকলে হাইড্রা তাকে শিকার করে? হাইড্রা কাকে খাবে বলো,
বিড়ালের দেখবা মাঝে মধ্যে মাছের গন্ধ পাইলে দৌড়ে চলে গেছে খাওয়ার জন্য। সারাদিন সবজি কাটো, ধোও, ফল টল কাটো, ও যাবে না খাইতে, ও কিন্তু গন্ধ বুঝে। হাইড্রা ওরকম গন্ধ শুকে বুঝতে পারে কোন খাবারটা তার খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না। তো গ্লুটাথিয়ন নামে একটা জিনিসের নাম শুনছে না, গ্লুটাথিয়ন, এটা খুবই পটেন্ট একটা অ্যান্টিঅক্সিডেন্ট, আমাদের রক্তের বিভিন্ন ফ্রি রেডিক্যালকে ধ্বংস করে এবং এখন রং ফর্সাকারী হিসেবে এই জিনিসটা ব্যবহার করা হয়। ওটা অ্যাকচুয়ালি ব্লাডের টক্সিক পদার্থ নষ্ট করে দেয় এবং টক্সিক ইফেক্টের কারণে স্কিন যে ড্যামেজ বা অন্য কোনো অর্গানের ড্যামেজ কমে, এটা হচ্ছে মেকানিজম। যাই হোক, তো হাইড্রা অ্যাকচুয়ালি যদি কোথাও গ্লুটাথিয়নের গন্ধ পায় সেখানেই ছুটে যায়, ও গ্লুটাথিয়ন ভালোবাসে। তাহলে হাইড্রা কাকে শিকার করবে? যার মধ্যে গ্লুটাথিয়ন আছে। ঠিক আছে, তাহলে যে মহিলারা গ্লুটাথিয়ন থেরাপি নিচ্ছে বা ডিরেক্ট টপিক্যাল গ্লুটাথিয়ন ইউজ করে ফেসের মধ্যে, বডিতে, তারা কিন্তু পানিতে গেলে খবর আছে, হাইড্রা তাদের খাইয়া ফেলবে। আচ্ছা, হাইড্রা খেয়ে ফেলবে মানে কি? হাইড্রার সাইজ জানো কতটুক হয় বলো তো? হাইড্রা কতটুক হয়? হাইড্রার মানুষ গিলে খাইতে পারবে? ইয়াস, গ্লুটাথিয়ন। আচ্ছা, এরপর আসো পরের প্রশ্ন, কোন প্রাণীর বিপ্রতীপ রূপান্তর ঘটে? বিপ্রতীপ মানে উল্টা রূপান্তর। সাধারণ ক্ষেত্রে কি হয় যে একটা বাচ্চা প্রথমে সে হাঁটতে পারবে না বা হচ্ছে কথা বলতে পারবে না, আস্তে আস্তে হাঁটতে শিখবে, কথা বলতে শিখবে, দৌড়াইতে শিখবে, পড়াশোনা শিখবে, এটাকে আমরা সাধারণত নর্মাল রূপান্তর বলি। কিন্তু কিছু প্রাণীর ক্ষেত্রে প্রথমে সে হাঁটতে পারতো, চলতে পারতো, একটা সময় যে স্থবির হয়ে যাবে, এটাকে বলি বিপ্রতীপ রূপান্তর। এটা কোথায় দেখা যায় বলতো? অ্যাসিডিয়াসিয়া যে উপপর্বটা আছে, এখানে আমরা এরকম রূপান্তর দেখতে পাই। প্রথমে অ্যাসিডিয়া গোত্রে যারা আছে সবাই চলনক্ষম ছিল, সবাই অ্যাক্টিভ ছিল, উন্নত ছিল, পরে যে তারা নিশ্চল হয়ে গেছে, আর কাজ টাজ করতে পারে না, উল্টা রূপান্তর। এটা কই দেখা যায়? অ্যাসিডিয়া মেন্টুলা বা অ্যাসিডিয়া গোত্রে, অ্যাসিডিয়াসিয়া গোত্রে। ঠিক আছে, এরপরে আসো ৭৯তে ট্রাবেকুলি কোথায় পাওয়া যায়? ট্রাবেকুলি মানে ব্যবধায়ক পর্দা। তো লাঙের ক্ষেত্রে দেখবা যে এরকম একটা অঞ্চল, এরকম একটা অঞ্চল, আলাদা আলাদা করে বিভিন্ন পর্দা দিয়ে এক একটা জোন ভাগ করা আছে। তো মাঝখানের এই যে পর্দা, এগুলোকেই বলা হয় ট্রাবেকুলি পর্দা বা ট্রাবেকুলি। ট্রাবেকুলি মানেই পর্দা। তাহলে এটা কই পাওয়া যাবে? ফুসফুসে পাওয়া যাবে। ঠিক আছে, এবং ট্রাবেকুলির একটা গুরুত্ব আছে। নিউমোনিয়া বা টিবি, দেখবা যে নিউমোনিয়া টিবির ক্ষেত্রে অনেক সময় অপারেশন করা হয় এবং লাঙের একটা পোর্শন কেটে ফেলে দেওয়া হয়। কেটে ফেলে দিলে কি হবে? অন্য পোর্শনগুলো কিন্তু ইনফেক্টেড থাকবে। মানে জিনিসটা এমন, নর্মাল ক্ষেত্রে যদি কোনো পর্দা না থাকতো, এখানে ইনফেকশন হলে পুরো লাঙে ছড়াই যেত, বাট পর্দা থাকার কারণে পুরো অংশে ছড়ায় না, জাস্ট ফিক্সড একটা পোর্শনে থাকে। তো সার্জারির যে আউটকাম সেটা অনেক ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, পরের পেজে আসো। আর কত বাকি? ল্যাটিমেরিয়া মাছের কোন ধরনের আইস পাওয়া যায়? ল্যাটিমেরিয়া কলামনি, এই যে মাছটা, এটা কিন্তু স্যারকোপটেরিজি, পেশিবহুল, মাংসের পেশিবহুল মাছ। তো মাংসর পেশিবহুল যে খুবই খুবই রেয়ার মাছগুলা, এই ক্ষেত্রে একটা টাইপের আইস তুমি পাবা, সেটা কি? গ্যাং আকারে থাকবে তারা, গ্যানোয়েড আইস। ঠিক আছে, ল্যাটিমেরিয়া কলামনি মাছে তাইলে আমরা কি আইস পাবো? গ্যানোয়েড, এবং এটা সকল স্যারকোপটেরিজের ক্ষেত্রে তুমি পাবা গ্যানোয়েড। এরপর আসো বরিশাল বোর্ড, এই হচ্ছে লাস্ট বোর্ড। কোনটা মাছ বলো? চিংড়ি কি মাছ না আর্থপোডা? ভেটকি কি মাছ? হ্যাঁ, ভেটকি লোনা পানির একটা মাছ। এরপর তারা মাছ, তারা কি মাছ? না, সেখানে নুডাল। জেলিফিশ, ও কিন্তু কিসের মধ্যে পড়ে? নিডারিয়া। তাইলে এখানে দেখো, মাছ আমরা সবগুলোকে বলছি এটা মাছ, এটা ফিশ, এটা মাছ, কিন্তু অ্যাকচুয়ালি মাছ শুধু ভেটকি, বাকি সবাই কিন্তু মাছ না। নাম ভেটকা হইলে কি হয়েছে? এই বেটাই কেবল মাছ, আর বাকি সবাই অন্য অন্য গোত্রের, অন্য অন্য পর্বের। আচ্ছা, এরপর আমরা পরের পেজে যাই। কি বলছে পরের পেজে? পরিফেরা পর্বের প্রাণীদের কোন কোষটি ফ্লাজেলা যুক্ত? তো ফ্লাজেলা যুক্ত পরিফেরা একটা কোষ আছে, সেটার নাম কি? কুয়ানোসাইট, কুয়ানা কন্টেইনিং কোষ। সাইট মানে কোষ। তাইলে পরিফেরা গোত্রে কারা কোন কোষ ফ্লাজেলা ধারণ করবে? কুয়ানোসাইট। ঠিক আছে, এরপর আসো 83তে রুই মাছের হৃৎপিণ্ডে কোন কপাটিকা বিদ্যমান? তো রুই মাছের হৃৎপিণ্ডের কথা তুমি যদি চিন্তা করো, ভাল্ব কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি তিনটা বলো, বাট প্রকোষ্ঠ কয়টা থাকে? উপপ্রকোষ্ঠ দুইটা থাকে, বাট প্রকোষ্ঠ কিন্তু মেইন প্রকোষ্ঠ দুইটা থাকে। একটা হচ্ছে অ্যাট্রিয়াম এবং সামনে যে ভেন্ট্রিকল। তাইলে মূল কপাটিকা বলতে গেলে এখানে একটা কপাটিকা থাকে, সেটা হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার বা এভি কাস্প। আচ্ছা, যাই হোক, এভি বলি। এখন ব্যাপার হচ্ছে যে তুমি দেখতে পাচ্ছ অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে আছে, তো বলে তুমি অ্যাট্রিও ভেন্ট্রিকুলার বলছো। যদি জিনিসটা এমন হইতো যে মনে করো এরকম আছে, সেক্ষেত্রে এই যেটা, এটা অ্যাট্রিয়াম, এটা অ্যাট্রিয়াম, এটা ভেন্ট্রিকল, এটা ভেন্ট্রিকল। অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলের মাঝখানে এটাকে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার বলতাম। অ্যাট্রিয়াম অ্যাট্রিয়ামের মাঝখানে যদি থাকতো তাহলে অ্যাট্রিও অ্যাট্রিয়াল বলতাম। ভেন্ট্রিকল ভেন্ট্রিকলের মাঝখানে থাকলে ভেন্ট্রিকো ভেন্ট্রিকল বলতাম। তো যেহেতু ওদের চেম্বার জাস্ট এক সেট করে, মানুষের মতো তো জোড়া চেম্বার নাই, এজন্য আমরা এখানে জাস্ট কিছুই না, ফিগারটা মনে রাখলে পারবো যে কি ধরনের কপাটিকা থাকবে,
অ্যাট্রিওভেন্ট্রিকুলার বা অলিন্দ নিলয় কপাটিকা। ঠিক আছে, তাহলে এখানে উত্তর কি হবে? ক, অলিন্দ নিলয়। আন্তঃনিলয় মানে কি? দুইটা নিলয়ের মাঝখানে, এখানে অলিন্দ মানে দুইটা অলিন্দের মাঝখানে, বাট এগুলো তো এই টাইপের না। আর বাল্ব অলিন্দ, এটা তো আসলে অলিন্দ এবং বাল্ব উপরে থাকে, তাহলে এর সাথে এর কোনো কানেকশন নাই, বুঝছো? তিনটা কপাটিকাই দেখিও, বাট এই কপাটিকাই মেইন, কারণ মেইন চেম্বার কিন্তু দুইটা। তোকে আমি যদি বলি বলো তো রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা, তুমি 4টা বলবা না, বাকি দুইটা তোমার উপপ্রকোষ্ঠ আর মেইন প্রকোষ্ঠ অলিন্দ নিলয়। আচ্ছা, এরপর আসো হাইড্রার দেহে কোন ধরনের সংরক্ষিত কোষ থাকে? অলরেডি আমরা বলে ফেলছি যে হাইড্রার দেহে টটিপোটেন্ট একটা কোষ থাকে, তার নাম কি? ইন্টারস্টিশিয়াল কোষ। টটিপোটেন্ট কেন? যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে, এটাকে আবার সংরক্ষিত কোষ বলা হয়। কেন? কোন একটা জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে মনে করো কিছু কোষ নষ্ট হয়ে গেল, ইন্টারস্টিশিয়াল কোষ যে সেই কোষে রূপান্তরিত হয় সেই ক্ষয়টা পূরণ করে দেয়, এজন্য একে সংরক্ষিত কোষও বলা হয়। সব কাজের জন্য এটা সংরক্ষিত অবস্থায় আছে। তাহলে টটিপোটেন্ট কোষ এটা অ্যাকচুয়ালি যে ইন্টারস্টিশিয়াল কোষ আছে তার কিন্তু আরেক নাম, বা এটাকে সংরক্ষিত কোষ বলতেছি আমরা। আচ্ছা, এরপর পরের পেজে আসো। ঘাসফড়িং এর প্রধান শ্রবণ অঙ্গ কোন খণ্ডকে থাকে? তো ঘাসফড়িং এর শ্বাসরন্ধ্র কোথায় থাকে এটা জানতে হবে। দেন এই যে শ্রবণ অঙ্গ যেটাতে ঘাসফড়িং শোনা, তো মানুষের মতো কান নেই, তাহলে সেটা কোথায় থাকে জানতে হবে। তো প্রথম হচ্ছে শ্বাসরন্ধ্র, কয়টা থাকে? 10 জোড়া। তো এটা বক্ষখণ্ডক 3টা থাকে আর উদরখণ্ডক 11টা থাকে। প্রথম বক্ষখণ্ডক 3টার মধ্যে প্রথম 2টাতে 2 জোড়া থাকবে, আর উদরের যে 11টা খণ্ডক আছে তার প্রথম 8টাতে থাকবে। ঠিক আছে, তাহলে কি বললাম? প্রথমে শ্বাসরন্ধ্র টোটাল কয়টা আছে? 10টা, যার মধ্যে 2 সেট থাকে বক্ষে আর উদরে থাকে আর 8 সেট। ঠিক আছে, 10 জোড়া 20টা। আর যেটা হচ্ছে টিম্প্যানিক অঙ্গ বা শ্রবণ অঙ্গ, এটা মাত্র 1 জোড়া থাকে এবং কই থাকে? উদরের প্রথম খণ্ডে। এটা মনে রাখার ইজি না, উদরের প্রথম খণ্ডে শ্রবণ অঙ্গ থাকে এবং ওই শ্রবণ অঙ্গকে ঢেকে টিম্প্যানিক মেমব্রেন থাকে বাইরের দিকে। তাহলে এটা কই থাকবে? প্রথম উদরীয় খণ্ডকে, প্রথম উদরীয় খণ্ডকে। ঠিক আছে, ওকে, উত্তর কি হবে? উত্তর কিন্তু গ হবে। এরপর আসো পরের কোশ্চেন। অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয় কোন অংশে? এটা সবাই জানো, একটু আগেই দেখাচ্ছিলাম এভাবে করে একটা ছবি আঁকায়, যে ভেতরে অক্সিজেন চলে আসছে এবং এই ভেসেলের মধ্যে কিছু কার্বন ডাইঅক্সাইড আসছে, কিছু অক্সিজেন আছে, এক্সচেঞ্জ হবে। তাহলে এই যে ডিমের মধ্যে একটা জিনিস আঁকাইলাম, এটা কি? এটা কিন্তু আসলে অ্যালভিওলাস। তাহলে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময় কই হবে? অ্যালভিওলাসের মধ্যে হবে। ওকে, এরপর আসো। হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয় কোনটাকে? পেসমেকার, পেস মানে গতি, মেকার মানে সৃষ্টিকারী। তো হৃৎপিণ্ডের যে স্পন্দন বা সংকোচন প্রসারণ, এটা সূচনা করে কে? এটা কিন্তু সাইনোয়াট্রিয়াল নোড থেকে যে ডিসচার্জ তৈরি হয় সেখান থেকে শুরু হয়। তো এই জন্য সাইনোয়াট্রিয়াল নোডকে বলা হয় পেসমেকার। তাহলে পেসমেকার সবাই আসলে কাজ করতেছে না। তুমি বলতে পারো যে আপু কাল এভিএনকে কেন বললা না, বান্ডেল অফিসকে কেন বললা না? তো এখানটাতে সাইনোয়াট্রিয়াল নোড তৈরি করতেছে স্পন্দনটা, আর বাকিগুলো জাস্ট পথের মতো ওটাকে সার্কুলেট করে পাঠিয়ে দিচ্ছে, দূরে দূরে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এই জন্যই এসএনকে কি বলা হয়? এটাকে পেসমেকার বলা হয়। এখন যদি তুমি আমাকে বলো যে তাইলে যখন এভিএন এটাকে কেন সংরক্ষিত পেসমেকার বলতেছো? দেখো, যখন হচ্ছে সাইনোয়াট্রিয়াল নোড কাজ করবে না তখন তো স্পন্দন তৈরি করতে হবে, না তো মারা যাবে মানুষটা, তখন এভিএনটা কাজ করে এবং এই জন্য এটাকে সংরক্ষিত বলা হয়। সংরক্ষিত মানে কি? সংরক্ষিত অর্থ মানে এটাকে আমি সঞ্চয় করে রাখছি, যখন দরকার হবে কাজে লাগাবো, সবসময় কাজে লাগাবো না। ঠিক আছে, সো সাইনোয়াট্রিয়াল নোড এটা পেসমেকার আর এভিএন হচ্ছে প্রিজার্ভড বা রিজার্ভড পেসমেকার। এরপর আসো, স্তন্যপায়ী যুগ বলা হয় কোনটাকে? এই জিনিসটা একটু জানতে হবে, কোনটা স্তন্যপায়ী যুগ, কোনটা মাছের যুগ, কোনটা সরীসৃপের যুগ, এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু জানতে হবে। বলো তো দেখি কে কি কি জানো? শেষ হয় না কেন এই জিনিস? বলো দেখি। তো যেটা হচ্ছে স্তন্যপায়ীর যুগ, মানে তুমি মানুষের ক্ষেত্রে বলতে পারো, অন্য স্তন্যপায়ীর কথা বলতে পারো। তো স্তন্যপায়ীর যুগ বলা হয়, শশা দিয়ে মনে রাখবা, সিনোজয়িক। সতে স্তন্যপায়ী, সতে সিনোজয়িক, সিনোজয়িককে বলা হয় স্তন্যপায়ীর যুগ। ঠিক আছে, মাছেরটা একটু মনে রাখবা, মাছের যুগ বলা হয় কাকে? ডেভোনিয়ানকে বলা হয় মাছের যুগ, ডেভোনিয়ান। ঠিক আছে, আর একটা হচ্ছে সরীসৃপ। সরীসৃপের যুগ কাকে বলা হয়? সরীসৃপের যুগ বলা হয় মেসোজয়িককে। সরীসৃপ মাছ খেয়ে থাকে, এই জন্য এই হচ্ছে মেসোজয়িকের। হ্যাঁ,
স দিয়ে লিখলেও সমস্যা নেই। তাইলে সিনোজয়িক স্তন্যপায়ী যুগ, মাছের যুগ ডেভোনিয়ান, ডেভিল ফিশ মনে রাখবা। আর সরীসৃপ মাছ খেয়ে বাঁচে, এই জন্য মেসোজয়িককে বলা হয় সরীসৃপের যুগ। তাহলে স্তন্যপায়ী কি হবে? সিনোজয়িক। ওকে, ঠিক আছে, কেউ বলো না কেন কথাটা? তো মেসোজয়িক, ডেভোনিয়ান। আচ্ছা, ডেভোনিয়ান বা ডেভোনিয়ান যেটা বলো না কেন সমস্যা নেই। মেসোজয়িক এইটা কি হবে বলো তো? স্তন্যপায়ী যুগ কোনটা, মেসোজয়িক নাকি সিনোজয়িক? স্তন্যপায়ী কিন্তু সিনোজয়িক হবে। আচ্ছা, এরপর আসো, আমি জানি না তোমরা কোনটার উত্তর দিচ্ছ। তারপরে এটা কিন্তু সিনোজয়িক হবে এবং এই টাইপের প্রশ্নে প্রচুর ঝামেলা লাগে। সবকিছু দেখার দরকার নেই, কিছু স্পেসিফিক জিনিস দেখবা যেগুলো তোমার সাথে পরিচিত। ডাইনোসর, ডাইনোসর রিলেটেড যে ঘটনাগুলো আছে, কোন যুগটাকে কিসের যুগ বলা হয়, মানুষ কবে আসলো, কবে বিস্তার হইলো, কবে আধুনিক মানুষ আসলো, এই সিকোয়েন্সটা একটু দেখতে হবে। যেগুলো পরিচিত আমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপর আসো, কোন রোগটিকে রাজকীয় রোগ বলা হয় বলো তো? কাকে রাজকীয় রোগ বলা হয়? হিমোফিলিয়াকে রাজকীয় রোগ বলা হয়। কেন? কারণ ব্রিটেনের যে রাজ পরিবার তাদের মধ্যেই প্রথম এই রোগটা ধরা পড়ে। হিমোফিলিয়া রোগ ব্রিটেনের রাজ পরিবার, রানী ভিক্টোরিয়া, ওদের মধ্যে রোগগুলো ছিল, এই জন্য এটাকে রাজকীয় রোগ বলা হয়। পরবর্তীতে অনেকের মধ্যে সার্কুলেট হয়েছে তাদের থেকে, বাট ইনিশিয়ালি যেহেতু সূচনা রাজ পরিবার থেকে, এই জন্য এটাকে রাজকীয় রোগ বলে। বুঝছো? এরপর আসো, প্যাটেলা কোথাকার অস্থি বলো তো? প্যাটেলা, প্যাটেলা কই থাকে? এই যে হাঁটুর যে আছে, হাঁটুর জয়েন্টটা, হাঁটু যেটা, সেখানে একটা বলের মতো আছে, হাঁটুর যে বল, ওইটাই কিন্তু প্যাটেলা। সামনের দিকে একটা বলের মতো হাত দিয়ে দেখো ধরতে পারবো, ওটাই প্যাটেলা। তাইলে এটা কিসের অংশ? একটু আগেই বলছিলাম, হাতকে প্রাণীর ক্ষেত্রে কি বলে? অগ্রপদ, আর পাকে পশ্চাৎপদ। তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি পা বা পশ্চাৎপদের অংশ। প্যাটেলা কিসের অংশ? এটা পশ্চাৎপদের অংশ। এবং তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করছিলাম, বলতো যে টেন্ডন থেকে কি কি অস্থি তৈরি হয়? টেন্ডন থেকে যেসব অস্থি তৈরি হয় তাদেরকে সিসাময়েড বোন বলে, সিসাময়েড বোন। এবং সিসাময়েড বোনের দুইটা নাম তোমাদের বইতে আছে এবং দুইটাই অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে প্যাটেলা, আরেকটা কি বলো? হাতের কবজিতে একটা বোন আছে, বলো তো দেখি সেই বোনটার নাম কি? পায়েও আছে কয়েকটা, বলো। আচ্ছা, পরে আসো। আচ্ছা, এটা বলে দেয়, এটা হচ্ছে পিসি ফর্ম। কিন্তু পিসি ফর্ম, পিসি মানে মটর দানা, মটর দানার মতো ছোট একটা বোন থাকে এখানে এই জায়গাটাতে, এটাকে বলা হয় পিসি ফর্ম। তাহলে প্যাটেলা, পায়ের এবং হাতের কবজির পিসি ফর্ম, এই দুটো হচ্ছে সিসাময়েড বোন, যেটা টেন্ডন থেকে তৈরি হয়। আচ্ছা, এরপর আসো, আমার আর ধৈর্য নাই রে বাবা, শেষ হয় না কেন। কোন স্নায়ু হাঁচি প্রতিবত্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে? তো দেখো, আমাদের গন্ধ এবং হাঁচি দুইটা কাজই একটা স্নায়ু নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে অলফ্যাক্টরি। অলফ্যাক্টরি দিলে কি করে? প্রথমত গন্ধ নিত, এই যে ঘ্রাণ পাচ্ছ কোন একটা জিনিসের, এটা হচ্ছে অলফ্যাক্টরির জন্য। আবার নাকের মধ্যে কোন একটা জিনিস হাঁচু, হাঁচু কখন লাগে? যখন নাকে ইরিটেশন তৈরি হয়, এই গন্ধ নিচ্ছে, এখান থেকে হাঁচি তৈরি হচ্ছে, দুইটা কাজই অলফ্যাক্টরি করে। ঠিক আছে। আরেকটা হচ্ছে গ্যাগ রিফ্লেক্স। অনেক সময় দেখবা খাবার গলায় ঢুকে গেছে, এরকম একটা কাশির মতো লাগার মতো হয়, তো এটাকে আমরা গ্যাগ রিফ্লেক্স বলি। এবং গ্যাগ প্রতিবর্তন নিয়ন্ত্রণ করা হচ্ছে ভেগাস নার্ভ। এই দুইটা একটু জানবা, ঠিক আছে? ওকে, এরপর আসো। আচ্ছা, ভেগাস, আচ্ছা এটা একটু আলাদা করে মনে রাখলে ভালো হয়, ভেগাস আর গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস আর গ্লসোফ্যারিঞ্জিয়াল। দুইটা নার্ভের আলাদা কাজ আছে। আচ্ছা, এটা কি তোমাদের বইতে আছে? তাইলে বলবো, না এলে বলবো না, নাহলে পরে আবার। তোমাদের বই থেকে এটা আছে? আমার ফোনে চার্জ নাই। তোমরা আসো কেউ? আসো কেউ? পিসি ফোন বলতেছে, অলফ্যাক্টরি বলতেছে। আচ্ছা, এই জিনিসটা একটু আমি বলি, লিখে রাখো, পরে না হয় শিখো। তো ভেগাস আর গ্লসোফ্যারিঞ্জিয়াল আলাদা করে যদি দেখো, একটু আলাদা করা যায়। যেমন দেখো, এই যে কাশিটা দিচ্ছ তুমি, কাশি কিন্তু দেখো উপর থেকে আসতেছে যখন হচ্ছে, এটা কিন্তু খাবার যখন যে ট্রাকি আছে, ট্রাকের মধ্যে ঢুকেছে, তখন এই কাহিনীটা হয়। তো উপরের দিকে হচ্ছে ভেগাস, মনে রাখবা ভেগাস মূলত কাশি নিয়ন্ত্রণ করতেছে। আর ওই যে গ্যাগের কথা বলতেছিলাম, গ্যাগ ফর জি দিয়ে গ্যাগ এবং জি দিয়ে গ্লসোফ্যারিঞ্জিয়াল, মনে রাখবো গ্লসোফ্যারিঞ্জিয়াল গ্যাগ নিয়ন্ত্রণ করতেছে। বাট অ্যাজ এ হোল ভেগাসের মধ্যে দুইটাই ফালানো যায় যদি আলাদা করে দেখিও, তাহলে হাসি এবং গন্ধ অলফ্যাক্টরি, ভেগাস কি করতেছে? কাশি। আর গ্লসোফ্যারিঞ্জিয়াল, জি ফর গ্লসোফ্যারিঞ্জিয়াল, জি ফর গ্যাগ, এই তিনটা শেষই হয় না। তাহলে কি করবো কও? এরপর আসো 92-তে
বাবা ও মায়ের রক্তের গ্রুপ কোনটা হলে তাদের সন্তানদের রক্তের গ্রুপের কোনোভাবেই মিলবে না, একটা সন্তান বাপ মায়ের মতো হবে না। যদি বাবা মায়ের যে কোনো একজনের এবি হয়, মনে করো একজনের এবি আর একজনের ও, হোমোজেনাস, ও তো হোমোজেনাসই হয়। তো এখন এই ব্লাড গ্রুপ, এটা মনে করো বাবা, এটা মনে করো মা, কোনো সন্তানই বাপ মার মতন হবে না। একজন পাবে এ ও, দ্যাট ইজ ও, একজন পাবে বি ও, দ্যাট ইজ বি, সরি এ ও মানে এ, আরেকজন দেখো এ ও আবার ওই ও এ, আরেকজন বি ওই ও বি। তাহলে একজন এ, একজন বি, আরেকজন এ, আরেকজন বি, অর্থাৎ দুইজন এ গ্রুপের হবে, দুইজন বি গ্রুপের হবে, বাট কেউ এ বিও হবে না, কেউ ও হবে না, বুঝছো? তাইলে যদি বাপ মা এ বি এবং ও গ্রুপের হয়, একটাও বাচ্চা কাচ্চা বাপ মা ব্লাড গ্রুপ পাবে না। ওকে, এরপর আসো 93, কোন প্রাণীর ক্ষেত্রে পুরুষ অপেক্ষা স্ত্রীতে একটি ক্রোমোজোম সংখ্যা কম থাকে? তো তোমরা দেখছো মানুষের ক্ষেত্রে কি হয়, পুরুষ XY হয়, নারী XX হয়। কিছু প্রাণীতে দেখবা পুরুষ XX আর নারী XO। XO মানে কি অ্যাবসেন্ট, পুরুষের দুইটা এক্স ছিল, নারীর ক্ষেত্রে একটা এক্স থাকে, একটা অ্যাবসেন্ট থাকে। তো এরকম এক্স এর এক্সাম্পল কি বলতো? এটার এক্সাম্পলের মধ্যে অনেকগুলো আছে, তেলাপোকা, ছাড় পোকা, গান্ধী পোকা, ডায়োস্কোরিয়া, অনেকগুলো উদাহরণ আছে, ঘাস ফড়িং। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে দুইটা আছে, এখানে একটা কম, ও ফর একটা কম, নট, এটা নট বুঝাচ্ছে শূন্য দিয়ে, তাইলে একটা কম থাকে কোন ক্ষেত্রে, যেগুলা বললাম এতক্ষণে। তো এর মধ্যে দেখো মানুষ, ঘাস ফড়িং, মুরগি, কবুতর, এই যে ঘাস ফড়িং, সমস্ত পোকা, গান্ধী পোকা, ঘাস ফড়িং, তেলাপোকা, তেলচিট্টা, তারপরে ডায়োস্কোরিয়া উদ্ভিদ, এগুলোর ক্ষেত্রে নারীতে একটা ক্রোমোজোম কম থাকবে। আচ্ছা, এরপর আসো 94তে, শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি বলতো? খুবই গুরুত্বপূর্ণ, সব থেকে বড় গ্রন্থি কোনটা, সব থেকে বড় অঙ্গ কোনটা? তো সব থেকে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ, যেটাকে আমরা ক্লিনিক্যাল ল্যাবরেটরি বলি। তো ল্যাবরেটরি কে তাইলে যকৃৎ, কারণ এখান থেকে প্রচুর বিক্রিয়া হবে, এখান থেকে প্রচুর এনজাইম নিঃসৃত হবে, অনেক কাহিনী হয় এখানে, এই জন্য সব থেকে বড় গ্রন্থি। আর সব থেকে বড় অঙ্গের কথা যদি বলো, তাহলে দেখো তুমি অ্যাপারেন্টলি সব থেকে বড় কোন জিনিসটা দেখতে পাচ্ছ, আমাদেরকে তাকাও, ম্যাক্সিমাম জায়গাতে আমার স্কিন, তাহলে এই যে ত্বকটা, এটা কিন্তু সব থেকে বড় অঙ্গ, ঠিক আছে? তাহলে এই দুটো মনে রাখিও, কোনটা সব থেকে বড় গ্রন্থি যকৃৎ, সব থেকে বড় অঙ্গ ত্বক। ওকে, এটা লাস্ট কোশ্চেন, আমাকে বলো পিত্তরস খরিত হয় কোন গ্রন্থি থেকে, বলেন? আল্লাহ, এখনো আছে 97। আচ্ছা, আর দুইটা আছে, সমস্যা নেই, বলেন পিত্তরস খরিত হয় কোন গ্রন্থি থেকে? পিত্তরস, অনেকে মনে করে মনে হয় পিত্তথলি থেকে, নামে যেহেতু মিল আছে, পিত্তথলি থেকে মেবি পিত্তরস নিঃসৃত হয়, না। পিত্তরস ওই একটু আগে যেটাকে আমরা ল্যাবরেটরি বলছিলাম, ওখান থেকে নিঃসৃত হয়, ওখানে তৈরি হয় এবং জমা হয় যে পিত্তথলিতে। তাহলে পিত্তথলির কাজ হচ্ছে জাস্ট পিত্তরসটাকে হোল্ড করে রাখা, ধারক হিসেবে, বাট তৈরি হচ্ছিল কিন্তু লিভারে। সো পিত্তরস কোথা থেকে তৈরি হবে? যকৃৎ থেকে, জমা হবে পিত্তথলিতে, ঠিক আছে? এরপর আসো, ভুলুয়ের হৃদস্পন্দন অনিয়মিতভাবে হয়, ডাক্তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাকে কৃত্রিম ব্যাটারি স্থাপনের পরামর্শ দিলেন। উদ্দীপকে ভুলু হৃৎপিণ্ডের কোন অংশের সমস্যা হয়েছিল? তো কখন আমরা হৃৎপিণ্ডে ব্যাটারি বা পেসমেকার বসাই বলতো? যখন সাইনোয়াট্রিয়াল নোড কাজ করে না। তুমি কি বলবা সাইনোয়াট্রিয়াল নোড কাজ করতেছে না, এভি নোড কাজ করে নেবে, আরে দরকার নেই, ব্যাটারি এত টাকা খরচ করবে কে? বাট অ্যাট্রোভেন্ট্রিকুলার নোড যে স্পন্দনটা তৈরি করে, তার ফ্রিকোয়েন্সি কিন্তু এভারেজে 50-এর মধ্যে থাকে, 40 থেকে 60, যেটা তোমার জন্য সাফিসিয়েন্ট না। সো সাইনোয়াট্রিয়াল নোড কাজ করা বন্ধ করলেই তোমাকে ব্যাটারি বসাইতে হবে বা পেসমেকার বসাইতে হবে। তাহলে ভুলু কোন অংশটা কাজ করতেছিল না, ওর কিন্তু এভি নোডের কথা তুমি বলতেই পারবে না, কারণ এভি নোড নর্মালি আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না বা তোমাকে বাঁচাইতে পারবে না। সো সাইনোয়াট্রিয়াল নোডের কথা বলবো, ঠিক আছে? কোন অংশের সমস্যা? সাইনোয়াট্রিয়াল নোড। ওকে, এরপর দেখো পরের প্রশ্ন, ভুলুর ক্ষেত্রে কি করণীয়? তো যখন তুমি হার্টে পেসমেকার বসাবা, তুমি জানো যে তার মধ্যে ইলেকট্রিক সার্কিট প্রবাহিত হয়, বিদ্যুৎ, বজ্রপাত, মানুষের ক্ষেত্রে বজ্রপাত হইলে বা কারেন্টে শক করলে মানুষ কেন মারা যায়? কারণ আমাদের বডিতে প্রত্যেকটা কাজের জন্য ছোট ছোট ইলেকট্রিক ইম্পালস পাঠাইতে হয়। যখনই তোমাকে বিদ্যুতে শক করবে, কারেন্ট লাগবে, তখনই কি হবে, পুরো বডিতে এত হাই ভোল্টেজের বিদ্যুৎ যাবে যে ছোট ছোট সংকেত আর যাবে না, ব্রেন ড্যামেজ হয়ে যাবে, সবকিছু হার্ট ব্লক হয়ে যাবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আসলে সবকিছুই চলে ইলেকট্রিক ইম্পালস দিয়ে। এখন তুমি মনে করো একটা পেসমেকার বসালাম যেখানে অল্প ইলেকট্রিক ইম্পালস যাচ্ছে, তোমাকে আমি নিয়ে এমআরআই এর মেশিনে দিলাম, এমআরআই যে রুমটা, ওখানে কিন্তু প্রচুর ফ্রিকোয়েন্সি থাকে, প্রচুর বৈদ্যুতিক রিয়াকশন তৈরি হয়। তারপর মেটাল ডিটেক্টর কি দিয়ে করে? যে তুমি শপিং মলে ঢোকার সময় কি একটা দিয়ে যেন চেক করে, এখানে কিন্তু বিদ্যুৎ তৈরি হয়। আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে একই ঘটনা ঘটে। সো এই জিনিসগুলোকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, এই যে ক্ষুদ্র ইম্পালস ব্যাটারি দিয়ে পাস হচ্ছিল, সেটা ব্লক হয়ে যাবে, মানুষ কাজ শেষ। তাহলে আল্ট্রাসাউন্ড করাইতে পারবে না, সে এমআরআই থেকে বিরত থাকতে হবে, মেটাল ডিটেক্টর চলতে হবে, ঠিক আছে? তাহলে এখানে উত্তর কি হবে? ঘ, ঠিক
ঠিক আছে? তো এটা অনেক সময় তুমি খেয়াল করছো কিনা জানি না, কখনো সামনে পড়ছে কিনা, শপিং মলে যারা হচ্ছে চেকার থাকে বা এয়ারপোর্টের ক্ষেত্রে যখন চেকিং এর মধ্য দিয়ে যায়, তখন কিন্তু বলে নিতে হয় যে আমার হার্টে পেসমেকার আছে, তখন তোমাকে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় না, ম্যানুয়ালি তোমাকে চেক করে। যাই হোক, তাহলে এখানে উত্তর কি হবে? ঘ হবে। আচ্ছা, তাহলে আর কি কিছু আছে রে? না, আর কিছু নাই। এবার উত্তর। এখন তাইলে আমাকে বলেন কারো কোনো সমস্যা আছে কিনা, আর না হলে আমরা ক্লাসটা শেষ করব।